গ্রাউন্ড গ্লাস ওপাসিটি যদি আপনার ইয়েতে দেখা যায়, আচ্ছা আমরা মনে হয় লাইভ এখন, তাই না? আমি এখনই কি হয়েছে লাইভ? আমি জাস্ট স্টার্ট করছি, মানে লাইভ জাস্ট স্টার্ট। তো আপনারা মানে শেষ করেন, দেন উইল ইন্ট্রোডিউস এভরিওয়ান। না, আমি বলছিলাম যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি তো খুব আর্লি আসে, খুবই আর্লি। এটা আপনার মানে মাইল্ড চেঞ্জ থাকতে পারে, ওর জন্য আমার মনে হয় না স্টেরয়েড। No, storage only for people আপনার যারা অক্সিজেনে আছে, respiratory symptom, for those patients. আচ্ছা, আমি এই গ্রুপের মধ্যে আমি সবচেয়ে কম জানি লোক, হ্যাঁ, এই ফিল্ডেরও না। এই গ্রাউন্ড গ্লাস ওপাসিটি কি প্লেন এক্সরেতে নাকি সিটি স্ক্যানে? সিটি স্ক্যান। সিটি অ্যাসিম্পটোমেটিক আসলে প্লেন এক্সরেতে দেখা যায় না, এটা সিটি স্ক্যান। ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আমার এরকম পেশেন্ট পাই আমরা, যা আপনার রেসপিরেটরি কোনো সিমটম নাই। জাস্ট লাইক 2 days ago একটা পেশেন্ট আমাকে কনসাল্ট করলো। They tested him 3 times. Every time is negative over in 10 days span. তো ওর সিমটম হচ্ছে মেনলি কনস্টিটিউশনাল সিমটম আর হচ্ছে আপনার জিআই সিমটম। সো ওরা আমাকে কনসাল্ট করলো, আমি দেখে বললাম দিস ইজ কোভিড আনলেস প্রোভেন আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট ট্রিট হিম সাপোর্টিভলি। বাট প্রাইমারি কেয়ার ডিসপাইট দ্যাট অর্ডার এ সিটি স্ক্যান। CT scan is very typical ground glass opacity, mostly peripherally. So ওর কোনো রেসপিরেটরি সিমটম নাই। তো আলটিমেটলি ওকে আসলে ওই আফটার অলমোস্ট 10 days হয়ে গেছে ওর। তো দেখা যাচ্ছে রেসপিরেটরি সিমটম না থাকলেও যাদের কোভিড হচ্ছে তাদের ক্যাট স্ক্যান করলে দেখা যায় এরকম গ্রাউন্ড গ্লাস, বাট উই ডোন্ট ট্রিট দ্যাম বেসড অন দি ইমেজিং ফাইন্ডিং। আমাদের তো প্রত্যেকটা পেশেন্টকে সার্জারির আগে, মানে যখন কোভিড চলছিল, সার্জারির দিন সকালে আপনার RT-PCR করা হতো আগের দিন, আর সার্জারির সকালে সিটি স্ক্যান করা হতো, প্লেন মানে নর্মাল সিটি, ইয়ে না, হাই রেজলিউশন না। এবং আমরা কিন্তু বেশ কয়েকটা পেশেন্টকে যারা ধরেন একটু সিমটোম্যাটিক, মানে অ্যানজাইনার দিক দিয়ে সিমটোম্যাটিক কিন্তু লাং সিমটম নাই, তাদের দেখা গেছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাওয়া গেছে। আমরা পরে অপারেশন আমরা ডিলে করছি কয়েকদিন ইয়ে করে। শুরু করে দেই না এখন? হ্যাঁ, সরি, আমরা একটু শুরু করে দিই। আমি ফেসবুকে লাইভ দিয়ে দিয়েছি, তো শুরু করতে পারি আমরা? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ওয়ার্কশপে। আজকে আমাদের থার্ড ওয়ার্কশপ 3। আপনারা আগে যারা জয়েন করেছেন আমাদের ওয়ার্কশপ 1 and 2, I hope those were very useful. তো আজকে আমাদের যে টপিক এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, অক্সিজেন থেরাপি and infection control. And after মানে প্রেজেন্টেশন গুলো শেষে আমাদের দেন আমরা Q&A করব। আর জাস্ট মানে যারা নতুন এসেছেন আজকে তাদের একটু জানার জন্য বলতে, আমরা আগেরগুলো যেভাবে করেছি, যে প্রথমে আমরা আমাদের ফ্যাসিলিটেটর ডক্টরকে চান্স দিব তার প্রেজেন্টেশন কমপ্লিট করা। যদি প্রেজেন্টেশন রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কিছু বুঝেননি, ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন স্ট্রেট অ্যাওয়ে। আদারওয়াইজ উইল রিকোয়েস্ট আপনার কোয়েশ্চেনগুলো মানে প্রেজেন্টেশন শেষ পর্যন্ত ওয়েট করবেন, তাহলে ওনার জন্য সুবিধা হবে। আর আপনারা যদি চান আপনার কোয়েশ্চেনগুলো আমাদের যে চ্যাট অপশন আছে সেখানেও লিখে পাঠাতে পারেন, আমরা সেগুলো প্রেজেন্টেশন শেষে ডক্টরের কাছে পৌঁছে দেবো। At the same time, আমরা এই সেশনটা ফেসবুকে লাইভ করছি, তো আপনারা মানে আপনাদের পরিচিত কেউ যদি থাকে যারা রেজিস্ট্রেশন করেননি বা কিন্তু দেখতে চান কি হচ্ছে বা শুনতে চান, তাদেরকে আমাদের ফেসবুক পেজ লাইভ এটা তাদের আসতে বলতে পারেন। তারা ওখানে দেখতে পারে, ওখানে কমেন্ট করতে পারে। ওখানে কোনো কমেন্টে যদি কোনো কোয়েশ্চেনও আসে সেগুলো আমরা এখানে ডক্টরের কাছে দেব। তো আর দেরি না করে আমাদের ডক্টরের কাছে আমি ট্রান্সফার করে দিই। তো আমাদের আজকে শাকিল ভাই, আপনি তো প্রথমে করবেন, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু ফরম্যাটটা বলি। ধন্যবাদ আরেক ভাই। ওয়েলকাম সবাইকে আমাদের এই ওয়ার্কশপে। আমাদের প্রথমে আমি একটা প্রেজেন্টেশন করব, এটা মেইনলি ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোলের উপরে। তারপর আমরা একটু অ্যান্টিকোয়াগুলেশন টাচ করব। আমি একটু রিলাক্টেন্টলি অক্সিজেন থেরাপিটা প্রেজেন্ট করতে চাই, মানে এটার উপর একটা সেশন হবে অ্যাকচুয়ালি নেক্সট দিন। তাসবির ভাই এটা ডিটেইল সেশন করবেন, তার জন্য আমি এটা বেশি আমরা টাচ করব না। সো আমার প্রেজেন্টেশনের পরে তাবরিজ ভাই আছেন এখানে ইলিনয় থেকে, উনি প্রফেসর মেডিসিন ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট। তাবরিজ ভাই একটু কতগুলো লাইভ জিনিস ডেমনস্ট্রেশন দেখাবে, কিভাবে মাস্ক রিউজ করার জন্য করা উচিত এবং
কিভাবে ডনিং ডফিং করা যায় এসব সম্পর্কে বলবেন। এরপর জাহিদ ইকরাম ভাই আছেন, উনি ইন্টারনাল মেডিসিনের কনসালটেন্ট, জিয়াট্রিক মেডিসিনের কনসালটেন্ট ইংল্যান্ডে। উনি মানে ডেড বডি ডিসপোজাল মানে ম্যানেজমেন্ট অফ দ্য ডেড পিপল আর কি কিভাবে করা যায়, কি কি ধরনের পিপি ওয়্যার করা উচিত, কি প্রিকশন নেওয়া উচিত, এগুলি নিয়ে একটু ব্রিফলি টাচ বেস করবে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য। আমি শুরু করছি। শাকিল ভাই, একজন একটু হ্যান্ড রেজ করেছেন, আমি জানি না মানে উনি কিছু বলতে চান কিনা। ডক্টর সাইদ মাহতুবুল ইসলাম, আপনি কি কিছু বলতে চান? কেউ কিছু বলতে চান? হ্যান্ড রেজ করেছিলেন। আচ্ছা, প্রবাবলি অ্যাক্সিডেন্টালি ক্লিক করে গেছে, দ্যাটস ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেটা সরি আমি বলতে পেরেছি যে আমি ইনিশিয়ালি সবাইকে একটু মিউট করে রাখবো, কারণ অনেক সময় দেখা গিয়েছে যে কারো মানে মাইক্রোফোন অন থাকে, তো এটা সবার একটু ডিস্টারবেন্স হয়। তো আপনাদের যখন কোনো কোয়েশ্চেন থাকবে একটু আপনারা আনমিউট করে দেন আবার কোয়েশ্চেন শেষ হলে একটু মিউট করে নেবেন প্লিজ। শাকিল ভাই, আপনি একটু আনমিউট করে নেন আপনাকে প্লিজ। ধন্যবাদ। সো অ্যাজ আই হ্যাভ সেড, আমি আমার প্রেজেন্টেশনে মোস্টলি হবে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল এন্ড অ্যান্টিকোগুলেশন নিয়ে। আমি অক্সিজেন থেরাপিটাকে একটু টাচ বেস করব। সো আমরা জানি কোভিড এর আমলে অনেক ধরনের স্টাডি বের হয়েছে, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জার্নালে দেখা যায় বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে। এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু একটা ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নাই, সেটা হচ্ছে যে ইনফেকশন প্রিভেনশন ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট এই কোভিড এর রাতে। না হলে হেলথ কেয়ার ওয়ার্কারদেরও ইনফেকশন হবে এবং পেশেন্টের জন্য আউটকাম ভালো হবে না। সো এই জিনিসগুলো আমি আজকে একটু ব্রিফলি কভার করব। আমি থিওরিতে বেশি যাব না, কারণ আমি জানি সবাই জানে থিওরি। আমি জাস্ট কতগুলো প্র্যাকটিক্যাল পয়েন্টস নিয়ে কথা বলবো। ডাব্লিউএইচওর একটা ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোলের উপর গাইডলাইন আছে, যেটা 91 পেজের অ্যাকচুয়ালি গাইডলাইন। এটা দিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু বেসিক্যালি এটা জিসটা এখানে, সেটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন একটা মাল্টি মোডাল স্টেপ, যেখানে হসপিটাল এনভায়রনমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। যেমন হসপিটালে নেগেটিভ সাকশন রুম থাকতে হবে, বেড অকুপেন্সি কিরকম সেটার ব্যাপারে স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে। বেশি ক্রাউডেড হতে পারবে না হসপিটাল, প্রতিটা 250 বেডের জন্য একটা করে আইডি স্পেশালিস্ট থাকতে হবে। এগুলি হেলথ পলিসিতে মেকারদের জন্য, বাট এই জিনিসটা কিন্তু আমাদের ডাক্তারদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এডুকেশন এন্ড ট্রেনিং ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারে, গাইডলাইন স্টাবলিশ করা হসপিটালের মধ্যে, সার্ভিলেন্স করা এবং রেগুলার মনিটরিং করা যে ইনফেকশন কিরকম হচ্ছে, এটাকে অডিট করা, হ্যান্ড হাইজিন অডিট করা। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলি কিন্তু একটু জাস্ট রিঅর্গানাইজেশন দরকার, এগুলির জন্য কোনো বড় ধরনের কিছু দরকার নাই। সো ডাব্লিউএইচও যেটা বলেছে এই ডকুমেন্টে, যে 1 in 10 পেশেন্ট গেটস অ্যান ইনফেকশন ওয়াইল রিসিভিং কেয়ার, 32% সার্জিক্যাল পেশেন্টের পোস্ট অফ ইনফেকশন হয় ওয়ার্ল্ড ওয়াইড। ক্যান ইউ ইমাজিন হোয়াট আ বিগ নাম্বার ইট ইজ? এবং আরো অনেক কিছু এখানে বলা আছে, যেমন ইনফেকশন কজেস আপ টু 56% অফ ডেথ এবং হসপিটাল বর্ন বেবি, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। সো এগুলি খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো রিয়েলাইজ করা। সো সাম অফ দ্য গাইডলাইন্স ডাব্লিউএইচও দিছে, যে হ্যাভ অ্যাক্টিভ ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল প্রোগ্রাম, যেটা অলমোস্ট নন এক্সিস্টেন্স আমাদের দেশে। কোভিড আমলের আগে তো একেবারেই ছিল না। তারপর ক্লিন প্রোডাক্টস ইউজ করা, প্র্যাকটিস হ্যান্ড হাইজিন, এটা যে কত ইম্পর্টেন্ট জিনিস, ইন বিটুইন পেশেন্টস হাত ধোয়া, এটা অনেকেই করে না। হ্যাভ এনাফ স্টাফ, আমরা এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করি না, যে বাংলাদেশে যেটা দেখা গিয়েছে যে 2-1টা হাসপাতালের উপরে অনেক লোড, কেননা ওখানে সব কোভিড পেশেন্ট যাচ্ছে, আর অনেকগুলো হাসপাতালে এমটি বেড, এটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন না। অল্প পরিমাণ হসপিটালে যদি অল্প পরিমাণ স্টাফকে বেশি পরিমাণ কোভিড রোগীতে এক্সপোজ করা হয়, এটা কিন্তু রোগীদের জন্য ভালো না এবং হেলথ কেয়ার ওয়ার্কারদেরও ইনফেকশন হয়। এবং আমি আগে যেটা বললাম যে মনিটর ইনফেকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোভিডের আমরা যদি রুটস অফ ট্রান্সমিশন গুলো চিন্তা করি, কতগুলো ইম্পর্টেন্ট ট্রান্সমিশন রুটস আছে। ড্রপলেট স্প্রেড খুব কমন, ফিকোরাল রুটে হতে পারে। এয়ারবোর্ন ট্রান্সমিশন স্পেশালি যদি এজিপি অ্যারোসল জেনেটিক প্রসিডিওর হয় খুব হয়। ফোমাইট ট্রান্সমিশন, এটা যদিও এখন সিডিসি বলছে এটা খুব ইম্পর্টেন্ট না, তবে এটা কিন্তু হওয়া সম্ভব যদি ইনফেক্টেড ক্যাথেটার অথবা ইনফেক্টেড হ্যান্ড রেইল, বেডিংস এগুলি ধরা হয়, তাহলে ইনফেকশনের চান্স খুব কম থাকে।
এটা একটা ইন্টারেস্টিং স্টাডি ইউরোপিয়ান জার্নালে ছিল ইটালি থেকে। এটা আমি জাস্ট দেখানোর কারণ হচ্ছে যে কিরকম স্প্রেড অফ এক্সেলড এয়ার ডিসপারশন হয় কোন একটা জিনিসের। তো ওরা স্মোক দিয়ে এক্সেল করে পেশেন্টদেরকে এক্সেল করতে বলে লেজার ডিটেক্টর দিয়ে দেখার চেষ্টা করেছে যে কতদূর ডিস্টেন্সে পার্টিকেল গুলো যায়। এই স্লাইডটা দেওয়ার কারণ হলো দেখানো যে সিপ্যাপ মেশিন, যেটা নিয়ে খুব অ্যাংজাইটি বাংলাদেশে এবং খুব একটা ইউজ হচ্ছে না, এটা কিন্তু খুব নেগলিজেবল এয়ার ডিসপারশন। এটা যদিও অ্যারোসল জেনেটিক প্রসিডিওর লাইক হাই ফ্লো নেজাল ক্যানুলা, হাউএভার যদি একটা টাইট সিল থাকে ওরোনেজাল মাস্ক সিপ্যাপের, তাহলে কিন্তু ডিসপারশনটা খুব কম হয়। সো 2 মিটারের বাইরে থাকলে পেশেন্টের থেকে ইনফেকশন পাওয়ার চান্স খুব কম। এগুলি ডিফারেন্ট টাইপের সার্জিক্যাল মাস্ক, যেটা নিয়ে তাবরিজ ভাই পরে ডেমনস্ট্রেট করবে, লাইভ ডেমনস্ট্রেট। এটা হচ্ছে খুব সিম্পল সিঙ্গেল ইউজ ফেস মাস্ক। এটা আমাদের ইংল্যান্ডে শুধুমাত্র রিলেটিভরা অথবা পেশেন্টরা যারা হসপিটালে আসে তাদেরকে দেওয়া হয়। সার্জিক্যাল মাস্ক, এটা আমরা মোস্ট অফ দ্য কাজে সার্জিক্যাল মাস্ক ইউজ করি, যেগুলি অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর না সেগুলিতে। আর রেসপিরেটর হচ্ছে অলওয়েজ ইউজ করা হয় অ্যারোসল জেনারেটিং প্রসিডিওরের জন্য। আমরা ইউকেতে FFP3 ইউজ করি, যেটা আপ টু 0.3 মাইক্রন পার্টিকেলকে 99% ফিল্টার করতে পারে। আমরা জানি এয়ারবোর্ন ড্রপলেট ইনফেকশন হয় যদি এটা লেস দেন 5 মাইক্রন সাইজ থাকে। এটা একটা ভিজুয়াল গাইড টু পিপি। এই সাইডে হচ্ছে লেভেল 2 পিপি। ইউকেতে আমরা যেটা ইউজ করি, একটা সার্জিক্যাল ডিসপোজেবল গাউন্স, যেটা ছবি আমি পরে দেখাবো, একটা ভাইজার, একটা রেসপিরেটর থাকে যেটা FFP3 মাস্ক, ডাবল গ্লাভস থাকে এবং গাউন পুরা থাকে। এখন যেটা লেভেল 1 পিপি, লেভেল 1 পিপিতে কিন্তু আমরা এসব ইউজ করি না। আপনি দেখতে পাচ্ছেন শর্ট স্লিভ শার্ট পরা, স্ক্রাবস পরা, একটা প্লাস্টিকের অ্যাপ্রন পরা, একটা গ্লাভস পরা এবং একটা জাস্ট সার্জিক্যাল মাস্ক পরা। মেবি এটা বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটাকে একটু এনহ্যান্স করে আই প্রোটেকশন এবং কোনো ধরনের রেসপিরেটর ইউজ করা উচিত। সো ইম্পর্টেন্ট জিনিস, রেসপিরেটর থাকলেই হবে না, রেসপিরেটর কিন্তু ঠিক মতো পড়তে হবে। রেসপিরেটর পরার এটা হচ্ছে কারেক্ট ওয়ে, যে ব্যান্ড দুই জায়গায় থাকবে, নট লাইক দ্যাট। এবং পরার পরে এনশিওর করতে হবে যেটা সিল ঠিক মতো হয়। যদি দেখেন এটা হচ্ছে সিল টেস্ট, আমরা কিন্তু বিদেশে ফিট টেস্ট করি, বিভিন্ন সাইজের মাস্ক নিয়ে মাস্কটা মুখে লাগিয়ে ফিট টেস্ট করা হয় টু সি ওয়েদার ইট ফিটস অর নট। বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে এটা না হলে যেটা করা যায় সেটা হচ্ছে সিল টেস্ট। সো মাস্কটা পরে এখানে হাত দিয়ে দেখা যে এখান থেকে এয়ার লিক করছে নাকি, নিচে থেকেও এয়ার লিক করছে নাকি। যদি আঙ্গুল না দিতে চায় রিউজড মাস্কে, তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে কেউ গগলস পরলে দেখা হচ্ছে যে এটা কি ফগ হয়ে যাচ্ছে নাকি এখানে। এটা তাবরিজ ভাই আরো ভালো করে দেখাবেন। একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে অনেক হেলথ কেয়ার ওয়ার্কারই আমরা দেখি বড় দাঁড়িয়ে আছে, তারা FFP3 মাস্ক অথবা KN95 মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। এগুলি কিন্তু লাভ নেই এই ধরনের মাস্ক পরে, কারণ এটা সিলটা ঠিক মতো হবে না। আমি যদিও এই স্লাইডটা দেখানো হয়েছে জোকিংলি, বাট দিস ইজ ট্রু ফর বাংলাদেশ এবং লটস অফ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো ইংল্যান্ডে যদি এরকম কারো দাঁড়িয়ে থাকে, তাদেরকে 3টে অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে আইদার পুরো শেভ করা, অথবা হচ্ছে ভেন্টিলেটর হুড, যেটা খুব এক্সপেন্সিভ, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না বাংলাদেশে এটা অ্যাফোর্ড করা। 3 নাম্বার হচ্ছে যে ফ্রন্ট লাইন থেকে উইথড্র করা। এখন ফ্রন্ট লাইন থেকে উইথড্র করা এত সিম্পল না, এটার জন্য এনাফ রিজন থাকতে হয়। ডনিং ডফিং নিয়ে আমি একটু দেখাতে চাই, সেটা তাবরিজ ভাই একটা ভালো ভিডিও দেখাবেন কিভাবে গাউনটা পড়ছে, তারপর সিল টেস্ট করছে, তারপরে আই প্রোটেকশন করা হচ্ছে, তারপর গ্লাভস করা হচ্ছে। এটা কিন্তু লেভেল 2 পিপির জন্য, খালি লেভেল 1 এর জন্য না। বাংলাদেশে যেই কভারঅলটা পরা হয় সেটা পরাটা খুবই ডিফিকাল্ট, খোলাটাও ডিফিকাল্ট। পরার সময় কোনো রিস্ক নাই, বিকজ ইউ আর জাস্ট সিম্পলি পুটিং ইট অন। হাউএভার সমস্যা হচ্ছে যখন এটা খোলা হচ্ছে। খোলার সময় কিন্তু স্পেসিফিক ওয়েতে খুলতে হয়, গ্লাভসটাকে পিঞ্চ করে। আমরা যেমন ইউকেতে আমরা 2টা গ্লাভস পরি, কোনো কোনো জায়গায় 3টা গ্লাভস পরে, আমেরিকাতেও আমি জানি এরকম করে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা উচিত, যদি গ্লাভস শর্টেজ থাকে তাহলে গ্লাভস এভাবে পিঞ্চ করে ভিতর থেকে আঙ্গুল দিয়ে এটাকে বের করতে হবে, তারপর হাত ক্লিন করতে হবে। এরপর গাউনের পিছন দিকটা কিন্তু ক্লিন কম্পেয়ার টু দ্য ফ্রন্ট সাইড, এটাকে খুলতে হবে। এমন ভাবে খুলতে হবে যাতে গাউনের ভিতরের দিকটা টাচ করা হয়, বাইরের দিক টাচ না করা হয়। তারপর আবার হাত ক্লিন করতে হবে। তারপরে আই প্রোটেকশনটাও এভাবে খুলতে হবে।
এবং খুলে আবার হ্যান্ড হাইজিন করতে হবে। ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রত্যেকটা লেভেলে একবার করে হ্যান্ড হাইজিন করতে হবে। এটা স্কুবা ডাইভারদের ছবি। স্কুবা ডাইভিং এ খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে বাডি কনসেপ্ট। ওখানে দেখা হয় যে কেউ স্কুবা ডাইভিং এর আগে তার বাডি এসে চেক করে যে তার সবগুলো ইকুইপমেন্টস ঠিক মতো করা আছে নাকি, এবং যখন ডাইভিং করে ম্যাক্সিমাম টাইমে কিন্তু একসাথে ডাইভিং করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই যে ডনিং ডফিং, আমি একটা সার্জন, আমি 20 বছর ধরে সার্জারিতে কাজ করছি, আমরাও কিন্তু প্রপারলি ডফিং করি না, বিকজ আমরা কখনো কোভিড নিয়ে ডিল করিনি। এই কোভিড যখন শুরু হয় ইংল্যান্ডে দুটা কাজ করা হয়েছে, আইদার কোনো জায়গায় যেতে হলে অ্যারোসল জেনেটিক প্রসিডিওরের জায়গায় ডনিং ডফিং ইন পেয়ার্স করতে হবে আরেকজনকে সাথে নিয়ে, অথবা একজন ইনফেকশন কন্ট্রোল নার্স দাঁড়িয়ে থাকবে একটা সেপারেট ডনিং ডফিং এরিয়াতে, যে এনশিওর করবে যে সবাই ডনিং এন্ড ডফিং ঠিক মতো করছে। কারণ একটা জিনিস চিন্তা করতে হবে যে 12 ঘন্টার একটা শিফটের পরে পিপল আর অ্যাবসলিউটলি এক্সস্টেড। তখন খেয়াল থাকে না যে আমি কি গ্লাভস আগে খুলবো না ভাইজার আগে খুলবো না কোথায় আগে ধরবো। এর জন্য একটা কেউ উইথ দ্য ফ্রেশ ক্লিয়ার ব্রেইন যদি দাঁড়িয়ে থাকে ওখানে, পুলিশিং যে সবাই ঠিক মতো করছে, এটা খুব হেল্পফুল। এবং ইকুইপমেন্টস কিন্তু থাকলে হবে না, এগুলি প্রপারলি ইউজ করতে হবে। এই যে এই স্টাডিটা হচ্ছে পিটসবার্গে করা হয় 2017-এ। এটা দেখা হয় যে ডনিং ডফিং হেলথ কেয়ার ওয়ার্কাররা কতজন ঠিক মতো করে, এটা ভিডিও সার্ভেলেন্স করে করা হয়েছিল। ইন্টারেস্টিংলি আমেরিকার মতো জায়গায় 80% লোক কিন্তু 80% হেলথ কেয়ার ওয়ার্কার ঠিক মতো ডনিং ডফিং করেনি। সো আমরা এখন এমন একটা সিচুয়েশন বাংলাদেশে এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আমরা অনেককেই ডনিং ডফিং করতে বলছি যারা জীবনে কোনো সার্জিক্যাল গাউন পরেনি। সো ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট যে আমরা এই জিনিসগুলো ঠিক মতো করি। তারেক ভাই, কয়েকজন জয়েন করতে চাচ্ছে, আমাকে টেক্সট পাঠাচ্ছে, আপনি একটু যদি ওয়েটিং রুম থেকে তাদেরকে অ্যাডমিট করেন। আমি কন্টিনিউ করছি। থ্যাংক ইউ। এটা জিনিসটা একটু কমপ্লিকেটেড স্ট্রাকচার, কিন্তু আমি একটা জাস্ট আইসিইউর এক্সাম্পল দিতে চাই। এটা হচ্ছে গ্রিন এরিয়া, এটা হচ্ছে ইয়েলো এরিয়া বাফার জোন, এটা হচ্ছে রেড এরিয়া। আপনি কাজে আসলেন এই জায়গায়, এসে ঢুকে আউটডোর শুজ এখানে রেখে ওয়ার্ক শুজ পরতে হবে। এদিকে যে এটা একটা ডনিং এরিয়াতে সবাই পেয়ার ওয়েতে করতে হবে। তারপর বাফার এরিয়াতে ঢুকবেন, যেটা হচ্ছে সেমি কন্টামিনেটেড এরিয়া। এখান থেকে আইসিইউতে কাজ করলেন। আইসিইউতে কাজ করে বের হয়ে আসার সময় এইটা ডফিং জোন, এখানে ফার্স্ট বাফার এরিয়া, সেকেন্ড বাফার এরিয়া। এখানেও কিন্তু একজন দাঁড়িয়ে থাকবে যে এনশিওর করবে যে সবাই ঠিকমতো ডফিং করছে। তারপরে এখানে আবার ফেরত এসে ওয়ার্ক ক্লোথস খুলবে, এবং আইডিয়ালি শাওয়ার নেওয়া উচিত যদি সম্ভব থাকে। আমি জানি এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, তবে যেখানে এটা সম্ভব হয়। এবং এই স্লাইডটা দেওয়ার কারণ হলো যে ক্লিনিং এর ব্যাপারটা ইটস ইম্পর্টেন্ট যে সয়েল স্টেটোস্কোপ এবং আদার জিনিসপত্র, এখানে যদি কোনো ভিজিবল কিছু থাকে এটাকে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ক্লিন করা, তারপর অ্যালকোহল ওয়াইপস অথবা ক্লোরোক্লিন দিয়ে ক্লিন করা। সেম গোজ ফর দ্য রুমস অ্যান্ড সিঙ্কস অ্যান্ড এভরিথিং এলস অ্যাজ ওয়েল। আমি জানি এটা ডাক্তারদের কাজ না এই জিনিসগুলো, কিন্তু এগুলি এনশিওর করতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর কাউকে, কারণ এই জিনিসগুলো যদি ঠিকমতো এনশিওর না করা হয় তাহলে কিন্তু আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের ইনফেকশন হবে। এটা একটা জাস্ট লিস্ট, সবাইকে একটু জাস্ট দেখানোর, রিইনফোর্স করার জন্য যে কোনগুলো অ্যারোসল জেনেটিক প্রসিডিওর, এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, ব্যাকবাং ভেন্টিলেশন, ব্রঙ্কোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি, এনজি টিউব ইনসার্শন। এটা কিন্তু অনেকেই বুঝে না যে এটা অ্যারোসল জেনেটিক প্রসিডিওর। সার্জারি অ্যান্ড পোস্টমর্টম ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, যে ডেথ পেশেন্ট যারা, তাদের হ্যান্ডলিংও কিন্তু একটা অ্যারোসল জেনেটিক প্রসিডিওর পটেনশিয়ালি। তারপর ডেন্টাল প্রসিডিওর, এনআইভি, সিপ্যাপ, বাইপ্যাপ, হাই ফ্লো নেজাল ক্যানুলাও কিন্তু ফর ইউর ইনফরমেশন এটা অ্যারোসল জেনেটিক প্রসিডিওর। এটা অনেকে ভাবে যে এটা অ্যারোসল জেনেটিক প্রসিডিওর না, হুইচ ইজ নট দ্য কেস। ইট ইজ ভেরি মাচ অ্যারোসল জেনেটিক প্রসিডিওর। নেবুলাইজারের ব্যাপারে একটু কনফিউশন আছে। ইংল্যান্ডে বলে এটা অ্যারোসল জেনেটিক না, আমেরিকাতে বলে এটা অ্যারোসল জেনেটিক। আমার মনে হয় বাংলাদেশের সাপেক্ষে এটাকে অ্যারোসল জেনেটিক হিসাবেই ধরে রাখা উচিত। এটা একটা সাজেস্টেড পিপি গাইডলাইন বিভিন্ন স্টেজে। অপারেশনের সময় এগুলি পড়া উচিত। এখন এসব জিনিসের যদি অভাব থাকে, কেউ যদি ধরেন একটা ছোট জেলা হাসপাতালে কাজ করছেন, যেখানে একটা সে ফর এক্সাম্পল অ্যাবসেস ড্রেইন করতে যাচ্ছেন, কিছু করতে যাচ্ছেন আন্ডার জিএ, তাহলে আমার সাজেশন হবে যেটা, জেনারেল অ্যানেস্থেসিয়া যে দিচ্ছে অ্যানেস্থেটিস্ট, সে ফুল পিপি ডেফিনেটলি তার পড়তে হবে। এবং অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে, ইনটিউবেশনের পরে 15 to 20 মিনিটস জাস্ট লেট ইট সেটল,
ইমিডিয়েটলি যাওয়ার দরকার নাই, এরপরে অন্যরা রুমে ঢুকে তারপর অপারেশন পারফর্ম করা উচিত। এটা আমি বলছি যদি কারো কাছে অ্যাডিকুয়েট মাস্ক অথবা অন্য প্রোটেক্টিভ ইকুইপমেন্টস না থাকে। ওয়ার্ডে যদি পেশেন্টের 2 মিটারের মধ্যে যান এবং অ্যারোসল জেনেটিক প্রসিডিউর না হয়, তাহলে সার্জিক্যাল মাস্ক, আই প্রোটেকশন, ডিসপোজেবল প্লাস্টিক এপ্রন, গ্লাভস এগুলি এনাফ। গ্লাভস না থাকলে হ্যান্ড হাইজিনটা খুব ইম্পর্টেন্ট, ইন বিটুইন পেশেন্টস হাত ধুতে হবে। আর নন ক্লোজ কন্ট্যাক্টে এসব দরকার নাই। আমার মনে হয় আউট পেশেন্টে এই কোভিড এরাতে পেশেন্ট উইথ নো কোভিড সিমটমস এই জিনিসটা পুরো ইগনোর করতে হবে। এই অ্যাজিউম করতে হবে সবগুলো পেশেন্টই কোভিড পেশেন্ট আনলেস প্রুভেন আদারওয়াইজ, এবং এইসব প্রোটেকশন নিতে হবে। আমি কিন্তু বারবার বলছি এখানে কিন্তু সেই কভারঅল পরে থাকার কোনো যুক্তি নেই, এবং কভারঅল উইল নট বি ভেরি ইউজফুল। এটা ফেমাস সিন ফ্রম ফ্রেন্ডস, এটা আমি জানি না কেউ কি এই সিনটা মনে আছে নাকি। এটা হচ্ছে যখন রস আবিষ্কার করলো যে রেচেল ইজ প্রেগনেন্ট, and that was an absolute shock to Ross. So আমাদের দেশেও দেখা যায় যে অনেক সময় হেলথ কেয়ার ওয়ার্কাররা সাংঘাতিক শক হয়, কেননা তারা জানে না যে হঠাৎ করে তারা একটা পেশেন্ট একটু আগে দেখেছে এই পেশেন্টটার কোভিড ছিল। এখন এটা যখন জানতে পারে 2 দিন পরে, তখন দে আর ইন আ স্টেট অফ শক, দেন দে ওয়ান্ডার হোয়াট টু ডু। অনেকে দেখা গিয়েছে যে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে চলে যায়। এটা অ্যাকচুয়ালি করার কোনো দরকার নাই। আমি আসছি এটাতে কেন। ফার্স্ট কথা হচ্ছে প্রিভেনশন করতে হবে। এটা মনে রাখতে হবে প্রতিটা পেশেন্ট যখন দেখেন তখন এটা একটা ইনফেকশন রিস্ক। যদি পেশেন্টের কোভিডের হিস্ট্রি নাও থাকে, অ্যাজিউম করে নিতে হবে পেশেন্টের কোভিড আছে, এবং 2 মিটার দূরের থেকে পেশেন্টের সাথে যা কথোপকথন সারা যায় আগে সারতে হবে। এরপরে এক্সপোজার টাইম হচ্ছে উইদিন 2 মিটার, যে যখন পেশেন্টকে এক্সামিন করা হচ্ছে, এটা মনে রাখতে হবে যে every second you are getting exposed to the patient, you are getting sunburned and it's gonna hurt really badly. আমরা সবাই এখানে আছি পোস্ট গ্রাজুয়েশন করা, এবং সবাই পজিশন করবে আমি জানি। পোস্ট গ্রাজুয়েশন এক্সামে কিন্তু 5 মিনিটে সবাইকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে বলা হয়, এবং এই ক্লিনিক্যাল এক্সামিনেশন সবাই কিন্তু 5-6 মিনিটের মধ্যে করা সম্ভব। সো এনাফ এভিডেন্স আছে যে 15 মিনিটসের নিচে যদি ইন্টারাকশন হয় পেশেন্টের সাথে, তাহলে কোভিড এর রিস্ক খুব কম, প্রোভাইডেড যে নো অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর হ্যাজ বিন ক্যারিড আউট। এবং ইম্পর্টেন্ট জিনিস যে এই ধরনের কোনো সিচুয়েশন হতে দেওয়া যাবে না। দুজনকেই মাস্ক পরে থাকতে হবে, পেশেন্টকেও মাস্ক পরে থাকতে হবে, ডাক্তারকেও মাস্ক পরে থাকতে হবে। 2 মিটার দূরের থেকে কথোপকথন যা সারতে হবে, এবং যখন কাছে যে এক্সামিন করা হবে উইদিন 5 to 6 মিনিটস এক্সামিনেশনটা ব্রিফলি, কম্প্রিহেন্সিভলি, টার্গেটেড এক্সামিনেশন করতে হবে। এর জন্য এই জিনিসগুলো যদি করা হয়, তাহলে পেশেন্টের যদি কোভিড থাকেও ডাক্তার নাও জানে, তাহলে কিন্তু রিস্ক খুব কম। It's not true for aerosol generating procedure. Aerosol generating procedure, absolutely there's no compromise. COVID, non-COVID, you have to be fully protected whilst performing that. এই স্লাইড আই এম শিওর সবাই জানে, অনেকেই দেখেছে যে পেশেন্ট যদি ক্যারিয়ার হয় এবং মাস্ক না থাকে, হেলথ কেয়ার ওয়ার্কারের মাস্ক থাকে, রিস্ক অফ ট্রান্সমিশন অ্যারাউন্ড 70%। যদি পেশেন্টের মাস্ক থাকে, হেলথ কেয়ার ওয়ার্কারের মাস্ক না থাকে, রিস্ক অফ ট্রান্সমিশন 5%। যদি দুজনেরই মাস্ক থাকে, রিস্ক অফ ট্রান্সমিশন ইজ অনলি 1.5%। সো এটা এই স্লাইডটা আমাদেরকে কি লেসন দেয়? আমাদেরকে লেসন দেয় যে হসপিটালের মধ্যে যতগুলো লোক ঢুকবে, এভরিওয়ান শুড উইয়ার আ মাস্ক। সেটা পেশেন্ট হোক, সেটা হেলথ কেয়ার ওয়ার্কার হোক, সেটা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হোক। আমি জানি বাংলাদেশের মতো জায়গায় অ্যাটেন্ডেন্ট ছাড়া পেশেন্টের হসপিটালে থাকা সম্ভব না। নাম্বার অফ অ্যাটেন্ডেন্স লিমিট করতে হবে, এবং উই হ্যাভ টু এনশিওর দ্যাট দে আর অল উইয়ারিং মাস্ক, প্রেফারেবলি সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্ক না থাকলে কাপড়ের মাস্ক ইউজ করতে হবে। সিডিসি কি বলে যদি ইনঅ্যাডভারেন্ট এক্সপোজার টু আ পেশেন্ট হয় উইদাউট নোয়িং দ্যাট, এবং এজিপি না হয়, তাহলে কন্টিনিউ টু ওয়ার্ক। আমাদের ইউকেতেও একই সিমটম, কন্টিনিউ টু ওয়ার্ক আনলেস ইউ ডেভেলপ সিমটমস, আনলেস ইউ শো সাইন্স অফ সিমটমস। হ্যাঁ, সো যদি কোনো অ্যারোসল জেনেটিক প্রসিডিউর না হয়, 15 মিনিটের নিচে ইন্টারাকশন হয়, অ্যান্ড পেশেন্ট অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার সবাই মাস্ক ইয়ে করে, তাহলে ভয়ের কোনো কারণে। এই জিনিসটা আমি 4টা স্লাইড দিয়ে বারবার একই কথা বলার কারণ হচ্ছে টু রিইনফোর্স দ্য পয়েন্ট। আমরা এটা বলি, তারপরে দেখা যায় যে এই ধরনের জিনিস হয়। এখানে দেখেন কতগুলো জায়গায় জিনিসটা রং। 1 নম্বর হচ্ছে এই সেকেন্ড হেলথ কেয়ার ওয়ার্কারটার এখানে থাকার কোনো দরকার নেই। এই ওষুধগুলো বিছানাতে রাখার উচিত না, এগুলি সেপারেটলি রাখা উচিত।
এগুলি হচ্ছে ইনফেকশন রিস্ক। তারপরে এই যে গগলসটা, এটা মাথার চোখের উপরে, সে এখন ওষুধ খুঁজছে, ওষুধটা পেশেন্টকে দিবে, তারপর আই এম শিওর হাত না ধুয়ে গগলসটা আবার জায়গা মতো দিবে। এটা কিন্তু বাংলাদেশ থেকেই নেওয়া ছবি। আমি এটা ইংল্যান্ডেও এগুলি হয়, ফরেন কান্ট্রিজেও হয়। দিজ আর দ্য রিজনস ওয়াই পিপল গেট ইনফেক্টেড উইথ কোভিড। So it's not about getting KN95 masks only. You have to do the right things to make sure that you don't get infected. এবং এই কভারঅলটা আমার মতে এটা বাংলাদেশ থেকে কমপ্লিটলি ব্যান করা উচিত। আই এম সরি টু সে দিস, বাট এই কভারঅলটা পরা মেবি ইজি, এটাকে খোলা খুবই ডিফিকাল্ট। এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় হেলথ কেয়ার ওয়ার্কাররা হোটেল থেকে এগুলি পরে বের হয় হসপিটালে যাওয়ার জন্য, হসপিটালে কাজ করে সারাদিন, এবং 35 to 40 ডিগ্রি সেলসিয়াসে এই জিনিসটা পরে কাজ করে। এটা খুবই গরম। চায়নাতে, ইংল্যান্ডে কিছু কিছু জায়গায় যেগুলি ইউজ হয় এগুলি কিন্তু খুব পাতলা এবং এগুলি ডিসপোজেবল। বাংলাদেশের মতো এরকম রিইউজেবল রেইনকোট কাপড়ের না, যার ফলে দেখা যায় যে 10 মিনিটস রুগীর সান্নিধ্যে থাকার পরে গরমের চোটে ওই ওয়ার্ড থেকে বের হয়ে দে ট্রাই টু ভেন্টিলেট। এগুলি কিন্তু খুব খুব বড় ডেঞ্জার ইনফেকশন রিস্ক। এটা হ্যাঁ, এটা হচ্ছে ইংল্যান্ডের কোনো ছবি না, এটা আমেরিকারও ছবি না, এটা হচ্ছে হোপ ফাউন্ডেশনের ছবি। ইফতেকার ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে আমার এটা নেওয়া। আই এম শিওর ইট উইল ফাইন, আমি ওনার পোস্টটা নিয়েছি। উনি হোপ ফাউন্ডেশন রান করে কক্সবাজারে। লুক হোয়াট দে আর উইয়ারিং, লুক হোয়াট দে আর উইয়ারিং, দিস ইজ হোয়াট ইউ শুড উইয়ার ফর অ্যারোসল জেনারেটিং প্রসিজার। এখানে একটা ভাইজার আছে, একটা মাস্ক আছে। এটা আমার দেখে মনে হচ্ছে না KN95 মাস্ক, আই এম নট এন্টায়ারলি শিওর। এই গাউনগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, আমরা অপারেট করি কিন্তু এই গাউনে। এগুলি ফ্লুইড রিপেলেন্ট গাউন, এগুলি খুব পাতলা, এগুলিতে একদম গরম লাগে না। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে জানলাগুলো কিন্তু সবসময় খুলে রাখতে হবে। বাংলাদেশে এয়ার সাইকেল চেঞ্জ নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এয়ার দিয়েছেন, এবং জানলা যদি কোথাও থাকে এটা খুলে রাখলে এই বাতাসটাই কিন্তু ডাইলুট করবে এই রুমটাকে। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই জানলাগুলো বন্ধ থাকবে, প্যারাসুট ম্যাটেরিয়ালে ওই কভারঅলটা পরা থাকবে, তারপর হচ্ছে একটা ফ্যান চালা থাকবে। ওটাতে দেখা যাবে যে পুরা ভাইরাস এর মধ্যে ঘোরাফেরা করবে এবং হেলথ কেয়ার ওয়ার্কারকে ইনফেক্ট করবে। সো প্লিজ ট্রাই টু গেট দিস গাউনস। আমি ইফতেকার ভাইকে জিজ্ঞাসা করবো হাউ হি গট হোল্ড অফ দিস গাউনস। এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা দুনিয়ার সব জায়গাতেই দেখি এই ধরনের সেলফি, হ্যাঁ, যে কভারঅল পরা, তারপরে একটা মোবাইল নিয়ে সেলফি তোলা, তারপর গলায় একটা স্টেথোস্কোপ রাখা। এগুলি আসলে খুব বড় ইনফেকশন রিস্ক, এবং এইভাবেই কিন্তু ইনফেকশন এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সমিশন হয়। হ্যান্ড হাইজিনের কোনো তুলনা নেই। এই যে ফোমাইট ট্রান্সমিশন আমি বললাম, যে পেশেন্টের বেড রেইল, তারপর লিফটের দরজার নব, তারপরে ইলেকট্রনিক ডিভাইস, টেলিফোন, কিবোর্ড, এগুলি কিন্তু সব ইনফেকশন রিস্ক। এগুলি, তার জন্য হ্যান্ড হাইজিন ইজ সো ইম্পর্টেন্ট। আই কান্ট এমফেসাইজ এনাফ যেটা কি ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে আমাদের একটা ল আছে, সেটা হচ্ছে বেয়ার বিলো এলবো পলিসি। সেটা হচ্ছে এলবোর নিচে কোনো ধরনের কিছু থাকতে পারবে না ক্লিনিক্যাল এরিয়াতে। সো আপনি যদি ফুল স্লিভ শার্ট পরে থাকেন, শার্টের হাত গুটাতে হবে। নেইল ভার্নিশ কেউ ইউজ করতে পারবে না, রিস্ট ওয়াচ ইউজ করতে পারবে না, স্টোন রিং ইউজ করতে পারবে না। যদি প্লেইন ব্যান্ড হয় সেটা ইউজ করা যাবে। কেননা যেটা হবে যে আপনি চিন্তা করেন, আপনি যদি একটা গ্লাভস পরেন, গ্লাভস পরে তারপর পেশেন্ট ধরেন এবং গ্লাভস সাথে কোনো ব্রিজ থাকে, এটা কিন্তু এই ঘড়িতে রিস্ট ওয়াচকে ইনফেক্ট করবে, এবং রিস্ট ওয়াচ ইউ আর শিওরলি নট গোয়িং টু ওয়াশ ইট উইথ সোপ অ্যান্ড ওয়াটার। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এলবোর নিচে কেউ যাতে কিছু না পড়ে। এটা খালি কোভিড আমলের জন্য না, কোভিডের পরেও এই ইনফেকশন রিস্ক এটা ক্যারি করে। আমরা স্পেশালি সার্জিক্যাল ওয়ার্ডে আমরা সাংঘাতিক স্ট্রিক্ট। এখানে আমাদের ইনফেকশন কন্ট্রোল নার্স থাকে, যারা ডাক্তারদেরকে ওয়ার্ড থেকে অ্যাকচুয়ালি বের করে দেয় যদি কেউ কিছু পড়া থাকে এর নিচে। এটা একটা ফেমাস সিন ফ্রম গ্রেইজ অ্যানাটমি। গ্রেইজ অ্যানাটমি হচ্ছে সিয়াটলে হয়েছিল, যেটা একটা ওখানে লঞ্চ ডুবি হয়, অনেক লোক মারা যায় লঞ্চ ডুবিতে। এটা অনকল রুমে সব ডাক্তাররা দাঁড়িয়ে দেখছে এবং মাথায় হাত দিচ্ছে যে ও মাই গড, হোয়াট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড। এই জিনিস কিন্তু বাংলাদেশে করা যাবে না। অনকল রুমে এতগুলো ডাক্তার একসাথে এত ক্লোজলি থাকা যাবে না। যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক জায়গায় দেখা যাচ্ছে, অনকল রুম হচ্ছে এর চেয়ে 5 ভাগের 1 ভাগ সাইজ, এবং অনকল রুমে এতগুলো ডাক্তার কভারঅল পরে তাদের আছে, এবং তাদের পার্সোনাল জিনিসপত্র ওখানে, যেমন তাদের ব্যাগ অ্যান্ড এক্সেট্রা, এবং ওগুলি নিয়ে তারা হোটেলে যাচ্ছে অথবা তাদের বাসায় যাচ্ছে। এগুলি কিন্তু সব
মানে are major risks for infection. So আমি এতক্ষণ যা বললাম আমি জাস্ট সামারাইজ করি যে সিল টেস্ট পারফর্ম করতে হবে, বেয়ার থাকলে এটা শেভ করতে হবে, কভারঅল ইজ নট এ গুড থিং। বাংলাদেশের যতক্ষণ না সার্জিক্যাল গাউনগুলো আসে একমাত্র অ্যারোসল জেনারেটিং প্রসিডিওরের জন্য ওটা ইউজ করা উচিত। আমরা জানি ল্যাক অফ গ্লাভস আছে, তার জন্য রেগুলার হ্যান্ড ওয়াশিং করতে হবে। উইথড্রল অফ ভালনারেবল অ্যাডাল্ট, আমাদের ডাক্তারদের মধ্যে হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে অনেকেই কিন্তু খুব হাই ডোজ স্টেরয়েডে, অনেকের ক্রনিক ইলনেস আছে, অনেকের কেমোথেরাপির হিস্ট্রি আছে, তাদেরকে কিন্তু ফ্রন্টলাইন থেকে উইথড্র করতে হবে। আমি যেটা বললাম আবার আমি বলবো, less than 15 minutes patient contact, more than 2 meters away from the patient most of the time, clean stethoscopes, measures at home. It's very important যে বাসায় যদি elderly parents থাকে অথবা কেউ থাকে, stay well away from them. This is really important. কারো এই যদি 60 বেশি হয়, we know the outcome is really bad তাদের জন্য। অনকল রুম, মোবাইল, সেলফি, এগুলির কথা আমি বললাম। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, আমরা ছোট ছোট জিনিসগুলো নিয়ে কখনো চিন্তা করি না। এই যে ডাস্টবিন গুলো, এটা যদি প্যাডেল ডাস্টবিন হয়, প্যাডেল বিন হলে এই হেলথ কেয়ার ওয়ার্কারকে এই জায়গাটা ধরতে হয় না। কেননা যেটা হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় ফার্স্ট অফ অল ঠিক মতো ডাস্টবিন নাই, এবং যেগুলি আছে এগুলি কিন্তু প্যাডেল বিন না। দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক হাত ধুয়ে না ধুয়ে এই জিনিসগুলো ধরছে, তারপরে তাদের পার্সোনাল ইকুইপমেন্টস গুলো ধরছে। বিদেশে কিন্তু এসব ব্যাপারে খুব কড়া, কোথায় ক্লিনিক্যাল ওয়েস্ট ফেলা হবে, কোথায় ডোমেস্টিক ওয়েস্ট ফেলা হবে, এগুলি কিন্তু কালার কোডিং থাকে। জাহেদ ভাই এই ছবিটা দিয়েছেন ওনাদের হসপিটালে, যেখানে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, এখানে সাবান আছে, তারপর এখানে গ্লাভস রাখা আছে, এখানে শার্পস বিন যেখানে শার্পস গুলো ফেলা হয়, এটা হচ্ছে অরেঞ্জ বিন যেখানে ক্লিনিক্যাল ওয়েস্ট গুলো ফেলা হয়, এবং এটা হচ্ছে ব্ল্যাক বিন। ব্ল্যাক বিন ইউকেতে ইউনিভার্সাল, যেখানে নর্মাল ডোমেস্টিক ওয়েস্ট ফেলা হয়, এবং এটা একটা আইসোলেটেড রুম। এটা এগেইন জাহেদ ভাইয়ের থেকে নেওয়াটা। এই রুমে ঢুকার আগে কিন্তু এখানে সম্ভবত কোনো অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর হচ্ছে না, তার জন্য নর্মাল অ্যাপ্রন এবং একটা জাস্ট নর্মাল গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, এগুলি ইউজ করা হচ্ছে। এই একটা জিনিস আমরা এসএসএমসি আলামনাই ইউকে থেকে মিডফোর্ড হসপিটালে দিয়েছি। এটা অ্যাপোলো ট্যাপোলো বড় হাসপাতাল যেগুলি, সেখানে যে অটোমেটেড অপস মেশিন, ওগুলির দাম প্রায় 1-1.5 লাখ টাকা। আমরা যেটা করেছি, সব্যসাচী রয় এবং সাইফ, মুহিবুল্লাহ সাইফ, বুয়েটের একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসএসএমসি তে এই খুব চিপ প্রাইসে এই জিনিসটা তৈরি করেছে। এটার দাম অনলি 70,000 to 20,000। এখানে একটা অটোমেটেড মেশিন। এটা লাভ যেটা হয়, আমি ওই যে 15 মিনিটের কথা বললাম, আপনি চিন্তা করুন যে একটা জুনিয়র ডাক্তার যদি যে ম্যানুয়ালি ব্লাড প্রেশার মাপতে হয়, হার্ট রেট মাপতে হয়, তার কতক্ষণ লাগবে? আর যদি সে এই মেশিনটা নিয়ে যায়, ইটস এ ম্যাটার অফ জাস্ট আ মিনিট। এই পেশেন্টের অবজারভেশন মেপে তারপরে সে অ্যাবডোমেন অথবা চেস্ট যা অস্কালটেট করার কথা, এক্সামিন করতে পারে। এটা ইজিলি আন্ডার 5 মিনিটস সম্ভব। এটা ইউরো সিডিসির কিছু রিকমেন্ডেশন, যে উইয়ার স্ক্রাবস ফর দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্ক। স্ক্রাবস কিন্তু তৈরি করা কোনো ব্যাপারই না, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুবই ভালো। স্ক্রাবস না থাকলে একটা হাফ স্লিভ শার্ট আর একটা ট্রাউজার পরা উচিত, এবং ওগুলি বাসায় ইউজ করা উচিত না। ওয়ার্কে ডিফারেন্ট শুজ ইউজ করা উচিত। ডনিং ডফিং নিয়ে আমি বললাম, রেগুলার হ্যান্ড হাইজিন, এটা নিয়ে আমি অনেক কথা বললাম। এবং যারা গাড়ি ড্রাইভ করবেন, প্লিজ রিমেম্বার স্টিয়ারিং হুইলস, নব, স্ক্রিনস, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং যেসব ফ্যামিলি মেম্বার হেলথ কেয়ার ওয়ার্কারদের সাথে থাকে, they have to stay away from the healthcare workers. If possible, use a separate room. হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এল্ডারলি প্যারেন্টস যদি থাকে, আইডিয়ালি তাদের থেকে অনেক অনেক দূরে থাকা উচিত। এখন কারো যদি বাসা খুব ছোট হয়, যেখানে এল্ডারলি প্যারেন্টস আছে, এটা কিন্তু হসপিটালের অ্যাটলিস্ট একটা হোটেল অথবা কিছুর ব্যবস্থা করা উচিত। একটা ভেন্টিলেটরের দাম 50 লাখ থেকে 1 কোটি টাকা, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ভেন্টিলেটর ইউজ। একটা ডাক্তারকে একটা হোটেলের একটা কত টাকা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হেলথ পলিসি মেকারদের রিয়েলাইজ করা। সো এটা আমার ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল নিয়ে প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশন আর দুটা পার্ট আছে, ছোট, খুবই ছোটগুলি। এরপরে তাবরিজ ভাই কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস ডেমনস্ট্রেট করে দেখাবে, যেগুলো আমি বললাম। এখন ট্রিটমেন্ট, আমি ট্রিটমেন্টের বেশি ডিটেইলসে যাব না, কেননা জাহিদ ইকরাম ভাই খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন অন ওয়ার্ড বেসড ম্যানেজমেন্ট। আমি জাস্ট একটা জিনিসের উপর একটু করে আলোকপাত করব, সেটা হচ্ছে থ্রম্বোসিস রিস্ক। আমরা জানি যেসব পেশেন্টের ডিভিটি প্রোফাইল্যাক্সিস দরকার,
পেশেন্টের স্টেসিস হয়, হাইপারকোয়ালিটি হয় এবং ভেসেল ওয়াল ইনজুরি হয়। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি হার্ট সার্জন হিসেবে আমি কিন্তু অনেক মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট করতে হয় আমার, এবং ওই পেশেন্টগুলো কিন্তু ওয়ারফারিন, ক্লেক্সাইন এসব জিনিস নেয়, এবং প্রতি বছর আমরা 1 to 2% পেশেন্ট মেজর ব্লিডিং নিয়ে হসপিটালে ভর্তি হয়, এবং এদের কিন্তু এরকম ব্লিডিং এরকম হতে পারে যে একদম লাইফ থ্রেটনিং হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস করা উচিত, কিন্তু করা উচিত অনলি ইন সিলেক্টেড গ্রুপ অফ পেশেন্ট। কাজে মাইল্ড ডিজিজে যেই পেশেন্ট, ইয়াং পেশেন্ট বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাকে এটা করা উচিত না। আমরা এটার প্যাথোফিজিওলজি জানি যে কোভিড ভাইরাসটা AC2 ইনহিবিটরের সাথে লাগে, তারপর ইমিউন রেসপন্স হয়, একটা লোকাল অ্যান্ড সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স হয়, ওখান থেকে হাইপারকোগুলেশন হয়, এন্ডোথিলিওপ্যাথি হয়। এই এন্ডোথিলিওপ্যাথিটা বিভিন্ন জায়গায় যে প্রবলেম করে, হার্টে প্রবলেম করে, লাংসে প্রবলেম করে, সব প্রো হাইপারকোগুলেট স্টেটাস হয়, ডি ডাইমার বাড়ে, থ্রম্বিন বাড়ে, হাইপক্সিয়া হয়। এই সব কিছুর কনসিকুয়েন্স হিসাবে ইভেন্চুয়ালি একটা ম্যাক্রোথ্রম্বোসিস হয়, যেটা পালমোনারি এম্বলিজম করতে পারে, মাইক্রোথ্রম্বোসিস হয়, যেটা লাংসে যে ARDS করতে পারে। এখন এর জন্য কি রিকমেন্ডেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, আমাদের বইতে খুব কম্প্রিহেন্সিভলি এটা লেখা আছে। কারো যদি মডারেট টু সিভিয়ার কোভিড হয়, I'm talking about only hospitalized patients. I'm not talking about patients with mild to moderate disease staying at home. যারা hospitalized moderate to severe disease with a D dimer which is not very high, suspicion of PE9, তাদের যদি ক্রিয়েটিনিন নরমাল হয়, BMI নরমাল হয়, just give them Clexane 40 milligrams. আমি দেখেছি বাংলাদেশে 60 মিলিগ্রামস দিচ্ছে, কেননা সিডিসি আমেরিকান গাইডলাইনে 40 to 60 মিলিগ্রাম বলে, কিন্তু কতগুলো জিনিস একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে। যেমন স্ট্যাটিন ডোজ, আমরা কিন্তু আমেরিকান এইচ এর গাইডলাইন হচ্ছে 80 মিলিগ্রাম ইউজ করা, বাংলাদেশের পপুলেশনে কিন্তু 80 মিলিগ্রাম আমরা ইউজ কখনো করতে পারি না। আমার মনে হয় 60 মিলিগ্রামস ইজ এ ওয়াকিং ডোজ। নর্মাল পেশেন্টের জন্য 40 মিলিগ্রাম ইজ মোর দেন এনাফ। কারো যদি BMI 40 বেশি হয়, তাহলে এনক্সিপেরিন 40 মিলিগ্রাম বিডি দেওয়া উচিত। এখন এটা তো গেল ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স নর্মাল, যাদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কম তাদেরকে হাফ ডোজ ইউজ করতে হবে। এখন মডারেট টু সিভিয়ার কোভিড, যাদের কোনো সাসপিশন অফ পি অথবা ডিভিটি আছে, তাদেরকে কিন্তু থেরাপিউটিক ক্লেক্সাইন ইউজ করতে হবে ইফ দ্য রিনাল ফাংশন ইজ নর্মাল। থেরাপিউটিক ক্লেক্সাইন মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার কিলো বিডি ডোজে, এবং এই পেশেন্টগুলো, আই রিপিট, শুধুমাত্র এই পেশেন্টগুলো যাদের কনফার্ম ডিভিটি আছে আর যাদের হাই রিস্ক যারা, তাদেরকে এক্সটেন্ডেড কেমোপ্রোফাইলেক্সিস করতে হবে। এখন যদি ডিভিটি পি থাকে অন ডিসচার্জ, তাদেরকে 3 to 6 months এক্সটেন্ডেড ডিভিটি প্রোফাইলেক্সিস করতে হবে উইথ ডোয়াক্স, যেমন অ্যাপিক্সামেন যেটা বাংলাদেশে এখন পাওয়া যায়। ইটস অ্যাকচুয়ালি বেটার আমার মতে রিভক্সিবামের থেকে, বাট রিভক্সিবামও ইউজ করা যায় 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 3 to 6 months। কারো যদি রেনাল ফাংশন গ্রেট না থাকে, তাহলে এটা ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। সো এটাতে গেল এই গ্রুপটা যাদের হাই রিস্ক ডিভিটি রিস্ক আছে। আরেকটা গ্রুপ যাদের ডি ডাইমার হচ্ছে 1000-এর বেশি, আমি দেখেছি বাংলাদেশের গাইডলাইনে 1500 বলছে। এগুলি খুব এভিডেন্স বেস না, এটা রাফ একটা হিসাবের উপরে, এটা 1 থেকে 1500 বলা হয় আর কি। আর কারো যদি ইনক্রিজিং অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়তে থাকে, তখন কিন্তু ইউ শুড কনসিডার দ্যাট পারসন ফর থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন। যদি কিডনি ফাংশন ভালো থাকে, তাহলে এনক্সিপেরিন 40 বিডি, এটা কিন্তু এটা থেকে একটু কম। কাজে একটা 70 কিলো লোকে আমরা এখানে যেটা বিডি ইউজ করছি, দেখা যাবে যে একই জিনিস যেটা হাই রিস্ক ডিভিটি পিই নাই, তাদেরকে জাস্ট 40 মিলিগ্রাম বিডি দিলেই হয়ে যাচ্ছে। আর যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তাহলে তাদেরকে রেনাল ডোজ অ্যাডজাস্ট করতে হবে। এবং অলওয়েজ ইন দিস পেশেন্টস কনসিডার এক্সটেন্ডেড থ্রম্বোপ্রোফাইলেক্সিস। আমরা রাফলি এটা 4 মিলিগ্রামস বলে 4 উইকস বলেছি, কিন্তু এটা ইংল্যান্ডের অনেক হাসপাতালে 2 উইকসও করা হয়, অনেক জায়গায় আরো কমও বলা হয়। এগুলি কিন্তু খুব লো এভিডেন্সের উপরে। একটা ট্রায়াল ছিল, মেরিনার ট্রায়াল, কয়েক বছর আগে, মানে যেসব পেশেন্ট অনেকদিন হসপিটালে ছিল তাদেরকে ডিভিটির এক্সটেন্ডেড ডিভিটির প্রোফাইলেক্সিস নিয়ে ট্রায়ালটা করা হয়। ওখানে খুব একটা অ্যাডভান্টেজ দেখা নাই। কাজেই আমি যেটা বলছি আর কি, এটা আপনার সিচুয়েশনটা জাজ করতে হবে। এবং
এইসব পেশেন্টের কিন্তু রেগুলার এগুলি মনিটর করতে হবে। আমি জানি কয়েকটা জায়গায় লিমিটেশনস আছে, যেমন ডি ডাইমার মোস্ট প্রবলি চিরং মেডিকেলের রেগুলার করা হয় না, আমাকে রব্বানি স্যার বলছিলেন। ওরম সিচুয়েশনে দেখতে হবে যদি পেশেন্ট ডেটোরিয়েট করতে থাকে, ডি ডাইমার লেভেল নাই কিন্তু অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাচ্ছে, তখন তাদেরকে ইটস রিলেটিভলি সেফ থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন করা 40 মিলিগ্রাম বিডি। আই এম নট টকিং অ্যাবাউট 1 মিলিগ্রাম পার কিলো পার বিডি। অ্যান্ড অলওয়েজ এল্ডারলি পেশেন্টে ইউ হ্যাভ টু জাজ দ্য রিস্ক অ্যান্ড বেনিফিট। কারো বয়স যদি 80-র উপরে থাকে, কারো যদি কনকমিটেন্ট লিভার অথবা রেনাল ডিজিজ থাকে, ব্লিডিং টেন্ডেন্সি থাকে, অ্যান্টিপ্লেটলেট থেরাপিতে থাকে, তাদেরকে কিন্তু ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলি ক্লিনিশিয়ানকে কিন্তু নিজেকেই জাজ করতে হবে। তবে ওয়ান থিং ফর শিওর, মাইল্ড টু মডারেট ডিজিজের পেশেন্ট যারা বাসায়, তাদেরকে কখনো এরকম ক্লেক্সাইন দেওয়া উচিত না, যেটা আমরা যত্রতত্র ইউজ করা দেখছি বাংলাদেশে। হ্যাভিং সেইড অল দিস থিংস, একটা যদি খুব এল্ডারলি পেশেন্ট হয় যে বাসাতে এবং তার মোবিলিটি খুব কম, সে মাইল্ড অক্সিজেন বাসাতে অক্সিজেন থেরাপি নিচ্ছে তা একটু করে 1 to 2 লিটার, তাকে ক্লেক্সাইন ইউজ করাটা absolutely right idea, because you have to consider you have basically converted his house into a hospital. So a hospital at home পেশেন্টের জন্য কিন্তু ক্লেক্সাইন দেওয়াটা is safe and sensible thing to do. আমাকে অক্সিজেন থেরাপিটা একটু টাচ বেস করতে বলছিল, আমি এখানে বেশি যেতে চাই না। তাজবীর ভাই কি আছেন? তাজবীর ভাই মানে উনি জয়েন করেছিলেন একটু আগে। তাজবীর ভাই আপনি কি একটু, আমি স্লাইড একটা একটা করে যাই, আপনি কি একটু এই তুমি বলো আমি সাপ্লিমেন্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এনিওয়ে, আপনারা যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের ফর ইউর ইনফরমেশন, তাজবীর ভাই নেক্সট দিন আগামী টিউসডেতে একটা ডিটেইল সেশন নেবে অন আইসিইউ এন্ড আইটিইউ ম্যানেজমেন্ট, যেখানে উনি ডিটেইলস সবকিছু বলবে। সো বেসিক্যালি আমরা অক্সিজেন থেরাপি কখন দেই? যদি কারো স্যাচুরেশন 92% এর নিচে হয়। যদি 92% নিচে হয়, তাদেরকে আস্তে আস্তে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হবে, এবং এটা দিতে হবে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, যেটা ছবি আমি দেখাবো। দেখতে হবে যে তারা ইমপ্রুভ করছে নাকি। ইমপ্রুভ যদি না করে, তখন তাদেরকে ট্রায়াল অফ সিপ্যাপ, এনআইভি এগুলি করা যায়। আমি আস্তে আস্তে এগুলিতে যাচ্ছি। কি কি ডিভাইস আছে? একটা হচ্ছে নেজাল ক্যানুলা, একটা হচ্ছে ফেস মাস্ক, ফেস টেন্ট, আমার মনে হয় এটা বাংলাদেশে খুব একটা নাই। তারপর ভেঞ্চুরি মাস্ক, তারপর নন ব্রিদার মাস্ক, এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা। হাই ফ্লো নেজাল ক্যানুলা বাংলাদেশে এখন বেশ কয়েক জায়গায় এসেছে। নেজাল ক্যানুলা, দিস ইজ দ্য কমনেস্ট ডিভাইস। এটাতে প্রতি 1 লিটার ইনক্রিজ অফ অক্সিজেনের জন্য 3 to 4 লিটার অফ FiO2 ইনক্রিজ করে। এগুলি সবকিছু নির্ভর করে কিন্তু মিনিট ভেন্টিলেশনের উপরে। কাজেই ইফ দ্য পেশেন্ট ইজ ব্রিদিং কোয়াইট আ লট অ্যান্ড হিজ মিনিট ভেন্টিলেশন ইজ লাইক 8 to 10 লিটার পার মিনিট, তাহলে কিন্তু FiO2 টা রিডিউস করবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বুঝাটা। এবং 5 to 6 লিটার অফ অক্সিজেন নেজাল ক্যানুলা দিয়ে দেওয়া যায়। এরপর হচ্ছে ফেস মাস্ক। ফেস মাস্ক দিয়ে 5 to 10 লিটার অফ অক্সিজেন দেওয়া যায়, এবং FiO2 ডেলিভার্ড হয় 40 to 60%. Again, the actual FiO2 will depend on the minute ventilation. If the minute ventilation is high, the oxygen concentration will be diluted and you will deliver less FiO2. Venturi mask is useful for giving a fixed FiO2 of oxygen. এটা আমি শিওর না বাংলাদেশে কিভাবে কতটা ইউজ হচ্ছে। নন রিব্রিদার মাস্ক, ইটস এ গুড ডিভাইস, এটা অনেক ইউজ হচ্ছে। 10 to 15 লিটার অফ অক্সিজেন পার মিনিট দেওয়া হয়, এটাতে হায়ার FiO2 দেওয়া হয়। এই রিজার্ভার ব্যাগে, এটা একটা রিব্রিদার ব্যাগ, সো এখানে FiO2 হায়ার ডেলিভার করা ইজ মাচ ইজিয়ার। হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা আমেরিকাতে খুবই পপুলার। ইউকেতে এটা খুব বেশি ইউজ হয় না, এটা ইউজ হয়। ইটস এ বিউটিফুল ডিভাইস। এমনি এটা সুবিধা হচ্ছে এটাতে 100% FiO2 পর্যন্ত ডেলিভার করা যায়, এবং এটা অলওয়েজ কিন্তু হিউমিডিফাইড অক্সিজেন দিতে হয়। এটা ইট ইজ অ্যান অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর। বাংলাদেশের অনেকে এটা ভাবে এটা অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর না, এবং অ্যারোসল জেনারেশনটা রিডিউস করা যায় যদি মাস্ক এই হাই ফ্লো নেজাল ক্যানুলার উপরে পড়া হয়। এটার বিউটি হচ্ছে পেশেন্ট কিন্তু খাওয়া দাওয়া করতে পারে এই মাস্কটা যখন থাকে, এবং দে ক্যান বি রিলেটিভলি মোবাইল। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোন পজিশনিং করা এটাতে খুব ইজি। হাউএভার দ্যার ইজ আ প্রবলেম উইথ হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটাতে আপ টু 60 লিটার পার মিনিট অক্সিজেন ডিমান্ড এটার। কাজেই আমাদের হসপিটালে যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, সেটা হচ্ছে
ভ্যাকিউম ইনসুলেটেড ইভাপোরেটরের মাধ্যমে দেওয়া হয়। এটা এখন আপনি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল চিন্তা করেন, আমাদের ভিআই সাইজ হচ্ছে একটা 2-3 তলা বিল্ডিং এর সমান। বাংলাদেশে এটা সাইজ অনেক ছোট। এরকম যদি 3-4টা হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয়, ইউ আর টকিং অ্যাবাউট 240 to 50 liters of oxygen per minute. এটা হচ্ছে জাস্ট 3-4টা ডিভাইস দিয়ে, ইন এডিশন টু অল দ্য আদার অক্সিজেন ডিভাইস দ্যাটস বিং ইউজড ইন দ্য হসপিটাল। সো এটা যেটা করবে সেটা হচ্ছে ভিআই কিন্তু প্রেশার ড্রপ করতে পারে। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অ্যাবাউট দিস, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় না 1-2টার বেশি হাই ফ্লো নেজাল ক্যানুলা এট এ টাইম চালান যাবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু পিপ জেনারেট করে এটাতে। সো ফর এভরি 10 লিটার অক্সিজেন ইউ আর প্রোভাইডিং 1 সেন্টিমিটার অফ পিপ। সিপ্যাপ আর বাইপ্যাপ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কেননা সিপ্যাপ বাইপ্যাপ নিয়ে একটা সেশন পুরো কভার করে হয়েছে, খুবই ভালো সেশন ছিল, এবং সিপ্যাপ বাইপ্যাপ কিন্তু খুবই পপুলার। আমাদের এখানে কিন্তু অক্সফোর্ডে অনেক ইউজ করা হয়েছে, ইংল্যান্ডের অনেক জায়গাতে ইউজ করা হয়েছে উইথ এক্সট্রিমলি গুড রেজাল্ট। অ্যান্ড ইফ ইউ অ্যাকচুয়ালি লুক এট দ্য নাইস গাইডলাইনে কিন্তু ইংল্যান্ডে হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিসকারেজ করা হয়েছে, সিপ্যাপ বাইপ্যাপকে এনকারেজ করা হয়েছে। আই নো দ্য আমেরিকানস হ্যাভ এ ডিফারেন্ট ভিউ টু দ্যাট। বাংলাদেশে একটা রিলাক্টেন্স হচ্ছে, অনেকেই ভাবে যে নেগেটিভ প্রেশার রুম নাই, তার জন্য সিপ্যাপ বাইপ্যাপ ইউজ করা উচিত না। অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য কেস। আমরা কিন্তু অক্সফোর্ডে সাইড রুমে আমরা ইউজ করেছি, এবং যখন এটা ইউজ করা হয় তখন ডেফিনেটলি ইউ হ্যাভ টু উইয়ার ফুল পিপিই। আর আমাদের রেসপিরেটরি ফিজিশিয়ানদের মধ্যে ইনফেকশন রিস্ক খুবই, রেট অফ ইনফেকশন খুবই কম ছিল। জাহেদ ভাই ওনার হসপিটালে কথা বলেছে, ওনাদের রেসপিরেটরি ফিজিশিয়ানরা যারা এই মেডিকেল লেড হাই ডিপেন্ডেন্সি ইউনিটে সিপ্যাপ এন্ড আইপ্যাপ ইউজ করেছে, তাদেরও কিন্তু ইনফেকশন রিস্ক খুবই কম ছিল। এটা ইম্পর্টেন্ট যে স্যাচুরেশনটা রেগুলার চেক করা, এবং 90 to 96% স্যাচুরেশন মেনটেন করা ইজ অ্যাবসলিউটলি ফাইন। দেখা গিয়েছে অনেক স্টাডিতে যে 90 নিচে যদি কারো স্যাচুরেশন কনসিস্টেন্টলি থাকে তাহলে আউটকাম খারাপ, অথবা বেশি লিবারাল অক্সিজেন ইউজ করলে 96 এর উপরে টার্গেট করলে তাদেরও কিন্তু আউটকাম খারাপ। সো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সোসাইটির যে গাইডলাইন সেটাতে কিন্তু বলা হয়েছে 92 to 96% অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করতে। ইন কেসেস অফ অক্সিজেন deficiency you can go down to 90 to 96%. However, in patients with COPD asthma you have to reduce it to 88 to 92%. সো আমরা এগুলি নিয়ে ডিসকাশন করলাম, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, কতগুলো স্পেসিফিক পয়েন্ট আমি দেখালাম। অ্যান্টিকোয়াগুলেশন আমি একটু টাচ বেস করলাম, এবং অক্সিজেন থেরাপির আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম, যেটা নিয়ে আরো ইয়ে করা যাবে। এবং আমাদের যে বই ফাইটিং COVID-19 অন দ্য ফ্রন্ট লাইন, সরি দিস ইজ দ্য রং পিকচার, এটা একটা 4th এডিশন হবে। 4th এডিশনটা রিসেন্টলি বের হয়েছে, এবং ওখানে কম্প্রিহেন্সিভলি সবকিছু কিন্তু লেখা আছে। I leave you with a beautiful scene of Blenheim Palace. এটা হচ্ছে চার্চিলের বার্থ প্লেস। এটা আমার হসপিটাল থেকে এবং আমার বাসা থেকেও ইনফ্যাক্ট অনলি 15 minutes to a beautiful place. Thank you. Thank you, শাকিল ভাই। তাজবীর ভাই, হ্যাঁ তাজবীর ভাই, আপনি কি একটু কাইন্ডলি মডারেট করবেন সেশনটা? আমরা যেটা প্ল্যান করেছিলাম অ্যাজ ডিসকাস বিফোর, আমার প্রেজেন্টেশনের পরে তাবরিজ ভাই একটা ইয়ে করবে, ডনিং ডফিং এবং কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস দেখাবে, তারপর জাহিদ ইকরাম ভাই আপনার হাউ টু হ্যান্ডেল দ্য ডেড পেশেন্ট এগুলি নিয়ে দেখাবে। ওকে, শিওর। তাবরিজ, থ্যাংক ইউ শাকিল, চমৎকার প্রেজেন্টেশন, আমি অনেক শিখলাম আসলে। আমি টোটালি এগ্রি উইথ ইউ, দ্য অ্যারোসল জয়েন্টিং প্রসিডিউর ব্যাপারটা ইজ স্টিল ভেরি কন্ট্রোভার্সিয়াল। আমরা প্রথমে মনে করতাম যে আর্লি ইন্টিউবেশন করতে হবে, প্রথমে মনে করতাম এভরিথিং ইজ অ্যারোসল জয়েন্টিং প্রসিডিউর, তারপর আস্তে আস্তে আমরা অনেক কিছু থেকে সরে আসছি। এখন যে নিউয়ার ডিভাইস যেগুলি, এখন হচ্ছে ডিভাইসের উপর ডিপেন্ড করে কারা বানাচ্ছেন। চাইনিজ ডিভাইস আই ডোন্ট হ্যাভ দ্য ডেটা, বাট ফিশার এন্ড প্যাকেলের যে ডিভাইস হাই ফ্লো বা নিউয়ার যে নন ইনভেসিভ ভেন্টিলেশন, আই টোটালি এগ্রি উইথ শাকিল, এগুলি হচ্ছে এখানে কিন্তু লেস aerosol generating now. Interface is very important. যদি লিক থাকে অনেক তাহলে কিন্তু এটা is difficult. As long as we put the mask on tightly and interface-টা যদি ভালো হয় তাহলে কিন্তু aerosol generating এর চান্স অনেক কম এখন। এবং সেটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স জাহিদ ভাই বা শাকিলের আছে ইংল্যান্ডে, যে তারা ইউজ করেছে, and it's shown that there's no higher risk of infection in the healthcare worker. In the US হচ্ছে একটু ডিফারেন্ট। ইউএসএ তে আমি বলছি যে ইউএসএ তে কিন্তু আমাদের সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন
এখনো রিকমেন্ড করে হাই ফ্লো ওভার নন ইনভেসিভ ভেন্টিলেশন। সো ইটস এ জিওগ্রাফিক্যাল থিং। England they have the data, US has the data, and depends on Bangladesh কোনটা নিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি নন ইনভেসিভ ইউজ করা হয়, মেক শিওর দ্য ইন্টারফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড টাইটলি ফিটেড। যদি লট অফ লিক হয়, দেন ইট কুড বি ডেঞ্জারাস। তো আমি আসি এখন, পরে আমরা আরো কোশ্চেন নেব, আলাপ করবো এই ব্যাপারে অক্সিজেন থেরাপি নিয়ে। শাকিল অনেকগুলি কভার করেছে, আমার একটা ক্লাস আছে মানে 7th we can discuss more. So I go to Tabriz, তোমার presentation on infection prevention control. Assalamualaikum. Thank you for asking me to come and join here. শাকিল তো আসলে বেশ কম্প্রিহেনসিভ প্রেজেন্টেশন করলো। তো আমি আসলে যেটা করতে চাই কয়েকটা কমেন্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, কারণ আমাদের এখানে যেভাবে করি আসলে এটা করা খুব ডিফিকাল্ট। তো প্রথম কথা হচ্ছে যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল একটা মাল্টিডিসিপ্লিনারি, শাকিল বলে ফেলছে। তো একটা জিনিস আমি এখানে বারবার এমফাসাইজ করতে চাই, আমাদের তো আসলে উই হ্যাভ টু লুক শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, এবং আস্তে আস্তে এই যে নন কোভিড পেশেন্ট এগুলো ম্যানেজ করতে গিয়ে অনেক হেলথ কেয়ার ওয়ার্কার এক্সপোজ হয়ে যায়, সেটা একটা সমস্যা, এবং সেটা ভবিষ্যতে কিভাবে আমাদের মিনিমাইজ করা যায় সেগুলো মাথায় রাখতে হবে। তো সেটার জন্য ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের যে মূল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন। এটা আগে এটাকে বলা হতো ইউনিভার্সাল প্রিকশন, সেটার নামটা এখন স্ট্যান্ডার্ড প্রিকশন। এই জিনিসটার উপরে অত্যন্ত খুব বেশি জোর দিতে হবে। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশনের কনসেপ্ট হচ্ছে আনলেস প্রুভেন আদারওয়াইজ এভরি সিঙ্গল পেশেন্ট দ্যাট ইউ কাম অ্যাক্রস is potentially infected with something, whether it's a multi-drug resistant gram-negative organism or MRSA or some sort of virus. এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করি। তার মানে কি করতে হয়, যে কোনো পেশেন্টের রুমে ওয়ার্ডে ঢুকলেও আমি জানি আমি হয়তো কোনো পেশেন্ট টাচ করবো না। লেটস জাস্ট থিঙ্ক দ্যাট আই এম ওয়াকিং টু টক টু এ নার্স অর সামবডি, ইউ প্রিজিউম ইউ হ্যাভ টু ডু এ হ্যান্ড হাইজিন। তার মানে ওই ঢোকার সময় হাতটা স্যানিটাইজ করতে হবে। হ্যান্ড হাইজিন ইজ দি ফাউন্ডেশন অফ অল ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্রোগ্রাম। এই হ্যান্ড হাইজিনটা বাংলাদেশের ল্যাকিং, এটা নিয়ে আমাদের সবাই জোর দিতে হবে। সবগুলো হাসপাতালে এই ফাউন্ডেশনটা আগে তৈরি করতে হবে। হ্যান্ড হাইজিন ফর এভরি ইন্টারাকশন, নো ইন্টারাকশন, ওয়াকিং ইন দ্য ওয়ার্ড, ওয়াকিং আউটসাইড দ্য ওয়ার্ড, ইট শুড বি অ্যাভেলেবল এভরিওয়ার। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো সেকেন্ড যেটা হচ্ছে, আমি ট্রান্সমিশন নিয়ে একটু কথা বলি, যে শাকিল যেটা বললো যে দ্যাটস বেসিক্যালি ভেরি ইনক্লুসিভ, মানে হচ্ছে যে কোনোভাবে এটা কিভাবে এটা ট্রান্সমিশন হতে পারে সবগুলি ইনক্লুড করেছে শাকিল, হুইচ ইজ গুড। শুধুমাত্র আমি এটা বলবো যে একটা ড্রপলেটটা মানে রেসপিরেটরি সেক্রেশনটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ইনফেকশন ফর কোভিড। তার মানে এটা ড্রপলেট ইন অ্যারোসল জেনারেটিং প্রসিজার, ইট উড বি এয়ারবোর্ন। সেকেন্ড থিং হচ্ছে কন্ট্যাক্ট, যেটা নাকি শাকিল ফোমাইট হিসেবে ধরেছে, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো ডিটেলস না গিয়ে মানে কন্টামিনেটেড কোনো একটা সার্ফেস থেকে নিজের হাত ধরে মুখে চোখে লাগলে সেটা। ফিকো ওরাল রুটটা নিয়ে একটু কথা আছে, এটা অনেকে একটু চিন্তা করতে পারে তাহলে কি আমাদের এই ফিকো ওরাল রুটটা কি একটা মোড অফ ট্রান্সমিশন অ্যাকসেপ্টেড কিনা। সেটার ব্যাপারে এখন পর্যন্ত যেটা আমি বলবো, তাজবির ভাই যেটা বলছে, উই অল অ্যাগ্রি দ্যাট ইটস ইভলভিং, উই হ্যাভ নিউ ডাটা, উই চেঞ্জ আওয়ার স্ট্যান্ড, উই গেট মোর। অ্যাজ অফ নাও there is no proven cases of COVID or even previous SARS, MERS that transmitted through fecal oral route. এটা যেটা হয় স্টুলে পজিটিভ আসে, বাট ইন জেনারেল অ্যাজ অফ নাও দ্যার ইজ নো ডেটা দ্যাট ইট হ্যাজ বিন স্প্রেড থ্রু fecal oral route. সুতরাং এটার জন্য যেটা হচ্ছে কন্ট্যাক্ট এবং ড্রপলেট যেটা আমরা মেনটেন করছি, দ্যাটস এনাফ। তারপরে আরেকটা জিনিস যেটা ওই ডোনিং অ্যান্ড ডোফিং, আমি এগুলি দেখানোর আগে আমি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি করা যেতে পারে সেটা একটু বলি। কারণ শাকিল যেটা দেখালো যে ডায়াগ্রামে, যে ডোনিং এরিয়া এবং ডফিং এরিয়া, ইভেন আমার একটা হাসপাতাল যেটা নাকি একটা কর্পোরেট হসপিটাল, এটা প্রাইভেট হসপিটাল, ইটস 750 বেড, উই ইভেন ডোন্ট হ্যাভ এ সেপারেট ডোনিং অ্যান্ড ডোফিং এরিয়া। এটা আমরা কিভাবে করি, আমরা রুমের বাইরে একটা শেলফের মধ্যে গাউন থাকে, তারপরে যদি কারো মাস্ক লাগে, তারপর হ্যান্ড স্যানিটাইজার প্রোডাক্ট থাকে। আমরা বেশি এই কোভিডের সময় সবাই যার যার মাস্ক এবং আই শিল্ড এগুলো নিয়ে ঘুরি সব জায়গায়। তো একটা প্লাস্টিকের শেলফ, এখানে যদি ওয়ার্ডের দরজার বাইরে সেখানে যদি বড় একটা শেলফ করে ওখানে স্টক করা যায় বাংলাদেশের ক্ষেত্রে, সেটা করা যাবে। কিন্তু এটা করার প্রি কন্ডিশন কি? এটা করার প্রি কন্ডিশন হচ্ছে শাকিল যেটা বললো যে কভারঅল। এই কভারঅলটা কিন্তু আমাদের সব জায়গায় অবস্টাকল হয়ে আছে।
তার কারণ এই কভারঅল ওই রুমের বাইরে বা ওয়ার্ডের বাইরে এটা পরা অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল। আমি যখন আমাদের এখানে ইবোলার আসবে কি আসবে না এটা নিয়ে খুব একটা শঙ্কা তৈরি হলো, তখন কিন্তু আমাদেরকে এরকম কভারঅল, তারপরে ফুল বডি স্যুট যেটা হুড, এগুলোর ট্রেনিং এর জন্য বলা হলো আর কি। আমি প্রায় 19 বছর হয়ে গেছে আমি ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি। I have never ever used a coverall and full body in a real patient. তো ইটস এ ভেরি ডিফিকাল্ট। যদি ওইটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেটা নাকি শাকিল খুব সুন্দরভাবে বলেছে, একটা গাউন, তাহলে কিন্তু এই ইনফেকশন রেট কমানোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া এগুলো আমরা করতে পারবো। তাহলে যে ওয়ার্ডের বাইরে দরজার পাশে সেখানে যদি একটা টেবিল, একটা বড় শেলফ, এখানে যদি গাউন থাকে, তখন আমি ওখানে উইদিন 3 মিনিট 4 মিনিটস আমি কিন্তু ডোনিং করতে পারবো। সেকেন্ড থিং হচ্ছে ডোফিং। ডোফিংটার ফান্ডামেন্টাল আমাদের যে আইডিয়া, আমরা কেন ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, কেন এই সমস্ত আইসোলেশন, কেন আমরা এগুলো পড়ি, so that we contain the virus in a place. In this case, this is patient's word, right? We have to contain all the virus, everything that's contaminated inside the word. আর আমি যখন বের হয়ে আসবো, আমি যেন এটাকে নিয়ে কোথাও না যাই। তো যেটা হচ্ছে, এই কভারঅল পরে যদি আমি বের হয়ে আসি এবং তারপরে আমাকে যদি একটা ডোফিং এর যেতে হয় বাংলাদেশে, যেটা নাকি খুব ডিফিকাল্ট, যেখানে নাকি ডক্টরসদের রুমই নাই, তাহলে হবে কি, উই আর বেসিক্যালি violating the fundamental basic of infection prevention and control, which is basically bringing the viruses with my gown or coverall and taking another place. তাহলে বাংলাদেশে ক্ষেত্রে কি করা যেতে পারে? প্রথম কথা হলো যে আমরা যদি এটা কভারঅল থেকে we can move to simple gown, তাহলে এই যে ওয়ার্ডগুলোর ভিতরে এখানে যদি একটা ছোট কিউবিকল করে, আমার হাসপাতালে কিন্তু আমরা এই টেম্পোরারি গুলো করতে হয়েছে আমাদেরকে। কেন? ওই যে আমাদের কিছু কিছু ইউনিট যেগুলো নাকি নট ডিজাইন ফর মাল্টিপল পেশেন্ট, সেগুলো আমাদের মাল্টিপল পেশেন্ট রাখতে হয়েছে। তখন আমরা করলাম কি, বাংলাদেশে ফাইবার গ্লাসের মতোই এখানে হচ্ছে পলিকার্বনের কিছু ম্যাটেরিয়াল, যেটা নাকি প্লাস্টিকের মতো, এগুলো দিয়ে করলো কি, একটা ডাবল দরজা দিয়ে এই রুমের ভিতরের সাইডে একটা কিউবিকল করে দেওয়া হলো। তার মানে আমি একটা দরজা দিয়ে ঢুকছি, আরেকটা দরজা দিয়ে ঢুকে তারপরে ওয়ার্ডের ভিতরে ঢুকতে হবে। এই যে একটা ছোট কিউবিকল, হুইচ কুড বি মেবি 6 feet or so, এই কিউবিকলটার মধ্যে কিন্তু ডোফিং করে ওইখানেই একটা বিনের মধ্যে সবকিছু রেখে বের হওয়া সম্ভব। তো এটা হচ্ছে আমার একটা মানে কিছু বলার। আর একটা ব্যাপার যেটা বাংলাদেশের ক্ষেত্রে যে ডাবল গ্লাভস এবং ট্রিপল গ্লাভস, এটা তো বাংলাদেশের আসলে এমনিতে গ্লাভসই নাই, আমরা কিন্তু এখানে সিঙ্গল গ্লাভস ইউজ করি। তো গ্লাভস ডাবল কি হবে নাকি ট্রিপল হবে, এটার ব্যাপারে আমার কমেন্ট হচ্ছে এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে কোয়ালিটি অফ গ্লাভস, আর আমি কি করব পেশেন্টের সাথে। আমি যদি প্রসিডিউর করি, আমি যদি কোনো আইভি লাইন দিই, আমি যদি অ্যাঞ্জিওটিউব দিই যেখানে নাকি আমার মোর প্রোটেকশন দরকার, অবভিয়াসলি ইউজ ডাবল গ্লাভস। আর আমি যদি জাস্ট ওয়ার্ডে যাব, আমি যদি জাস্ট ডু এ সিম্পল এক্সাম, সিঙ্গল গ্লাভস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট অ্যাকসেপ্টেবল। আমি ইনফেকশন ডিজিজ যেহেতু আমি কখনো প্রসিডিউর করি না, I have not used any double gloves. কখন করি? যখন পেশেন্টের পেরিনিয়াল এরিয়া বা উন্ড এগুলোকে আমি এক্সামিন করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে কিছু কথা। আর বিয়ার্ডের ব্যাপারে আমার যে আপনারা যে ফ্লায়ার দেখেছেন সেখানে কিন্তু আমার ছবিটা ডিফারেন্ট। I had long beard. Because of the COVID, I became like almost shaved person. আমাদের যেটা পেপার যেটা বলে, সাইকেল যেটা বললো, পাওয়ার্ড এয়ার পিউরিফায়ার রেসপিরেটর, যেটা নাকি হুড, সেটা শর্টেজ, সেই জন্য আমার সবাইকে এটা দেওয়া সম্ভব না। আমি কয়েকটা জিনিস দেখাই। লেটস গেট টু দি পয়েন্ট দ্যাট ডোনিং এন্ড ডোপিং নিয়ে যেগুলো কথা বলা দরকার। আমি কয়েকটা জিনিস দেখাই এখানে। এই যে আপনার ওই হোপ ফাউন্ডেশনের ছবি যেটা দেখালো শাকিল, ইট ইজ অ্যাবসলিউটলি গুড। আমি অ্যাকচুয়ালি হোপ ফাউন্ডেশনের ওদের যে হেলথ কেয়ার ওয়ার্কার, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দ্যাম, আই হ্যাভ ট্রেন দ্যাম বেসিক্যালি for last couple of months. I have done 4 webinars for them, almost 8-9 hours. This is what our disposable gloves, যেটা নাকি বাংলাদেশের জন্য হয়তো করা ডিফিকাল্ট বিকজ অফ কস্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পলিইথিলিনের, বাংলাদেশে যেটা রাবার ক্লথ বলে, এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ, এটা আমরা যেটা ইউজ করি, এটা করে আবার এটা ওই রুমের ভিতরে ফেলে দিয়ে চলে আসি। তো এটা বাংলাদেশে করার জন্য করা ডিফিকাল্ট। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সিম্পল পলিস্টার কাপড় দিয়ে। এই যে হোপ ফাউন্ডেশন সেটাই করছে। আমি ওদেরকে সাজেস্ট করছি যে পলিস্টার কাপড় দিয়ে জাস্ট সার্জিক্যাল গ্রাউনের মতো, যেটা নাকি এই যে একটা প্রসিডিউরাল আপনার গাউন, এটা একটা পলিস্টার কাপড় দিয়ে তৈরি। তো এইটা যেটা করে, যেটা সামনেরটা বিশেষ করে যদি পলিস্টার হয়, পিছনে একটা কটন হলে অসুবিধা নেই, কারণ পিছনে এক্সপোজারটা কম। এরকম একটা গাউন যদি তৈরি করা হয়, তাহলে হবে কি, ওই যে আমরা কনসেপ্টটা চিন্তা করছি, আমাদের যে চেঞ্জ করার চিন্তা করছি, যে কভারঅল থেকে আমরা গাউনে যাব, ইট ইজ
কস্ট এফেক্টিভ ফর বাংলাদেশ অ্যান্ড ডুয়েবল। তাহলে কি হবে, এই গাউনগুলো যদি কেউ আপনার, আমরা যেভাবে পিপিই কিভাবে কাউন্ট করি, কয়টা পেশেন্ট ওখানে প্লাস কয়টা হেলথ ওয়ার্কার ঢুকবে, তাদের সেই নাম্বার অনুযায়ী পিপিইটা কাউন্ট করি। এই যে বললাম বাইরের শেলফের মধ্যে যদি এই গাউনগুলো স্ট্যাক করা থাকে, তাহলে আমি এটা নিলাম, নিয়ে আমি ঢুকলাম, ঢুকার পরে পেশেন্টেশনগুলো দেখলাম। কারণ এখন তো যদি কোভিড ইউনিটে কাজ করি, দে আর অল কোহর্টেড, this is a more like a compromise, but it's acceptable. If you have all the same organism, then you can use same gown. This is compromise. Again, it's not ideal. Ideal হচ্ছে একটা পেশেন্টের জন্য একটা গাউন। এখানে সব কোভিড পেশেন্ট এটা দেখে আমি যখন বের হয়ে আসবো, তখন যদি একটা বিনের মধ্যে এই ক্লোথ গাউন যেগুলো, এগুলো যদি আমি সবাই কালেক্ট করে, সেই দিনেরটা যদি আবার এটা ওয়াশ করতে পাঠায় দেওয়া হয়, নেক্সট দিনের জন্য আবার 20টা হতে পারে বা 25টা হতে পারে বা 50 গাউন যদি স্ট্যাক করে রাখা হয়, তাহলে আমাদের এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। তাহলে এটা রিইউজ হবে। এক একটা গাউন দেখা যায় 50 থেকে 75 টাইমস পর্যন্ত ইউজ করা যায় ওয়াশ করলে, কারণ এটা প্রোটেকশনের উপর ডিপেন্ড করে এবং কি প্রসিডিউর করবে সেটার উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে গাউন। সেকেন্ড থিং হচ্ছে মাস্ক, ডিফারেন্ট কাইন্ড অফ মাস্ক। যে আপনার আমরা যে বলছি যে এখানে অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর না, সেখানে পেশেন্টগুলো দেখতে গেলে আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারি। তো সার্জিক্যাল মাস্কের ব্যাপারে কিছু কোয়ালিটির ব্যাপার আছে। বাংলাদেশে যেটা সমস্যা we are facing, whether it's a surgical mask or N95 mask, are we getting the right product? That's a huge thing, right? So এটা দুই ধরনের মাস্ক, দুইটাই কিন্তু দেখতে একই রকম দেখা যাচ্ছে, দুইটাই সার্জিক্যাল মাস্কের মতো মনে হচ্ছে। মেডিকেল মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক are almost synonymous. Only difference is there is different kind of levels, even medical এবং সার্জিক্যাল মাস্কের মধ্যে, level 1, level 2 and level 3. ফিল্ট্রেশনের দিক থেকে খুব একটা ডিফারেন্ট নাই, all of them are pretty good. যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। এগুলো কিন্তু যখন তৈরি করা হয় তখন যে আমরা যখন কাশি দিই বা পেশেন্ট যখন কাশি দেয়, যে ফোর্স অফ এয়ার, এই এয়ারটাকে কত ফোর্সে আসছে সেটার উপর ডিপেন্ড করে এগুলো ডিফারেন্ট হয়। সো সিম্পল ভাবে যেটা আমাদের দেখতে হবে, এটা কিন্তু যে আমি আরেকদিন বলেছিলাম, সিল এবং ফিট, দেয়ার ইজ টু ডিফারেন্ট টার্মস। উই শুড নট বি কনফিউজিং ফিট টেস্ট উইথ সিল টেস্ট। ফিট হচ্ছে যেটা নাকি ওই N95 বা রেসপিরেটর ব্যবহার করার জন্য আমাদের সবাইকে প্রত্যেক বছরই এটা করতে হয়, যে আমি এটা করার পরে একটা স্যাকারিন বা বিটার কিছু দিয়ে দেখা হয় আমি এটা লিক করছে কিনা। সেটা ওয়ান্স উই পাস দ্যাট, আই নো হোয়াট কাইন্ড অফ রেসপিরেটর আই ক্যান ইউজ। কিন্তু আমরা যেটা সবসময় N95 যেটা করি সেটা হচ্ছে সিল টেস্ট করি, এটা আমাদের মুখের মধ্যে ঠিক মতো এসেছে কিনা। আমি যখন একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করব, সেই সময় কিন্তু এটা ফিট টেস্টের কথা বলছি না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আমি পরার পরে এটা আমাকে দেখতে হবে যে এই যে থ্রেডটা, এই থ্রেডটা উপরের দিকে যতটুকু সম্ভব সেটা থাকবে এটা, এবং এটা পরার পরে এটা টেনে দিতে হবে যাতে পুরোটাই কাভার হয়। কারণ আইডিয়াটা কিন্তু সেম। আমি যখন পেশেন্টের কাছে যাব, পেশেন্ট যখন কাশি দিতে পারে বা হাঁচি দিতে পারে, আমি যেন ওইটাকে ইনহেল না করি। তো এটাও কিন্তু দুই হাত দিয়ে সুন্দর করে এখানে সেটে দিলে আমার গ্লাসটা কিন্তু হেজি হচ্ছে না। হ্যাঁ, তার মানে কি এটা মোটামুটি একটা সিল হয়েছে। আই এম নট টকিং অ্যাবাউট ফিট অ্যাগেন। সেম থিং, ক্লোথ মাস্ক ইউজ করলে যতটা সম্ভব সেটা দেওয়া ভালো আর কি, যাতে আমি ইনহেল না করি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সার্জিক্যাল মাস্কের। আর যেটা বললাম, যেটা এমনি যেটা লেভেল 1, এটা ফিল্ট্রেশন ঠিক আছে, কিন্তু এটা সমস্যা হলো এটা উপরের দিকে ভালো করে সিল হয় না, তাতে করে ফাঁক টাক থেকে যায়। এটা একটা ইম্পর্টেন্ট, ভালো একটা কোয়ালিটি মাস্ক দরকার আমাদের। তাতে হলে কি অনেকক্ষণ ইউজ করলে এটা আরো লুজ হয়ে যায়, এটা আর্দ্রতাটা বেড়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমার সার্জিক্যাল মাস্ক। আর N95 মাস্ক আমি যেটা করি, যেহেতু বাংলাদেশে N95 মাস্ক শর্ট থাকে, এরকম একটা পেপারের ব্রাউন ব্যাগের মধ্যে আমরা এটা নেই, যাতে করে এটা আমি যখন একবার ইউজ করব, পরের বার ইউজ করব, এই যে আমরা যেটাকে বলি যে লেট দি মাস্ক ব্রিথ, মিনস এই যে মাস্কটার বাইরের দিকে ভাইরাসগুলো আছে, এটা যদি একটু খোলা থাকে, এয়ার থাকে, তাহলে এগুলো ড্রাই আপ হয়ে যাবে ইভেন্চুয়ালি, দে উইল ডাই। There are controversy whether the virus can survive in mask, whether it's 72 hours or 7 days. এটা হচ্ছে ডিফারেন্ট স্টাডির উপরে, বা ইন জেনারেল যেটা বলা হয় আফটার 72 hours if you keep it in a bag and the mask can breathe, in general it's probably acceptable after 72 hours or so, ভাইরাস যেটা ভায়াবল থাকবে না। এই জিনিসগুলো আমি দেখালাম। এখন ডোনিং এবং ডোফিং, তো শাকিল যেটা ডায়াগ্রামে দেখিয়েছে যে কিভাবে ডোনিং করতে হয়, ডফিং করতে হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ মাস্কের জন্য অথবা সার্জিক্যাল মাস্কের জন্য। হ্যাঁ, কিন্তু যদি আমি রিইউজ করতে চাই N95, হুইচ ইজ প্রবাবলি বাংলাদেশি সবাই N95 ব্যবহার করছে এবং একটা মাস্ক
5 থেকে 7 দিন সাইক্লিক ভাবে ব্যবহার করছে, মানে একটা মাস্ক আপ টু 5 টাইমস পর্যন্ত ব্যবহার করা যায়, এটা বলছে সিডিসি। তো সেই ক্ষেত্রে দুইটা টার্ম ব্যবহার করা হয়, একটা হচ্ছে এক্সটেন্ডেড ইউজ আর একটা হচ্ছে রিইউজ। আমরা বাংলাদেশে যেটা করছি সেটা হচ্ছে এক্সটেন্ডেড ইউজ এবং রিইউজ দুইটাই করছি। এটা সেফলি কিভাবে করা যায় সেটা দেখানোর জন্য আমি আমার সবচেয়ে স্ক্যাটার্ড হয়ে আছে এখানে। আমি কি তাহলে কি ভিডিওটা একটু প্লে করব নাকি? তাবরিজ আমি একটু ইন্টারাপ্ট করি, তোমার আর কতক্ষণ মনে হয় প্রেজেন্টেশনটা হবে? আমাদের 45 মিনিটস আছে, এরপর জাহেদ ভাই আসবে, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার সেশন নেব, জাস্ট টু নো। তাহলে যদি আমি ভিডিওটা দেখাই, ডোনিং এবং ডোফিং যেটা রিইউজ, দুইটা মিলে 8 মিনিটের মতো। Let's do it quick, yeah. আর যদি দেখাতে যে সেটাও করা যায়, বাট ইটস গোইং টু বি ডিফিকাল্ট ফর মি টু ডু অল দিস গাউন। ওকে, আমি টেনে দিয়ে দেখাবো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। ভিডিওটাই দেখেন, কারণ এটা খুব ভালো ভিডিও, আমি এটা দেখছি এটা। আচ্ছা, I'm trying to look how to do it. স্ক্রিন শেয়ার করতে হবে, মেইন স্ক্রিন। In the meantime আমি একটা কোশ্চেন করছি তোমাকে। And then I play the video, right? হ্যাঁ, আচ্ছা, in the meantime আমি একটা কোশ্চেন করছি তোমাকে। এই যে তুমি যে একটা ইম্প্রোভাইজ একটা বললা, পলিস্টারের একটা গাউন পরা যেতে পারে, তোমার কি এখানে কি ইম্প্রোভাইজ ভাবে ক্লোথ মাস্ক ইউজ করা যেতে পারে না? নট এট অল পলিস্টার। আপনার হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য ক্লোথ মাস্ক ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনার ওয়ার্ডে কাজ করার জন্য কোভিড নন কোভিড সব জায়গায় আই উইল সে ইউজ সার্জিক্যাল মাস্ক এট দ্য মিনিমাম। আর কনফার্ম কোভিড কেস যেখানে 30 to 40 পেশেন্ট থাকে বা অনেক পেশেন্ট, preferably N95, but surgical mask is acceptable also in 95 কে preferably এর জন্য বললাম যে দুইটা কারণ, একটা হচ্ছে তো এক্সটেন্ডেড ইউজ বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাবে ঘাম হলে বা অন্য হলে এটা কম ড্যামেজ হবে। 2 নম্বর হচ্ছে একটা মাস্ক 5 থেকে 5 বার যদি ব্যবহার করি তাহলে সাইক্লিক্যালে দেখা যাবে 2 মাস চলে যাবে 5টা মাস্ক দিয়ে, সেই জন্য বলছি। কিন্তু সার্জিক্যাল মাস্ক ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল ফর নন এয়ারসল জেনারেটিং প্রসিডিউর, স্পেশালি উইথ এ আই শিল্ড। আচ্ছা, আরেকটা একটা কোশ্চেন আসছে যে এই যে গগলস বা ফেস শিল্ড আমরা জানি অ্যারোসল জেনারেটিং প্রসিডিউরে পড়তে হবে, কিন্তু যেখানে অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর করছে না, জাস্ট পেশেন্টকে দেখে চলে আসে, সেখানে কি ফেস শিল্ড বা গগলস পড়তে হবে? হ্যাঁ, আমাদের কারণ আইটা হচ্ছে মিউকাস মেমব্রেন, আমরা যখন স্পেশালি উইদিন 6 ফিট আসবো, এই যে এটা হচ্ছে একটা ফেস শিল্ড, হ্যাঁ এটা কিন্তু পড়তে হবে। ইভেন আমরা এখন যেটা বলছি, আমরা চিন্তা ভাবনা করছি আমাদের হাসপাতালে, ইভেন আমাদের নন কোভিড ইউনিটে যখন কাজ করি তখন কিন্তু আমরা সার্জিক্যাল মাস্ক করে কাজ করছি এবং পেশেন্টকে একটা মাস্ক দিচ্ছি যাতে এই যে ইনঅ্যাডভার্টেন্ট এক্সপোজারটা কমানোর জন্য। ডেসপাইট দ্যাট উই হ্যাভ সিন দ্যাট কিছু কিছু হেলথ কেয়ার ওয়ার্কার অ্যাসিম্পটোমেটিক থাকছে এবং অনেক সময় পেশেন্টদেরকে ইনফেক্ট করে দিচ্ছে। তো উই আর থিঙ্কিং ওয়েদার ইন নন কোভিড ইউনিট, স্পেশালি যখন খুব ক্লোজ কন্ট্যাক্টে পেশেন্টের কেউ দেখবে, প্রসিডিউর করবে, তাদের জন্য এই আই শিল্ডটা ব্যবহার করা যায় কিনা। সো ইয়েস, ফর কোভিড পেশেন্ট in general word, eye shield and face surgical mask is definitely important. আমি মনে হয় আমি ভিডিওতে চলে যাই। আমাদের হাসপাতালে একটা স্টাডি করছে যেটা কেমব্রিজে হয়েছে, কেমব্রিজ আর অক্সফোর্ডে, দেখা গেছে 3% হেলথ কেয়ার ওয়ার্কার অ্যাসিম্পটোমেটিক ছিল। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কি দেখালে এখন দেখা যাচ্ছে কিনা বলেন? দেখা যাচ্ছে না, শেয়ার করতে হবে, স্ক্রিন করতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলে আমরা কি সাউন্ডটা কি পাবো? না, সাউন্ড পাবেন না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যেটা করতে হবে তাহলে যে মানে আপনাকে একটু মানে ডেমো, আপনাকে মুখে একটু বলে দিতে হবে যে আচ্ছা, হাউ ডু আই গো ব্যাক? অ্যাকচুয়ালি আই লস্ট। আপনি ডেস্কটপটাকে শেয়ার করেন, শেয়ার স্ক্রিনে ডেস্কটপ শেয়ার দেখো নিচে তোমার শেয়ার স্ক্রিন, পার্টিসিপেন্ট, চ্যাট, ওখানে আছে শেয়ার স্ক্রিন। আচ্ছা আচ্ছা, শেয়ার স্ক্রিন দেখলাম। স্ক্রল করো, এটা কার্সারটা ইউজ করো, এটা পপ আপ করবে, যেখানে মিউট স্টপ ভিডিও সেখানে আছে, দেখবা শেয়ার স্ক্রিন, বটম অফ দ্য স্ক্রিন। হ্যাঁ, আমি আমার ওই এটা জুমের এটাই পাচ্ছি না খুঁজে। আই গট ইট। তো ওকে, আই গট ইট। সংক্ষেপে ডোনিং যে করি সেটা দেখো। তো প্রথমে আমরা যেটা করি, এখানে আমার একটা স্টেশন আছে যেখানে কার্ডের মধ্যে আমরা শুনতে পাচ্ছি আপনার কিন্তু আসছে না, দেখাটা আসছে না। না, আপনি যেটা করেন এটা কি ফাইলে আছে?
এটা জাস্ট একটা ভিডিও আমার ইয়েতে আপনি আপনি যেটা করেন ওটাকে অন করে পজ করেন আগে। ওকে, পজ করলেন তো, এখন আপনি আনশেয়ার করেন স্ক্রিন, আবার শেয়ার করেন তারপরে। ওকে, পজ করলাম। হ্যাঁ, এবার আপনার স্ক্রিন শেয়ার অন করেন। ওকে, এখন ওটাকে শেয়ার করেন। হ্যাঁ, এসেছে? আসছে আসছে। হ্যাঁ, এখানে সাউন্ডটা আসে না, তাই তো? ভলিউমটা না একটু একটু আসতেছে, হুইচ মেক্স মি থিঙ্ক যেটা আসবে। ওকে, ভলিউম লেট মি বাড়ানোর কোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো বাড়ায় দেন আপনি, এটা আসবে। এটা দিয়ে আমাকে 20 সেকেন্ড করতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি ফার্স্টের থেকে শুরু করেন তাহলে। ফুল স্ক্রিন করেন, উপরে উপরে দেখেন স্ক্রিনের ইয়েটা। প্রথম থেকে দিব? হ্যাঁ, প্রথম থেকে দেন। ওকে, ফুল স্ক্রিন। হ্যাঁ, ফুল স্ক্রিন হয়নি তাবরিজ ভাই। এখানে যে রেড ট্যাগ, আবার নাও। হয়েছে হয়েছে, এখন তো আমি আমাকে নিজেকে দেখছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো প্রথমে আমরা যেটা করি, এখানে আমার একটা Please, volume is not good enough. তুমি ভলিউমটা কমিয়ে দিয়ে তুমি কমেন্ট্রি দাও। ওকে, আমি বলছি যেটা, এখানে আমি আমার অ্যাকচুয়াল একটা ফ্লোরে এই যে দরজাগুলো এখানে আছে, এই দরজার পাশেই আমাদের কিন্তু এরকম একটা শেলফের মধ্যে এই সবকিছু রাখা আছে। তো আমি যেটা বলছি যে আমার এখানে এই ব্রাউন ব্যাগের মধ্যে যে এটা থাকে, আমার মাস্কটা থাকে। তারপরে আমি আরেকটা এখানে বলছি যে আমি কিন্তু সবাইকে বলি যে স্ক্রাব পরার জন্য। আই হ্যাভ সাম পার্সোনাল রিজন, সেই জন্য আমি স্ক্রাব পরি না, আমি ল্যাব কোটই পরি। আমি এটা ল্যাব কোটটা বাসায় নিয়ে আসি না, আমি হাসপাতাল থেকে যখন আসি তখন এটা রেখে আসি, এটা আবার চেঞ্জ করি। হ্যাঁ, তো এইটাখানে যেখানে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে হ্যান্ড হাইজিনটা কতবার করি, এটা একটু সবাই খেয়াল করবেন। এখানে হ্যান্ড হাইজিনটা কিন্তু 20 সেকেন্ড মিনিমাম করতে হবে, যে কিভাবে রাব করে সবগুলো সারফেস এবং তারপরে আঙ্গুলের মাঝখানে। হ্যাঁ, তারপরে দেখা যাবে আমার টিপস গুলো করতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, হ্যান্ড হাইজিন। এটার বারবারে বলছি আমি। এই যে আঙ্গুলের টিপস গুলো করছি এখন, এখানে একটা নার্স চলে আসছিল, সেই জন্য আমি সরে আসছি। আঙ্গুলের টিপস 2 হাতে করতে হবে, তারপরে আমি করব হচ্ছে থাম। এটা 20 সেকেন্ড, আমি যেহেতু কথা বলছি হয়তো একটু 20 সেকেন্ডের বেশি হয়ে গেছে, 30 সেকেন্ডের মতো। এটা হচ্ছে ডব্লিউএইচও যেটা বলে আপনার অলমোস্ট 8টা 9টা স্টেপ দেখায় ডব্লিউএইচও, কিন্তু আমি কিন্তু এই আরেকটা অ্যাকসেপ্টেবল একটা, যেটা আমরা 3টা স্টেপে করি, সেটা পরে আমি একটু আবার বলতে পারি। তারপরে আমি যে গাউনটা পরছি, এখানে গাউনটা হচ্ছে যে যেটা আমি দেখালাম, ডিসপোজেবল একটা গাউন। এবং এই গাউনটা আমি বলতে চাই, এই গাউনটা পরে কিন্তু আমরা সবাই এই একই গাউন কিন্তু সব জায়গায় কাজ করছে। ওই যে শাকিল বললা যে ওভারঅল আইসিইউতে পরা যেতে পারে, ইভেন আইসিইউর আমার নার্স, ডাক্তার, ইন্টেন্সিভিস্ট, অ্যানেস্থেটিস্ট, এভরিবডি ইজ ইউজিং দিস সিম্পল পলিইথিলিন গাউন, যেটা নাকি ওই পিছনটা কিন্তু পুরোটা কাভার হয় না, একটু খেয়াল করে দেখবেন। এতে কি আমার কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে? আসলে কম্প্রোমাইজ হচ্ছে না। কারণ হচ্ছে যে আমি কিন্তু সামনেটাই যখন পেশেন্টকে হেলে বা এক্সামিন করছি, আমার সামনে একটা প্রোটেকশনটা ইম্পর্টেন্ট। কারো যদি এরকম হয় যে হ্যাঁ পিছনেও এক্সপোজ হতে পারে প্রসিজিওর বা ইন্টিউবেশন, সেক্ষেত্রে তারা কভারঅল পড়তে পারে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে কভারঅল ডোপিং করার মতো আসলে আমাদের ব্যবস্থা নাই। খেয়াল করে দেখেন, এখানে আমার পিছনটা খোলা। আমাদের পুরো হাসপাতালে কোভিড আমরা ম্যানেজ করছি এ পর্যন্ত অলমোস্ট 2000 পেশেন্ট, সবাই কিন্তু নার্স থেকে শুরু করে সবাই এই গাউনটা পড়ছে। তো এখানে আমি যেটি করলাম, প্রথমে আমি হ্যান্ড হাইজিন করলাম, গাউন পরলাম, তারপর আমি এই গ্লাভসটা পরছি। এই গ্লাভসটা কিন্তু আমি পরছি নট টু গো ইনসাইড দ্য পেশেন্টস রুম। আমার যে মাস্কটা আছে N95 মাস্ক, সেই মাস্কটা কিন্তু আমি আরেকটা পেশেন্টকে অলরেডি ইউজ করছি, তার মানে এটা একটা ইউজড মাস্ক, কন্টামিনেটেড মাস্ক। এই মাস্কটা পরার জন্য আমি এই গ্লাভস জোড়া পরেছি। এটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু গ্লাভসটা পরে মাস্কের ভিতরেও ধরি না, বাইরেও ধরি না, সেটা আমি বলছি। কখনোই আমি টাচ করি না। আমি টাচ করি হচ্ছে যেটা লুপটা সেটাকে, এবং হাতটা আমি ঢুকিয়ে দিই যাতে মাস্কটাকে ভালো করে ধরে সুন্দর করে ফেসে এটা সিল করতে পারে। এটা এইভাবে পড়তে হয়। তাহলে আমার এই যে গ্লাভসটা পরলাম, গ্লাভসটা পরে যখন আমি মাস্কটা পরছি, আমার এই গ্লাভসটা কিন্তু কন্টামিনেটেড, এই মাস্কের বাইরেটা কিন্তু কন্টামিনেটেড ধরে নিচ্ছে। তারপরে আমি এটা 2 হাত দিয়ে সুন্দর করে ভালো দিকে এটা চেপে, এমনভাবে চাপি না যেটা নাকি এই থ্রেডটাকে বেন্ড করে, এটা করিনি কিন্তু আমি জাস্ট একটু সুন্দর করে চেপে দিচ্ছি যাতে এখানে এটা সেটে যায়। এটা যেখানে করার আমি এখন গ্লাভসটা করছি। আমি আরেকটা কথা বলবো সিলের ব্যাপারে। এই গ্লাভসটা কিভাবে করছি, বাইরে দিয়ে ধরলাম আর ভিতরেরটা দিয়ে ধরলাম যখন খালি হাতে, তাহলে হলো কি আমি কন্টামিনেটেড সারফেস ধরলামই না, এটা আমি ফেলে দিলাম একটা বিনের মধ্যে। এই যে ডনিং কিন্তু আমি রুমের বাইরে করছি,
তারপরে খেয়াল করেন আমি আবার হ্যান্ড হাইজিন করছি সেম 20 সেকেন্ড। তার কারণ আমি ওই কন্টামিনেটেড মাস্কটা ধরেছি, যদিও আমি গ্লাভস পরে পড়েছি। দিস ইজ এ মাল্টিপল লেয়ার প্রোটেকশন। গ্লাভস পরার পরেও আমি আবার হ্যান্ড হাইজিন করলাম, পরে আমি এখন আমার আইশিল্ডটা পরবো। হ্যাঁ, আইশিল্ডটা কিন্তু আমার ওই যে একটা প্লাস্টিকের ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে এই আবার সেম জিনিস করি, কিন্তু দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। প্রত্যেকবার হ্যান্ড হাইজিন করার পরে আমি কিন্তু এই 20 সেকেন্ড করি। সেটা হচ্ছে অল সারফেস, বিটুইন দ্য ফিঙ্গার্স, ফিঙ্গার টিপস অ্যান্ড দেন থাম্ব। এটা কিন্তু প্রত্যেকবার করি। তাহলে আমি হ্যান্ড হাইজিন অলরেডি 2 বার করে ফেললাম এখানে। তারপরে এই যে লুপের থাকে, একটা লুপের মতো থাকে গাউনের মধ্যে, সেটা ভিতরে ঢুকিয়ে দিলাম। এটা থাকবে গ্লাভসের ভিতরে। এখন আবার আরেক জোড়া গ্লাভস পরলাম। এটা হলো আমার সেকেন্ড পেয়ার গ্লাভস, যেটা পরে আমি এখন পেশেন্টের রুমে যাব। এটা হচ্ছে ডোনিং। যেটা আমি এখানে ঠিক মতো দেখাইনি, সেটা হচ্ছে আমি সিল টেস্টটা করলাম কিনা, সিল হয়েছে কিনা। এটা কিন্তু আমি শ্বাস প্রশ্বাস নিই, তখন আমি দেখি আমি শ্বাস প্রশ্বাসটা আমি ফিল করছি কিনা। যেহেতু আমি রিইউজ মাস্ক, এটা আমি খালি হাতে ধরে যেভাবে সিল টেস্ট করার কথা সেটা করিনি, এখানে একটু টুইক হয়েছে এটা আর কি। এখন আমি যে আইশিল্ডটা পরেছি, একটা পরিষ্কার গ্লাভস দিয়ে সেম জিনিস, আমি আইশিল্ডের ভিতরের সারফেসও ধরি না, বাইরের সারফেসও ধরি না, আমি কিন্তু ধরলাম এই লুপটা দিয়ে। লুপটা দিয়ে আমার এটা ডোনিং হয়ে গেল। আমরা এখন যেতে পারি ডোফিং এ। এটা আমি কথা বলছি জাস্ট এক্সট্রা কিছু। লেট মি সি নাও। আচ্ছা, এখন আমি তাহলে ডোফিংটা দেখাই নাকি? হ্যাঁ, ওটা দেখান, খুব ভালো ভিডিও, ভেরি ইউজফুল। তারেক ভাই, কয়েকজন মনে হয় ঢুকতে চাচ্ছে, আরো দেখেন একটু। There isn't anyone. Oh, there isn't anyone. Okay, ঢুকে গেছে তবে। আচ্ছা, দেখা যাচ্ছে? তাসবিহ ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আপনি প্লে করেন জাস্ট। একটু ম্যাক্সিমাইজ করতে হবে। স্ক্রিনটাকে ম্যাক্সিমাইজ করেন তাবরিজ ভাই। দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি স্ক্রিনটাকে এখানে বড় যেটা করেন। হলো, স্ক্রিনটাকে আমি বড় একটা পেশেন্টের, এটা কোভিড পেশেন্ট, বাট পেশেন্ট নাই এখানে, শুধু রেকর্ড করার জন্য আমি এখানে আবার মনে করা যাক আমি পেশেন্ট দেখা শেষ, আমার ফুল পিপিএ পড়া আছে এখানে। হ্যাঁ, তো আমি এখানে পেশেন্টটা যখন দেখে আসবো, এই দরজা বের হওয়ার আগে আমাকে এই গাউনটা খুলতে হবে। আমি গাউনটা নিয়ে কিন্তু বাইরে আসি না। আমরা যেহেতু ডিসপোজেবল ব্যবহার করি এখানে, তখন এই গাউনটাকে আমরা এভাবে টেনে ছিঁড়ে ফেলি। আমি এটা যেহেতু এটা খুব পাতলা একটা জিনিস, ছিঁড়ে এই যে আমি উল্টায় দিচ্ছি এটা, কিন্তু আমি ভিতরের সারফেসটা ওই কন্টামিনেটেড গ্লাভস যে সেটা দিয়ে ধরি নেই। তাহলে এটাকে আমি উল্টায় দিচ্ছি, এটা আমার হাতটা ক্লিন, এটা শুধু ভিতরের সারফেসটা ধরে, এটা আরেকটা যে গ্লাভস সেটা পুরোটা ধরে এটা খুলে ফেলি। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি করতে হবে, আমি যেহেতু বলছি এটা ডিসপোজেবল না, ওয়াশেবল গাউন, সেটা আমি করব। বাংলাদেশের ক্ষেত্রে কি করতে হবে, আগে গ্লাভসটা খুলতে হবে, কারণ আমার গ্লাভসটা কন্টামিনেটেড। গ্লাভসটা খুলে ওই গাউনটা তারপরে খুলবো, পিছনে এই ক্লিন হাতটা দিয়ে ধরে খুলবো। খোলার পরে আবার এটাকে ফোল্ড করে ওইখানে একটা কালেক্টেবল বিনের মধ্যে রেখে আমি বেরিয়ে আসবো। এই যে আমি করলাম, দরজা থেকে বেরোর আগে কিন্তু আমি হ্যান্ড হাইজিন করছি, আবার সেম জিনিস, যেহেতু আমি পোটেনশিয়ালি আবার কন্টামিনেটেড হয়ে যেতে পারে আমার হাতটাকে। এটা করে আমি হ্যান্ড হাইজিন করে এখন প্রথমে আমি যেটা করি, আইশিলটা খুলছি এখানে। এই যে সেম জিনিস আমার এখানে বিনের মধ্যে, বাইরের যে বিন যেখান থেকে আমি ডোনিং করলাম, সেখানে কিন্তু আবার সব রাখা আছে। এই আমার আইশিলটাকে ক্লিন করার কিছু অ্যামোনিয়াম কম্পাউন্ড যে সলিউশন, সেটাও থাকে অনেক সময়। আবার অনেক সময় আমি এখানে ওয়াইপ ব্যবহার করতেছি। এই যে আমি এখানে আরেক জোড়া গ্লাভস ব্যবহার করতেছি, এই যে 3 পেয়ার গ্লাভস, এইটা কিন্তু কম্প্রোমাইজ করা সম্ভব। এটা না করলেও চলবে, যেহেতু আমি গাউন খুলে ফেলছি, হ্যান্ড হাইজিন করছি। এই গ্লাভসটা করি আমরা হচ্ছে এই আইশিলটাকে যে ক্লিন করি ওই যে সলিউশনটা দিয়ে, অ্যালকোহল দিয়ে, ব্লিচ দিয়ে, সেটা থেকে হাতটাকে প্রোটেক্ট করার জন্য মেইনলি। তো এইখানে এই যে আমার এই যে ওয়াইপ আছে, এগুলো হচ্ছে আপনার, এই ওয়াইপগুলো হচ্ছে অটোমেটিক, যেগুলো নাকি পাওয়া যায় সেগুলো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা করা যেতে পারে। এখানে একটা যদি অ্যালকোহল, যদি একটা কন্টেনার থাকে, যেখান থেকে একটা টাওয়ালের মধ্যে অ্যালকোহলটা ঢেলে তারপরে এই আইশিলটা আমি ক্লিন করি। এটা প্রথমে ক্লিন করছি আমি ভেতরের সারফেস, যেটা নাকি লেস কন্টামিনেটেড, তারপরে আমি ক্লিন করি এটা বাইরের সারফেস। আমি যেটা বলছি, বাংলাদেশে এটা করা সম্ভব। এটা যদি অ্যালকোহলের বোতলের মধ্যে রাখা হয় আর কতগুলা টাওয়াল রাখা হয়, এই টাওয়ালের মধ্যে যদি আমরা এইগুলা সলিউশনটা দিয়ে, তারপরে এটা দেখা যায় অ্যালকোহল দিয়ে অ্যাকচুয়ালি উইদিন কাপল অফ মিনিটস এটা ডিকন্টামিনেটেড হয়ে যায়। দিস ভাইরাস ইজ এন এনভেলপ ভাইরাস, সো ইটস বেসিক্যালি ডাইজ অফ উইদিন কাপল অফ মিনিটস অর সো। এটা সবগুলো সারফেস আমি এটা ক্লিন করলাম। এটা ক্লিন করার পরে এই মাস্কটা কিন্তু আমি আবার ইউজ করব।
এটা রিইউজেবল মাস্ক, আমি আগে অলরেডি ব্যবহার করছি এটা। তো এটা করার পরে যে আমার একটা প্লাস্টিকের ব্যাগ থাকে, সেখানে আমি এটা রাখি। এটা নিয়ে আমি আবার হয়তো আরেকটা ইউনিটে যাব। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে, ওয়ার্ডের ক্ষেত্রে যদি রাউন্ডে, এই যে গ্লাভসটা আমি করছি সেম কনসেপ্ট। গ্লাভসটা কিন্তু প্রথমে বাইরেরটা ধরি কন্টামিনেটেড হাত দিয়ে, তারপরে ধরি ভিতরেরটা দিয়ে, এটা ফেলে দিলাম, ফেলে আবার হ্যান্ড হাইজিন করছি। এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু হ্যান্ড হাইজিন করে নিই। হ্যান্ড হাইজিন করার পরে এই এখন আমি মাস্কটা খুলবো কালেক্ট করার জন্য। সেখানে খেয়াল করেন, প্রথমে যেটা করি, নিচের যে স্ট্রিপটা সেটা আমি প্রথমে খুলি। আমি কিন্তু ধরিনি, একদম বাইরে ধরিনি। নিচের স্ট্রিপটা খুললাম, টাচ না করে ছেড়ে দিলাম, এটা ঝুলে আছে। তারপরে আমি উপরের স্ট্রিপটা দিয়ে আস্তে করে খুললাম, আমি কিন্তু মাছ ধরিয়ে নি একদম। তারপরে ওই যে পেপার ব্যাগটা যেটা ছিল ওইটার মধ্যে আস্তে করে ফেলে দিই। এটা হচ্ছে আপনার ডোফিং। এটার পরে যেটা আমার মনে হয় আর কিছু না, এখানে কিছু কথাবার্তা আছে শুধু। তাবরিজ ভাই, আমি একটা কালেক্ট করে আমি আপনি মাথায় কিছু ইউজ করেননি, কোনো হেড কভার? তাবরিজ ভাই, আচ্ছা, তারপরে এখন হাউ শুড আই গো ব্যাক নাও? আপনি কোথায় যেতে চান এখন? হ্যাঁ তাবরিজ ভাই, আপনি হেড কভার ইউজ করেননি কোনো অ্যারোসল জেনারেটিং প্রসিডিওরে? হেড কভার ইউজ করেননি? আচ্ছা, ওটা এখন স্টপ হয়েছে তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে ডোনিং এন্ড ডোফিং ফর রিইউজ। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা করা সম্ভব যদি আমরা রিইউজ। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোশ্চেন, শাকিলের একটা কোশ্চেন ছিল, তুমি হেড ক্যাপ কি পরো না যখন তুমি অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর করো? অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর রুমে যখন যাই, আমরা কেউই হেড কভার নরমালি প্রসিডিউর না করলে পড়ি না, আমরা যখন পেশেন্ট দেখি। এবং ইভেন শু কভারও পরি না। আমাদের কিন্তু এই গাউনগুলো হচ্ছে বিলো নি, জাস্ট অ্যাবাভ লাইক কাপল অফ 6 inches অ্যাবাভ দি অ্যাঙ্কল, রাইট? আমরা কিন্তু শু কভারও পরি না, হেড কভারও পরি না, এটা কভার থাকে না। হাউএভার যারা নাকি ওই সেন্ট্রাল লাইন দিচ্ছে, ইন্টুবেট করছে, ওইরকম ডিউরিং দ্যাট প্রসিডিউর, ওই ইন্টেন্সিভিস্ট যারা বা অন্যান্য যারা আইসিইউতে কাজ করে, ওরা হেড কভারটা পরে নেয়। নর্মাল অ্যাক্টিভিটিসের জন্য উই ডোন্ট কভার আওয়ার হেড। আমার এমনি মনে হয় কি তাবরিজ ভাই, আমি জানি না, আপনি ভালো বুঝবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আইকিউতে নেগেটিভ সাকশন নাই, নেগেটিভ প্রেসার সিস্টেম নাই, যারা এইসব প্রসিডিওর করছে না প্রবলি তাদেরও মনে হয় হেড কভার পড়লে ভালো হয় না? আপনি কি মনে করেন? Well, I wouldn't say it's necessary, but if somebody wants to do that, there is nothing wrong with it. কিন্তু এটা করতে হবে, if I'm saying if they can it, কারণ আপনি যদি আপনারা দেখেন যে সিডিসি, ইউরোপিয়ান সিডিসি, তারপরে WHO, NHS সবাই কিন্তু বলছে there is no enough data or nothing there to support that head cover and shoe cover is necessary because we don't necessarily contaminate them. এটা কিন্তু কথাটা, কনসেপ্টটা একই। যদি আমার মুখটা এবং হাতটা safe করি, even if I get contaminated, as long as I keep those away, I would not be contaminated. But যদি কেউ যদি পড়তে চায় আইসিইউতে যাওয়ার সময়, nothing wrong, কিন্তু এটা করা যেতে পারে শুধু কভারঅল না, সেপারেট যদি হেড কভার পরে, দ্যাটস ফাইন। আচ্ছা, তাবরিজ আমি একটা কোশ্চেন করি, তোমার ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম, কারেক্ট মি, ডনিংটা করতে হবে আউটসাইড, আর ডফিং যখন করব উইল ডু এভরিথিং ইনসাইড দ্য রুম এক্সেপ্ট দ্য টেক দ্য মাস্ক অফ, ইট ইজ আউটসাইড, ইজ ইট কারেক্ট? রাইট, আপনার এই রুমের বাইরে পুরোটা ডনিং করতে হবে। বেরোনোর পরে এই শুধু মাস্ক না, আই শিল্ডও আমরা বাইরে ইউজ করতে পারি। ভেরি গুড। আরেকটা কোশ্চেন বলি, আরেকটা তোমাকে একটু মানে সিল টেস্ট এন্ড ফিট টেস্ট যেটা হয়েছে আমি ক্লারিফাই করি। ফিট টেস্ট হচ্ছে ওয়ান্স এ ইয়ার, জাস্ট টু ফাইন্ড আউট হোয়াট সাইজ আমার দরকার, যেমন 1860, 1870 অনেক সাইজ আছে N95 এর, সেই সাইজটা ফাইন্ড আউট করার জন্য উই হ্যাভ টু ডু দ্য ফিট টেস্ট এভরি ইয়ার। কিন্তু সিল টেস্ট হচ্ছে whenever I do it, every time I put the mask on I have to do the seal test, correct? রাইট, এটা সিল টেস্ট যেটা আমার সমস্যা হয় রিইউজ করার জন্য, আই ডোন্ট ওয়ান্ট টু টাচ ইট अगेन আফটার আই টেক অফ মাই গ্লাভস। দ্যাটস ওয়াই আমাদের হাসপাতালে, এটা কিন্তু আমি যেটা আমার হাসপাতালের প্রোটোকল সেটা দিয়ে ফলো করে এটা দেখাচ্ছি। এটা ইটস আ লিটল কম্প্রোমাইজ, বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু যখন শ্বাস প্রশ্বাস নেই তখন আমি ফিল করার চেষ্টা করি এর কোনো ফিল করছি কিনা শ্বাস প্রশ্বাস। নর্মালি যেটা আমি যদি সিল টেস্টটা করি, আমি আপনাকে এখানে মাস্কটা দেখাই, দিস ইজ অ্যান N95 মাস্ক। শাকিল যেটা করলো, আমি যদি এটা একবার ইউজ করতাম তাহলে কেউ তো আমি প্রথমে হ্যান্ড হাইজিন করতাম, হ্যান্ড হাইজিন করে এই যে ভিতর দিয়ে আমি এটা ধরতাম, ধরে আমি এটা পরলাম, পরার পরে এই যে নিচেরটা পরে আনবো, এটা পরার পরে আমি এটাকে সুন্দর করে সিল করলাম। আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু গ্লাস খোলা, আমি গ্লাস নিয়ে পড়ি না, যেহেতু একটু এক্সট্রা হ্যাজার্ড।
যাদের গ্লাস পড়তেই হবে তাদেরকে উচিত হলো গ্লাসটাকে পিছনে সিকিউর করা আর একটা এক্সট্রা ফিতা দিয়ে। যেটা করি আমি খুব একটা পুশ করবো না, আমি জাস্ট টাচ করে এটা সিল করব, নিচের দিকে দেখবো যে এটা সিল হয়েছে কিনা। তারপরে যেটা সিল টেস্ট কিভাবে করতে হয়, এটা আমি হাতটা ধরবো এখানে, ধরে আমি জোরে শ্বাস নিব। জোরে শ্বাস নিলে কিন্তু আমি ফিল করছি এখানে আমার মাছটা কিন্তু একটু ভিতরের দিকে চলে যাচ্ছে। আবার যখন শ্বাসটা ফেলবো কাপল অফ টাইমস আমি খেয়াল করছি আমি চোখের মধ্যে বা নিচে কিছু হচ্ছে কিনা। যেমন আমার গ্লাসটা সিল না হলে ফগি হয়ে যেত, এখন আমি কিন্তু জোরে জোরে শ্বাস ফেললাম। এটা হচ্ছে সিল টেস্ট। আর ফিট টেস্ট যেটা, সেটা হচ্ছে আপনার ওই হুড দিয়ে বছরে একবার এমপ্লয়ি হেলথ থেকে করা যায় আর কি। বাংলাদেশে আমার মনে হয় এটা আনা উচিত, আমার মনে হয়। আচ্ছা, আমি একটা কোশ্চেন নিয়ে আমি চলে যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে তার প্রেজেন্টেশনে। শওকত K43 Tabriz K43 শওকত সে করছে, ক্যান উই গেট দ্য লিংক টু সি দিস প্রেজেন্টেশন পাস্ট ওয়ান্স, এই ভিডিওগুলি ওয়ান্স अगेन? তোমার কোনো? আচ্ছা, আমাদের ইউটিউবে আছে, এটা আমার ইউটিউবে দেওয়া আছে, আমি শেয়ার করতে পারি, ইউ ক্যান শেয়ার ইট হোয়ারএভার, বাট যেটা আমি ইউটিউব করে আমার ফেসবুকে কিন্তু এটা দিয়েছি, আই ক্যান শেয়ার ইট अगेन। তারেক ভাই রেকর্ড করছেন তাই না তারেক ভাই? হ্যাঁ, আমি এটা রেকর্ড করছি, এটা আমাদের ফেসবুক পেজে থাকবে, আপনারা যে কোনো সময় এখান থেকে দেখে নিতে পারবেন। আবার আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে এখন একটা কমেন্ট করে নিই। হ্যাঁ প্লিজ। কারণ হচ্ছে আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলতে চাচ্ছি আর কি। তো এই যে ওয়ার্ডে যখন যাচ্ছে বাংলাদেশে, আমি কথা বলি ওরা কিভাবে কাজ করে। এখানে যেটা আমি বললাম এক্সটেন্ডেড অ্যান্ড রিইউজ, দুইটাকে কম্বাইন করতে হবে এখানে। কারণ কি, ওই যে হেলথ কেয়ার ওয়ার্কার, আমাদের নার্স বলেন, ডাক্তার বলেন, যারা কাজ করছে, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল। ইভেন ইফ আই ওয়াজ ওয়ার্কিং, ওইখানে আধা ঘন্টা থাকা এগুলো পরে এবং মাস্ক পরে, আমার একটু অ্যাজমার সমস্যা আছে, ভালোই সমস্যা আছে, আপনি জানেন। আমি ইভেন সার্জিক্যাল মাস্ক পরে বেশিক্ষণ থাকতে পারি না। তো এটা হচ্ছে এক্সটেন্ডেড ইউজ, মানে কি রাউন্ডার দিয়ে যখন বেরোলো, এই যে সার্জিক্যাল মাস্ক, আমি সরি গাউন এবং N95 এবং আইশিল্ড, এগুলো কিন্তু ওখানে যদি খুলে এবং একটা সার্জিক্যাল মাস্ক পরে সে কিন্তু তার কল রুম বা যেখানে ওয়ার্কিং স্টেশনে গিয়ে চলে যেতে পারে। তাহলে হবে কি, একজনকে কিন্তু এই 6 ঘন্টা একটানা পরে থাকতে হচ্ছে না। এটা আবার রিইউজ করা সম্ভব। এই জন্য আমি বললাম যে 2 জোড়া গ্লাভস মিনিমাম। রিইউজ করলে কি হচ্ছে কি, আমি যে মাস্কটা কন্টামিনেট করে ফেলছি, এটা কিন্তু আমি একদিনে একটা মাস্ক, একই মাস্ক কিন্তু বারবার ব্যবহার করি। কারণ আমি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে কোভিড ইউনিটে যাচ্ছি, আমি এটা খুলে হাতে করে নিয়ে সার্জিক্যাল মাস্ক পরে আবার আরেকটা ইউনিটকে নতুন করে ডোফিং করি। তাহলে হবে কি, ওখানে করলে এই সার্জিক্যাল মাস্ক, সরি N95 যেটা কন্টামিনেটেড হয়েছে, আমি যদি যেই মানে প্রসেসটা দেখালাম, এখানে গ্লাভস পরে বারবারই হ্যান্ড হাইজিন করে যদি করে, এটা মাস্কটা কিন্তু কন্টামিনেটেড হওয়ার পরেও নিজেকে অটো কন্টামিনেট হওয়ার রিস্কটা কমে যায়, মোর কমফোর্টেবল হয়। আমি এটা করে এই পর্যন্ত 4-5 মাস হলো কাজ করছি। তোমাকে একটা কোশ্চেন করি এখানে, আমার মানে খুব ভ্যালিড কোশ্চেন। আমরা যেটা ডনিং ডফিং বললাম, আউটসাইড দ্য রুম, দেন ইনসাইড, দেন আউটসাইড ডফিং, কিন্তু বাংলাদেশে তো রুম টু রুম ডনিং ডফিং করছে না আসলে, ওটা করছে পুরা দেখে সারাদিন কাজ করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, প্রথম শুরু করে ডনিং দিয়ে পুরো ডনিং এ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডফিং করে ফেলে চলে যায়। তুমি এটা একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এখানে তুমি সলিউশনটা কি দেবা? হাউ টু ডু দ্য ডনিং ডফিং ইন বাংলাদেশ পার্সপেক্টিভ, যেখানে সাইড রুম নাই, লট অফ পেশেন্ট ইন ওয়ান রুম? এটা হচ্ছে যে বললাম প্রথমে, কভারঅল যদি থাকে দেন ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ কভারঅলটা পরা এটা ডিফিকাল্ট, তার থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে যে খোলা ডফিংটা। তো যদি আনটিল উই রিচ দ্যাট পয়েন্ট, মানে আমাদের যদি এটা যদি কেউ পদক্ষেপ নেয় এই গাউনে, তাহলে আমার মনে হয় ইমিডিয়েট যেটা করা দরকার, একটা ওই যে কিউবিক্যাল করা দরকার, একটা পলিকার্বন দিয়ে ওয়ার্ডের ভেতরে যখন ঢুকবে সেখানে যদি একটা ছোট একটা কিউবিক্যাল করে ডফিং করার ব্যবহার করা যায়। কারণ হচ্ছে কি, এই যে এই কভারঅল নিয়ে বেরোয় যাচ্ছে এবং ওয়ার্কিং স্টেশনে কল রুমে যাচ্ছে বাথরুমে বা খাওয়ার জন্য, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা কম্প্রোমাইজ অনেক কিছু করছি, কিন্তু এগুলো কম্প্রোমাইজ করা যাবে না। কিছু জিনিস আছে এগুলো কম্প্রোমাইজ করা, হ্যান্ড হাইজিন কম্প্রোমাইজ করা যাবে না। ডফিংটা এই ওয়ার্ড থেকে বেরোনোর আগে দিস ক্যানট বি কম্প্রোমাইজড। তাবরিজ ভাই, এখানে আমি একটা জিনিস কি অ্যাড করব তাজবির ভাইয়ের কোশ্চেনের সূত্র ধরে। আমার মনে হয় এই যে কভারঅলটা, এটা সব জায়গায় ইউজ করা উচিত না। একমাত্র তাহলেই কিন্তু এই প্রবলেমটা রিজলভ হবে যদি ইন্টেনসিভ কেয়ার ইউনিট থাকে। ধরেন একটা হসপিটালের কথা চিন্তা করেন, সেটা 500 বেডের হোক 1000 বেডের হোক, ওই হসপিটালে হয়তো দেখা যাবে যে 20টা বেডে অ্যারোসল জেনেটিক প্রসিডিউর হচ্ছে, সেটা আইদার আইটিইউ এরিয়াতে অথবা একটা কনফাইন্ড স্পেসে। ওই স্পেসটাকেই প্রোটেক্ট করে ওখানে কভারঅল পরে যদি যায় আপাতত যতদিন না গাউন টাউন হচ্ছে, এবং ওই স্পেসটার জন্য একটা ডনিং ডফিং এরিয়া লাগবে সেপারেট।
কিন্তু নর্মাল ওয়ার্ড যেখানে অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর হচ্ছে না, সেখানে অ্যাকচুয়ালি তো কভারঅল পরার দরকারই নেই, কাজে ডনিং ডফিং এর প্রশ্ন খুব একটা আসছে না, তাই না? মানে কারেক্ট মি ইফ আই এম রং। যেটা বললাম, ডনিং তো ইজ নট এ প্রবলেম, নোবডি শুড বি ডনিং ফ্রম দ্য হোটেল এন্ড কাম টু দি হসপিটাল। অ্যাবসলিউটলি। এটা হচ্ছে ওয়ার্ডের বাইরেও যদি একটা শেলফ করে কিছু ব্যবস্থা করা যায়, টেম্পোরারি প্লাস্টিকের চেয়ার টেবিল দিয়েও করা যেতে পারে। ডনিং ইজ নট এ প্রবলেম। প্রবলেম হচ্ছে ডফিংটা, যে ডফিংটা করার জন্য যেটা দরকার, একটা স্পেস দরকার। যদি কভারঅল ইউজ করে, কভারঅল ইউজ না করলে দি প্রবলেম ইজ মোস্টলি সলভ। যেটা আমাদের এখানে বললাম, আমি যেখানে দেখালাম যে আমাদের ডনিং ডফিং এর এরিয়া আলাদা না, রুমের বাইরেই করি, রুম থেকে বেরোনোর সময় করি। এটা কি আমি একটু ইয়া করি, জাহিদ ভাইকে রেডি হতে বলি প্রেজেন্টেশনের জন্য। এর মধ্যে তোমাকে আরেকটা কোশ্চেন আসছে, দুইজনের কোশ্চেন নেই। ডক্টর তায়েব ফোন করেছে। ডক্টর তায়েব বলছে, ক্যান ফেস শিল্ড ডিকন্টামিনেটেড বাই হট ওয়াটার অ্যান্ড ডিটারজেন্ট? নাম্বার 1। আরেকটা হচ্ছে কোশ্চেন, ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান কোশ্চেন করেছে, ক্যান উই ইউজ সার্জিক্যাল মাস্ক অ্যান্ড স্নরকেল at the same time? সার্জিক্যাল মাস্ক, স্নরকেল মাস্ক, স্নরকেল মাস্ক তো দরকার নেই, স্নরকেল মাস্ক কেন ইউজ করব? এটা কোশ্চেন আসছে, সেটা তো উত্তর। I'm just respecting their question. Surgical mask and snorkel at the same time. এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুর রহমানের কোশ্চেন। স্নরকেল মাস্ক আই এম নট শিওর হোয়াট ইট ইজ। স্নরকেল মাস্ক ওই আপনার প্লাস্টিকের, কারেক্ট মি ইফ আই এম রং, ওই যে প্লাস্টিকের একটা মাস্ক যেটা স্নরকেলিং এর জন্য ইউজ করা হয়, ওটা তো অ্যাকচুয়ালি ইটস নট অ্যাডিকুয়েট সিল। ইলাস্টোমেট্রিক যেটা বলছি, ইলেকট্রোমেট্রিক যেটা নাকি দুইটা ফিল্টার থাকে এরকম, ওটা রাইট। ওটা রেসপিরেটর। You don't have to do both, because হচ্ছে যদি ওই মাছটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু N95, ওখানে ওই ফিল্ট্রেশনটা থাকে যেটা কার্ট্রিজের মধ্যে। রেসপিরেটর তাবরিজ ভাই, ওটা না। আমাদের যেমন আছে R8 রেসপিরেটর আর R10 রেসপিরেটর, ওই রেসপিরেটর গুলো তো ইউজ করা যায়, ফিল্টার চেঞ্জ করতে হয় 40 দিন পরে। রাইট, ওইটার কথা বলছি। কিন্তু এমনি যেটা আরেকটা প্রশ্ন থাকে অনেকে, আমি যেটা বাংলাদেশে দেখছি, ওরা করে কি একটা সার্জিক্যাল মাস্ক পরে তার উপরে N95 পরে। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, কারণ হোল আইডিয়াটা হচ্ছে এটা সিল করা এবং ফিট করা। প্রথমে কেউ যদি সার্জিক্যাল মাস্ক ইউজ করতে চায় উইথ N95, সেটা হচ্ছে করা যেতে পারে যদি এই N95 পরে আমি অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর রুমে যাচ্ছি, তার উপরে যদি আমি সার্জিক্যাল মাস্কটা পরি, তাহলে হবে কি মাস্কটাকে আর একটু প্রোটেক্ট করা যায়, নট ফর হোয়াটসঅ্যাপ, তাহলে একটু এক্সট্রা প্রোটেকশন, এটা ফেলে দিতে হবে। আর যেটা আপনি প্রশ্ন করলেন যে আই শিল্ডটাকে ওয়াশ করা যাবে কিনা, এটা ডিপেন্ড করে এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই যে আমি যেটা দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ভিজে গেলে নষ্ট হবে এরকম কিছু নাই, একটা শুধু এখানে সফট কিছু একটা জিনিস আছে, এটা পুরোটাই কিন্তু ম্যাটেরিয়ালটা যেটা ভিজলে নষ্ট হবে না। তো এটা যদি মানে পানি দিয়ে নষ্ট না হয়, তাহলে এটা ডিসইনফেকশন করার জন্য ইটস গুড এনাফ যদি কেউ ওয়াটার ডিটারজেন্ট অথবা ওয়াটার সোপ দিয়ে ক্লিন করে। সেম জিনিস ভালো করে ক্লিন করবে ভিতরেরটা এবং বাইরেরটা। যেটা সম্ভাবনা থাকে অনেক ফেস শিল্ড, যেটা বাংলাদেশে যেটা আমি দেখি, এই যে কপালে যেটা লাগানো থাকে, এটা হচ্ছে একটা ফোমের মতো, ওইখানে যদি পানি লেগে যায় তাহলে একটা প্রবলেম আর কি। তার কারণ হচ্ছে যত বেশি আপনার ওয়াটার থাকে, ভাইরাসটা কিন্তু ওখানে বেশি থাকতে পারে, যেহেতু ইয়ার জন্য, ড্যামের জন্য। আরেকটা প্রশ্ন যেটা কি বললেন? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে, আমি একটু করছি, সেটা হচ্ছে ফ্রম ডক্টর মোহাম্মদ নাজিবুর রহমান খোকন। হোয়াট অ্যাবাউট ইউজিং মাইক্রোপোর, যেটা আমরা ব্যান্ডেজে ইউজ করি, মাইক্রোপোর ওভার দ্য মাস্ক অন নেজাল ব্রিজ? ওয়েল, এটা তো আসলে I don't think you'll find any study or anybody has done that and see what the compromise. তাহলে আমি কি বলবো, যেহেতু এখানে কোনো রকমের অভিজ্ঞতা নাই, কোথাও এটা নিয়ে কিছু করে নাই, যেহেতু ফিট টেস্ট, সিল টেস্ট এগুলোর উপর খুব ইম্পর্টেন্ট, I don't think it's scientifically acceptable without knowing to say that use a micropore. অথবা অনেকে যেটা করে, এই টাইট করার জন্য বাইরের দিকে এটাকে আবার সিল করার জন্য মাইক্রোপোর ইউজ করে, এটাকে করার জন্য। এগুলো হচ্ছে কি, দিস আর প্রবলেমেটিক, কারণ হচ্ছে যখন খুলবো তখন এটা ব্রিচ অফ দ্য সেফটি, এটা হওয়ার সম্ভাবনা থাকে। আপনি ধরেন সার্জন হিসাবে আমার তো অপারেটিং লুপ পড়তে হয়। সো আমি যখন অন্য জায়গায় অপারেশন করতাম বাংলাদেশে, এই নর্মাল সার্জিক্যাল মাস্কে দেখতাম যে ইয়ে হয়ে যেত, অ্যান্টি ফগ জিনিস ছিল না, তো আমার লুপটা ফগি হয়ে যেত। এরপর আমি এরকম মাইক্রোপোর ইউজ করছি, এটা কিন্তু বেশিক্ষণ সিল থাকে না, যখনই গরমে ঘামা শুরু হবে তখনই এটা লুজ হওয়া শুরু হয়। তারপরে আমি একটা জাস্ট আপনাকে প্রশ্ন করি, আমি আমার প্রক্রিউরমেন্ট ম্যানেজারকে এই প্রশ্নটা করছি, আমাকে যদি কেউ একটা মাস্ক দেয়, এটা হাউ ডু ইউ নো যে দিস ইজ এ জেনুইন মাস্ক? যেমন আপনি জানেন ইংল্যান্ডে আমেরিকাতে আমাকে এটা চিন্তা করতে হবে না। ইমাজিন আই এম ওয়ার্কিং ইন বাংলাদেশ, আমাকে কেউ একজন এসে দিল যে 50টা N95 মাস্ক। এখন আমাকে প্রক্রিউরমেন্ট ম্যানেজার যেটা বলতে চায় যে
ওখানে ইউনিক কতগুলো আইডেন্টিফায়ার নাম্বার থাকে। তবে আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে যে একটা হেলথ কেয়ার ওয়ার্কার কিভাবে বুঝবে যে এটা একটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার্ড জেনুইন N95 মাস্ক? এটা দুইটা জিনিস, একটা হচ্ছে যে ওই কিছু ওয়েবসাইট আছে, যেমন আমাদের কুক কাউন্টি ইলিনয় ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, ওদের একটা ওয়েবসাইট আছে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি দি ওয়েবসাইট লিঙ্ক নাও, বাট একটা ওয়েবসাইট আছে যেখানে নাকি এক্সটেন্সিভলি বলা আছে কোন কোন মাস্ক, কোন কোন কোম্পানি এবং তাদের নাম্বার এগুলা জেনুইন, সেগুলো কিন্তু ম্যাচ করে দেখা যেতে পারে, এগুলা অ্যাভেলেবল অনলাইনে গিয়ে দেখা যেতে পারে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে অনেকে বলে আই হ্যাভ নো পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটাকে কেটে যদি কেউ কাটে একটা মাস্ক, তাহলে এটা কিন্তু ভিতরে 3টা লেয়ার, তারপরে N95 যেমন 3টা লেয়ার, এগুলি দেখা যেতে পারে। তারপরে অনেকে আবার বলে যে পানি দিয়ে দেখা যেতে পারে এটা ফিল্ট্রেশন হয় কিনা। মেইন জিনিস হচ্ছে আমার যেটা মনে হয়, সিম্পল থিং ইজ টু ম্যাচ দি ব্যাচ নাম্বার এন্ড দি অল দি নাম্বারস ইন দ্য ওয়েবসাইট। এটা যদি জিঞ্জিরাতে তৈরি করে ওরা তো নাম্বার টাম্বার সব ম্যাচ করে দিবে না। এই যে এখানে যে ম্যাচ, এই যে তোমার এখানে বিভিন্ন নাম্বারগুলো আছে, লট নাম্বার, তারপর 1860, এই জিনিসগুলা মনে হয় না, আমার মনে হয় না যে যেভাবে লেখা থাকবে ওয়েবসাইটে যদি ফটো দেখে নেয় তাহলে আমার মনে হয় এটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে এটা কেটে দেখতে হবে এটার ভিতরে সবগুলো লেয়ার আছে কিনা, সেটা একটা করা যেতে পারে। না, এটা ভালো সাজেশন, বিকজ আমার যেটা মনে হয় বাংলাদেশে যেসব মাস্ক আসতেছে এদের একটা সিগনিফিকেন্ট পোর্শন এগুলি ফেক N95, নাহলে এতগুলো আইসিইউ হেড, 4টা আইসিইউ হেড বাংলাদেশে মারা গেছে, যেটা ইংল্যান্ডে একটা সিঙ্গেল ইন্টেন্সিভিস্ট মারা যায়নি। সো দেয়ার হ্যাজ টু বি প্রবলেম উইথ দ্য জেনুইনিটি অফ দিস মাস্কস। রাইট, এটা তো তোমার ওই শুধুমাত্র N95 না, ইভেন সার্জিক্যাল মাস্কের বেলাও অনেক সমস্যা। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেটা KN95 বাংলাদেশে যেটা আছে, আমার কাছে একটা আছে এখানে আসলে, এই যে এটা একটা KN95 মাস্ক, হ্যাঁ, এটা লেখা আছে এখানে KN95 সিল করা। এটার সমস্যা হচ্ছে সেম জিনিস, এটার যে পরার পরে যে এটা ফিট হওয়া এবং সিল হওয়া, এটা হয় না। তো জেনুইন KN95 অ্যাকচুয়ালি আই হ্যাভ নট সিন ইয়েট ইভেন। ওকে, আমরা কি চলে যেতে পারি জাহিদ ভাই প্রেজেন্টেশনে? জাহিদ ভাই কি রেডি? হ্যাঁ, আমি রেডি আছি। জাহিদ ভাই রেডি হচ্ছেন? তারপর আমরা কোশ্চেন নেব এট দ্য এন্ড। হ্যাঁ, ঠিক আছে। জাহিদ ভাই কি আপনার প্রেজেন্টেশন আছে না অফিশিয়াল? আপনার তো হ্যাঁ, আমি করি, শেয়ার স্ক্রিন করি, দেখি। হ্যাঁ, আপনি এটা করতে করতে মিডফোর্ডের প্রফেসর ইমতিয়াজ ফারুক ভাই, উনি আছেন এখানে, উনি একটা প্রশ্ন করছে যে হেলথ কেয়ার ওয়ার্কারদের RT-PCR করা উচিত নাকি, এটা নিয়ে আপনি একটু যদি আনসার দেন whilst you are doing that. আর জাহিদ ভাই প্রেজেন্ট করবে হচ্ছে হ্যান্ডলিং অফ দ্য ডেড বডিজ। রাইট, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। ওই যে বিফোর আই স্টার্ট, আই জাস্ট ওয়ান্ট টু সে একটা জিনিস, ওই যে রেসপিরেটর যেটা কথা তাবরিজ বলছো, যে দুই সাইডে ফিল্টার থাকে which is as good as N95, ওইটার যদি ফিল্টারের যদি সাপ্লাইটাকে গ্যারান্টি করা যায়, যে তাইলে ইটস নট আ ব্যাড অপশন। ওই যে 40 hours of use, not 40 days. 40 hours, sorry, হ্যাঁ, আমি it was wrong. পরে ফিল্টার আলাদা হয়, কিন্তু ধরো 5টা যদি শিফট হয় 40, তাহলে সপ্তাহে একবার ফিল্টার চেঞ্জ করতে হবে। ফিল্টারের দাম বেশি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় এবং যদি ফিল্টারের সাপ্লাই পাওয়া যায়, তাহলে ইটস সামথিং উইচ ইউ ক্যান ইউজ ফর আ ভেরি লং টাইম পসিবলি। তো এটা একটা হতে পারে আর কি। তো যাই হোক, আমি এখন ইউজ করছে আমাদের হাসপাতালে এই R8 আর R10 রেসপিরেটর। আপনি একটু ওই RT-PCR এর আনসারটা দিবেন কাইন্ডলি আপনি শুরু করার আগে। হেলথ কেয়ার ওয়ার্কার আমাকে জিজ্ঞেস করেছিলেন কোয়েশ্চেনটা কি ছিল? উনি জেনারেল প্রশ্ন করছে, আমি ভাবলাম যে আপনি যেহেতু আমাদের বইয়ের ওই What was the question? He is preparing something. আচ্ছা, সরি, কোয়েশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারের RT-PCR করা উচিত নাকি। এখন এটার আনসার আমার মতে যে আইডিয়াল সিচুয়েশনে ইয়েস, বিকজ আপনার দেখা গেছে 3% এসিম্পটোম্যাটিক ক্যারিয়ার হসপিটালগুলোতে থাকে হেলথ কেয়ার ওয়ার্কার। তবে বাংলাদেশের সিচুয়েশনে আমি জানি এটা কতটুকু প্র্যাকটিক্যাল। ইন দ্যাট কেস প্রবলি অনলি সিম্পটম অ্যারাইজ করলে তখন টেস্ট করে দেখতে হবে। তবে আমি যেটা বললাম যে দুজনেই যদি মাস্ক পরা থাকে, পেশেন্ট এন্ড ডক্টর, তাহলে রিস্ক অফ ইনফেকশনটা খুবই কম। আমি যে এগ্রি করবো যে মাস্ক পরা উচিত, কিন্তু আমি এগ্রি করবো না যে সবাই টেস্ট করা উচিত RT-PCR। কয়বার তুমি টেস্ট করবা? আই ডোন্ট নো হাউ লং। আমাদের যেমন যেটা করছে প্রতি 1-2 সপ্তাহ পর পর করছে, বাট দেন এটা রিসোর্স এর উপর নির্ভর করে। আমি শিওর না ইংল্যান্ডে যখন আবার সেকেন্ড পিক আসবে এই জিনিস আমাদের হাসপাতালে কন্টিনিউ করতে পারবে নাকি।
আমাদের এখানে আমরা এই যে we had about 300 healthcare worker positive in last 4 months or so. কিন্তু আমাদের কিন্তু it's not part of the protocol to test anybody. আমরা যখন symptom হয় তখনই শুধু করি, because same concept. এক নম্বর হচ্ছে asymptomatic patient এ এই RT-PCR এর sensitivity even lower than 70% sometimes that we see in symptomatic patient. এটা হচ্ছে এক নম্বর। তার মানে হচ্ছে কি কারো symptom নাই, করলাম, তার নেগেটিভ, it doesn't really mean anything. It doesn't mean that he doesn't have it. এটা একটা। দুই নম্বর হচ্ছে after exposure you can have a 14 days window at what point you test. এই দুইটা কারণে। আর তিন নম্বর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এটা প্রায়োরিটাইজ যদি না করি, we already have limited test. সেটা টেস্ট প্রায়োরিটি করতে হবে সিমটোম্যাটিক, আর একটা হচ্ছে হাসপাতালে যত ভর্তি হবে তাদের বেলায় এটা প্রায়োরিটি থাকা উচিত। ওকে, আমি এখন প্রেজেন্টেশনে চলে যাই। Just a brief presentation. এটা তো summary of the guidelines, available the guidelines আছে। Infection prevention control for the safe management of a dead body in the context of COVID-19. WHO guidance দিয়েছে। আর COVID-19 guidance for the care of the disease, এটা দিয়েছে Public Health England. আমি আমেরিকাটা দেখি নেই, ইউরোপিয়ান সিডিসিরও আছে একটা। তো বাংলাদেশে তো এই করা হয় যে যা আমাদের ইউনিভার্সাল কভারঅল, আমাদের মনে হয় ন্যাশনাল ইউনিফর্ম হয়ে গেছে এটা এখন, যে সবাই কভারঅল পরে সবকিছুই করে। তো এই ডেড বডিও হ্যান্ডেল করার সময় দেখি সবাই কভারঅল পরেই পরে আসে এবং সবাই দূরে থাকে। ভেরি ভেরি ট্রমাটিক, মানে যেভাবে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এখানে এভিডেন্সটা দেখা হয়নি যে আসলে ডেড বডিটা কতটা ডেঞ্জারাস বা ইনফেকশাস, সেটা আমার মনে হয় যে এটা ভালো করে দেখা হয়নি। তো এখানে আমাদের ডিজি হেলথ থেকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ডেড বডি COVID-19 disease can be buried and cremated according to their respective religious rules. আর ওরা বলেছে যে বডি ব্যাগে নিয়ে এসে, যদি বডি ব্যাগ না থাকে তাহলে পলিথিনে র্যাপ করে নর্মালি যেভাবে ডিসপোজ করা হয় গ্রেভইয়ার্ডে, সেখানে এটা করা যাবে। ওরা খুব বেশি ডিটেল মনে হয় এর চেয়ে বেশি দেয় নাই। তো WHO যে চার্টটা দিয়েছে সেটা হচ্ছে ডেড বডি হ্যান্ডেল করার সময় কি কি ইউজ করতে হবে। এটার মধ্যে এই রেসপিরেটর কিন্তু নাই। This thing is not there. It's only there autopsyর জন্য। অন্য সময় কেউ বলে নাই যে ডেড বডি হ্যান্ডেল করার সময় রেসপিরেটর ইউজ করতে হবে। কেউ কোথায় বলে নাই যে কভারঅল পড়তে হবে। ওরা যেটা বলেছে যে যদি মর্চুয়ারির ওয়ার্কাররা হয় তাহলে ওরা হ্যান্ড হাইজিন, ডিসপোজেবল গ্লাভ, মাস্ক, আমি অ্যাজিউম করছি যে মেডিকেল মাস্ক, ওই সার্জিক্যাল মাস্ক ওইটাই মর্চুয়ারি বলেছে। যারা ফ্রিকোয়েন্টলি অনেক ডেড বডি হ্যান্ডেল করছে ওদের বলছে লং স্লিভ গাউন আর ফেস শিল্ড ইউজ করতে। আর যারা এমনি ফ্যামিলি যারা বডি হ্যান্ডেল করছে তাদেরকে শুধু ওরা হ্যান্ড হাইজিন, ডিসপোজেবল গ্লাভ আর ইদার লং স্লিভ গাউন অর ওই যে প্লাস্টিক এপ্রন যেটা আমরা ইউজ করি সেটার কথা বলেছি। এর চেয়ে বেশি ওরা কিছু বলেনি ইউজ করতে। আর পাবলিক হেলথ ইংল্যান্ড যেটা দিয়েছে এখানে দেখা যাচ্ছে যে ডেথ ভেরিফাই করতে যাচ্ছে সে লেভেল 1 PPE নিয়ে যাচ্ছে, মুভিং দ্য ডিজিজ সেও লেভেল 1 নিয়ে যাচ্ছে। আই প্রোটেকশনের কথা বলেছে যে এটা রিস্ক অ্যাসেস, মানে যদি মনে করে যে কোনো লিকুইড স্প্ল্যাশিং এর সম্ভাবনা আছে তখন শুধু আই প্রোটেকশনটা ইউজ করতে বলেছে। ওয়াশিং অফ দ্য ডিজিজে ওরা বলেছে লেভেল 1 করতে। এইখানে আমার মনে হয় যেটাকে একটু ক্লারিফাই করতে হবে যে এখানে কেন ওরা যে লং স্লিভ গাউন বলে নাই। এটা হয়তো আইডিয়াটা এটাই হলো যে যখন ফ্যামিলি মেম্বাররা যখন ওয়াশ করে ওরা লেভেল 1 PPE পরে ওয়াশ করে হয়তো কাপড়টা চেঞ্জ করে শাওয়ার করে ফেলে। দ্যাট মেবি দ্য থিং যেটা সাজেস্ট করছে। অন্য জায়গায় এরকম করে বলা হয়েছে WHO গাইডলাইন্সে। যারা প্রিপেয়ার করছে ফর ট্রান্সপোর্টেশন, যেমন শ্রাউডিং, ওই যে বডি ব্যাগে বা কফিনে রাখছে, তাদেরকে ওরা বলেছে যে লেভেল 1 PPE পরে যেতে। তার মানে হচ্ছে যে ডিসপোজেবল গ্লাভ, প্লাস্টিক এপ্রন আর সার্জিক্যাল মাস্ক। আর যারা তারপরে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে বা যারা ফিউনারালে যাচ্ছে, once it's in a body bag or a coffin যেখানে বডি ব্যাগ থেকে বাইরেটা মুছা হয়েছে, ওয়াইপ করা হয়েছে,
তাদেরকে কোনো ধরনের পিপি কথাই ওরা বলেনি। তো এইটার বেসিক কারণ হচ্ছে যে ডেড বডি তো ব্রিথ করছে না, কাফ করছে না, তো রিস্ক অফ ট্রান্সমিশন ওদিক দিয়ে তো অনেক কমে গেল। যে আমরা যেটা চিন্তা করছি যে এটা ডিজিজটা যে কিভাবে যাবে, তাহলে এটা মোরাললেস যেটা হতে পারে যে একটা হলো যে এটা একটা ফোমাইট ট্রান্সমিশন হতে পারে। ফোমাইট ট্রান্সমিশন তো আমরা যদি এনভায়রনমেন্ট ক্লিন করি, বডি ক্লিন করি, ওর পরে তো ফোমাইট ট্রান্সমিশনের সম্ভাবনা নাই। আর ভাইরাস ইভেন্চুয়ালি বেশিরভাগ সার্ফেসেস এমনিতেই মরে যাবে। আর আরেকটা হতে পারে যে বডি যদি খুব বেশি হ্যান্ডেল করা হয়, যে চেস্টের উপরে কম্প্রেশন বা কিছু, তাহলে মুখের থেকে বাতাস হতে পারে। আর ফাইনালি যেটা ফ্লুইড যদি কোনো বের হয়, এটা ফিকল হইতে হলো, যেটাতে ট্রান্সমিশন রিস্ক আসলে এমনিতেও কম। সো বেসিক্যালি ডেড বডির রিস্ক অফ ট্রান্সমিটিং দ্য ডিজিজ খুবই লো। এবং আমি যতদূর জানি যে এরকম রেকর্ড নাই যে ডেড বডি হ্যান্ডেল করতে গিয়ে কারো হয়েছে অসুখ, সেটা হয়নি, হয়েছে হয়তো হতে পারে যে এনভায়রনমেন্ট থেকে হতে পারে, অন্যান্য লোকের কাছ থেকে হতে পারে, কিন্তু ডেড বডি থেকে যে হয়েছে এরকম কোনো এভিডেন্স নাই। তো বডি ব্যাগ তো খুব ব্যবহার হচ্ছে, কিন্তু বডি ব্যাগ নেসেসারি না, এটা কাপড়ে র্যাপ করা যায়। এবং বডিটাকে আগে ডিসইনফেক্ট, র্যাপ করার আগে ডিসইনফেক্ট করার প্রয়োজন নাই বিফোর ট্রান্সফার টু মর্চুয়ারি। বডি ব্যাগ যদি ইউজ করতে চায় করতে পারে, এটাতে অবজেকশন নাই, কিন্তু এটা মানে নেসেসারি না থাকলে যে ইউজ করতে হবে, ওয়েট করতে হবে এটা আসার জন্য, দ্যাটস নট সো। এক্সেসিভ বডি যদি ফ্লুইড লিকেজ না হয় তাহলে এটা লাগে না। এটা অবভিয়াস যে পারসন প্রিপেয়ারিং দ্য বডি শুড নট কিস দ্য ডিজিজ। আর হ্যান্ড হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। আমি গ্লাভ পরি আর না পরি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি হ্যান্ড হাইজিন করবোই। আমার যেভাবে দেখিয়ে দিয়েছে, the most crucial part of preventing transmission of disease হচ্ছে যে এই হ্যান্ড হাইজিনটা। কন্ট্রোভার্সি ছিল, আমার এটা নাই এখন। বেরিও করা যায়, ক্রিমেটও করা যায়, এখানে কোনো সমস্যা নেই। আগে মনে করতে প্রথম যে ক্রিমেট করতে হবে বডিগুলা। ফ্যামিলি আর ফ্রেন্ড, they can come and view the body after it has been prepared for burial. ওরা টাচ করতে রিকমেন্ড করা হয় না, কিস করতে মানা করা হয়। ওরা টাচ করুক আর না করুক, ভিউইং এর পরে দে শুড ডু হ্যান্ড হাইজিন। এটা এসেনশিয়াল, ওয়েদার ইউ হ্যাভ টাচ দ্য বডি অর নট, কিছু না কিছু টাচ অনেক সময় হয়ে যায়, তাই হ্যান্ড হাইজিনটা এটা করতে হবে আফটার ভিউইং দ্য বডি। ওটা ব্যবস্থা থাকা উচিত পাশেই। যে বডি হ্যান্ডেল করছে তাকে রিকমেন্ড করা হয় যে গ্লাভস পরা উচিত, এবং হ্যান্ড ওয়াশিংটা তো আছে, গ্লাভস পরুক আর না পরুক। এটা একটা বলা আছে যে একটা ক্লথ মাস্ক যদি ডেড বডির উপরে মুখের উপরে দেওয়া হয়, তাহলে যদি ইনঅ্যাডভার্টেন্টলি যদি মুখ থেকে কিছু বের হয়ে যায় তাহলে অ্যাডেড প্রোটেকশন। তবে এটা এভিডেন্স বেস না, তবে এটা রিকমেন্ড করা হয় যে যদি সম্ভব হয় তাহলে সেটা একটা ক্লথ মাস্ক দেওয়া হয়ে গেল আমাদের সামনে। এটা মনে হয় খুব ইম্পর্টেন্ট না। এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে পাবলিক হেলথ ইংল্যান্ড সেজ দ্যাট 2 মিটার ডিস্টেন্স রাখতে between people and from the body, but mostly between people. এটা WHO গাইডেন্সে লেখা আছে at least 1 মিটার। এটা হয়তো প্র্যাকটিক্যাল পারপাসে যেহেতু সবসময় 2 মিটার সম্ভব হয় না, তাই অন্তত যেন 1 মিটার রাখে, যদি সম্ভব হয় তাহলে 2 মিটার রাখার জন্য। এবং বলেছে যে এই ভিউইং এর মধ্যে ডিসকারেজিং পিপল ওভার 60, অতটা হয়তো প্র্যাকটিক্যাল না এটা, কিন্তু পিপল ওভার 60 ফ্রম ভিউইং ডিসকারেজ করছে, ইমিউনোসাপ্রেস পিপলকে মানা করছে। আমার এই ছবিটার মধ্যে আছে, আমি দিয়েছি হচ্ছে প্রেগন্যান্ট উইমেন, যদি তাদেরকে হাই রিস্ক গ্রুপ মনে করা হয়, কিন্তু লিখেছে কিন্তু চিলড্রেনের কথা। আমি এটা ঠিক জানি না যে চিলড্রেনের কথা কেন বলা হয়েছে। হয়তো ইট ইজ পারহ্যাপস বিকজ চিলড্রেনের ডিসিপ্লিনের সমস্যা হয়তো হবে, ওরা হয়তো ডিজিজ ঘুরাবে, ওরা ছড়াবে আর বডি টাচ করবে, সেরকম কোনো ব্যাপার আছে কিনা আই এম নট শিওর। পারহ্যাপস তাবরিজ ভাই কেউ হয়তো পরে বলতে পারে যে এটা কেন চিলড্রেনকে ইনক্লুড করা হয়েছে। রেসপিরেটরি সিমটম যাদের আছে তাদের যাওয়া উচিত না, কিন্তু যদি তারা তারপরও যে উপস্থিত হয় তাহলে ওদের মাস্ক পরতে হবে। আর যারা বডিটা গ্রেভে দিবে বা ফিউনারাল পায়ারে দিবে তাদেরকেও বলা হয় যে গ্লাভ পরতে এবং হ্যান্ড ওয়াশিংটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আর ইয়ের কথা বলা হচ্ছে না যে পিপি লেভেল 1 পিপি, দিস ইজ জাস্ট টকিং অ্যাবাউট গ্লাভস এন্ড হ্যান্ড ওয়াশিং।
তো ফাইনালি ইম্পর্টেন্ট একটা কথা যে হ্যাঁ বিরিয়ালটা টাইমলি হোক, সবকিছু ঠিক মতো হোক, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ওদের রিকমেন্ডেশন হলো যে যেটা রিলিজিয়াস সেরেমনি গুলা মিলাদ বা যাই হোক সেগুলা পোস্টপোন করার জন্য। আর যদি at all যদি এটা করতে হয় তাহলে ভেরি লিমিটেড নাম্বার অফ পার্টিসিপেন্টস মেইনটেইনিং ডিস্টেন্সিং যেন করা হয়, এবং একই সাথে তারা যেন হ্যান্ড হাইজিন এবং রেসপিরেটরি এটিকেট ফলো করে। তো আমি ফাইনালি এই চার্টটা আমি শো ইট টু, আমি just বলছিলাম যে একটা চার্ট একটা আছে which is like a poster which is I found যে মোটামুটি আমি যা যা বলেছি এগুলোর সাথে ভালো মিলেছে, এবং মোটামুটি মনে হচ্ছে যতটা এভিডেন্স আছে, এভিডেন্সটা অনেকটা হয়তো অটোপসি থেকে, যে অটোপসির সময় কিভাবে দেখেছে যে কোথায় কোথায় ভাইরাস বেশি থাকে। তো এটা আছে, এটা যে বিএমজি গ্লোবাল হেলথে, এটা এখানে রেফারেন্সটা নিশ্চয়ই যখন পরে এটাকে দেখবে ইউ ক্যান গেট দ্য রেফারেন্স ফ্রম হি, ইজ কোয়াইট ইউজফুল ইফ সামওয়ান ওয়ান্টস টু প্রিন্ট ইট আউট অ্যান্ড ইউজ দ্যাট। এটা মনে হয় ভালো। থ্যাংক ইউ, আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। Thank you so much for a wonderful presentation. আপনাকে একটা কোশ্চেন করি, বাংলাদেশে একটা মানে কালচারাল থিং হচ্ছে ফেস ভিউইং মারা যাওয়ার পর। হ্যাঁ, এই ফেস ভিউইংটা আপনি কি বলবেন এই ব্যাপারটা? ফেস ভিউইং আমি বলবো যে এটা ঠিক হবে না। এক নম্বর আমি বলছি যে মুখের উপরে মাস্ক দিলে পরে ভালো, আর তাছাড়া 1 মিটার ডিস্টেন্স একটা রাখা ভালো। দে হ্যাভ টু প্রবলি টু লিন ওভার, কফিনে থাকুক যেটার মধ্যে থাকুক, লিন ওভার করে দেখতে হবে, টাচ করার সম্ভাবনা খুব বেশি। সো আমি যদিও এই ব্যাপারে আমার হয়তো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি বলবো যে এটা খুব ভালো আইডিয়া হবে না। তার উপরে বডিটা সাধারণত এটা র্যাপড আপ থাকবে বডিটা। তো এটার ব্যাপারে হচ্ছে কি, আসলে উই হ্যাভ টু গো টু দ্য বেসিক, হোয়াট ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন। মেইন সমস্যা হচ্ছে নট বিটুইন দি লিভিং অ্যান্ড দি ডেড, প্রবলেম হচ্ছে অ্যামং দি লিভিং পিপল, হাউ দে আর ইন্টারেক্টিং। যে সোশ্যাল ডিস্টেন্সিং ইজ ফর দি লিভিং। এখন ফেস ভিউইং যেটা আমার মুখ যেটা দেখে, সে বডি যদি রেখে দেয়, দূর থেকে কেউ যদি দেখে, এন্ড দি পার্সন হু যে নাকি আপনার বডিটাকে ফেস খুলে দিচ্ছে, সেই যদি গ্লাভস বা মিনিমাম যে হ্যান্ড হাইজিন এগুলো যদি মেনটেন করে, ওয়ান্স বডি ইজ ওয়াশড এন্ড এভরিথিং, কিপিং ডিস্টেন্স ফ্রম আদার পিপল, এটা হচ্ছে মেইন আইডিয়া। এটা যে সবাই ফুল পিপিএ পরে জানাজা পড়ছে বা কিছু, এটা তো আসলে ঠিক না। মেইন জিনিসটা হচ্ছে টু কিপ দি ডিস্টেন্স বিটুইন দি লিভিং পিপল, অ্যামং দি লিভিং পিপল। আমি একটা জাহিদ ভাইকে একটা কোশ্চেন করতে চাই। বাংলাদেশে তো জানেন টেস্টের সংখ্যা খুবই কম, 17-18 করা হচ্ছে, মানুষ তো মারা যাচ্ছে প্রচুর। তার প্রত্যেকটা ডেড বডি কি আমরা কোভিড প্রিকশন নিয়ে বারিয়াল করব? জাহিদ ভাই, কোভিড ট্রান্সমিশনের রিস্ক কমানোর জন্য যে প্রিপারেশন প্রিকশন, আমি যেটা দেখালাম আজকে সেটা হচ্ছে যে ডেড বডি থেকে ট্রান্সমিশনের সম্ভাবনা খুবই কম। আমাদের আমি তুমি সব বডির জন্য করবো কিনা, আমাদের তো একটা কালচারাল বা ধর্মীয় ব্যাপারটা হচ্ছে বডি ওয়াশ করা, রাইট? তো ক্লোজ কন্ট্যাক্টে কিছু মানুষ কাজ করে, আবার যখন আমরা এটা মাটিতে দিয়ে দিচ্ছি, কবরস্থানে নিচে নামাচ্ছি, সেখানে 3-4 জন মানুষকে নামতে হয় নিচে টু পুট দ্য ডেড বডি দেয়ার। এখন তো কোভিড তো আমরা আসলে সবাইকে টেস্ট করছি না, অনেক পেশেন্ট আছে যেগুলি মারা যাচ্ছে হয়তো বা কোভিড জানিও না আসলে। তাহলে কি আমরা প্রত্যেকটা যারা মারা যাচ্ছে এখন তাদেরকে এই বডি ওয়াশ বলেন, তারপর হচ্ছে বারিয়াল বলেন, সব কি কোভিড প্রিকশন নিয়ে করবো কিনা? রাজীব ভাই, আমার মতে এটা দরকার নাই, এই জন্য যে আমার মনে হয় যে এটা প্রয়োজন নাই, এই জন্য যে রিস্ক খুবই কম ডেড বডি থেকে ট্রান্সমিশন হবে। কিন্তু আমাদের যেটা করতে হবে যে সবাইকে বলতে হবে যে হ্যান্ড হাইজিনটা করতে এবং কাপড় বদলে ফেলতে, এটা করার পরে। কিন্তু রিস্কটা মাচ মোর যে অন্য সবাই সাথে আমি করছি, আমি এটা একা করছি না। তারপরে যেটা বললো যে একই জিনিস, যে রিস্ক ইজ নট ফ্রম ট্রান্সমিশন ফ্রম দ্য বডি বাট ফ্রম পিপল আই এম উইথ। তো ওদের সাথে কিভাবে ইন্টারাকশন করবে, এবং সবাই যারা বডি ক্লিন করছে তাদের মাস্ক পরা উচিত, হ্যান্ড হাইজিন করা উচিত, কাপড় উপরে বদলে ফেলা উচিত, এটা অন্য কারণে, নট বিকজ অফ রিস্ক অফ ট্রান্সমিশন ফ্রম দ্য বডি। আচ্ছা, আমাকে একজন ইসলামিক বলছেন যে মহামারীতে মারা গেলে ইসলামের রুল আছে যে বডি ওয়াশিং ইজ নট কম্পালসারি। এটা আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন, এটা আমি কখনো দেখার সুযোগ হয়নি। তবে মহামারীতে মারা গেলে
মানে not necessarily have to do body washing. So it's worth exploring. কেউ যদি জানেন এটা আনসার দিতে পারেন অথবা এটা খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আমি এখানে আমাদের মসজিদের they invited me actually to give a talk. এটা রেকর্ডও করা আছে আপনার আমার ফেসবুকে। তো এখানে আমাদের দুইটা মসজিদ আছে, ওরা they actually contacted me কারণ few people died of COVID actually. তো এটার ব্যাপারে যেটা দুইটা স্কলার দুই রকম বলেছে, একটা হচ্ছে যে প্লেগে যে মারা গেছে প্রফেসর ইসলামের একটা হাদিস থেকে আসছে, যেটা প্লেগে যারা মারা যায় তাদেরকে বলা হচ্ছে শহীদ মার্টার, এবং সেই ক্ষেত্রে যুদ্ধে যারা মারা যায় তাদের জন্য যে বলা হয়েছিল ইউ ডোন্ট নিড টু ওয়াশ, ইউ জাস্ট বারি। এখানে যেটা অ্যাডাপ্ট করছে আমাদের এখানে, ওরা একটা ফুল ওয়াশ যেটা সেটা করেনি, দে অ্যাকচুয়ালি এই ব্যাগের মধ্যে থেকে মিনিমাম ওয়াশ যেটা সেটা করে, এখানে ফুল যে ওয়াশ সেভাবে না করে মিনিমাম একটা ওয়াশ দিয়ে এখানে এটা ওরা অ্যাডাপ্ট করছে প্রোটোকলটা। থ্যাংক ইউ। আচ্ছা তাজরিফ ভাই তো ইয়েতে ফোনে, কারো কি আর কোনো বার্নিং কোশ্চেন আছেন? কারণ আমি একটা কোশ্চেন আসছে যে how long the virus can survive on surface of dead body? এটা কোশ্চেনটা আনসার দিবেন তাবরিজ ভাই? হ্যাঁ, তো it's a good question, but there is no consensus. যেটা নাকি আমরা জানি যে বিভিন্ন ধরনের অবজেক্টিভ এগুলো স্টাডি আসছে যে 3 ঘন্টা থাকে, 3 days থাকে। There is really no consensus how long. It could be anywhere from 3 hours to 24 hours or so. তাহলে এটা ডিপেন্ড করে হচ্ছে সিক্রেশনটা কি, ফ্লুইড কিনা, ড্রাই সারফেস কিনা, এগুলোর উপরে। তো কথা হচ্ছে যে আসলে আমরা আসলে হ্যান্ডেল যখন করব তখন যদি ওই জাহিদ ভাই যেটা বললেন যে হ্যান্ড ওয়াশ করে ফেলেন, বারবার এই যে একটা কন্টামিনেটেড মাস্ক ধরি, হ্যাঁ, সেটা ধরার পরেও কিন্তু আমি হ্যান্ড হাইজিন করে কাজ করছি। তো সেটাই এই কনসেপ্টটা, এটা আমরা কনসেনসাসলি বলতে পারবো না কতক্ষণ, বাট হ্যান্ড হাইজিন করাটাই হচ্ছে এটার থেকে রক্ষা পাওয়ার একমাত্র ভালো এবং প্র্যাকটিক্যাল উপায়। এখানে আরেকটা ব্যাপার আছে তারপরে যে ভাইরাসের পরে থাকবে, আমরা প্রবাবলি যদি আরটিপিসিআর করি মুখের ফ্লুইডের উপরে যেটা হোক হয়তো আমরা কিছু পেতে পারি, কিন্তু ওইটা কি লাইভ ভাইরাস নাকি ডেড ভাইরাস আমরা জানি না। বডির মধ্যে এটা কতক্ষণ সার্ভাইভ করেছে এটা তো আমরা আসলে জানি না, তাই না? পসিবলি ডেড বডিতে হয়তো এটা সার্ভাইভ না করে কয়েক ঘন্টা পরে ইট মে নট বি ভায়াবল ভাইরাস এনিমোর। রাইট। তো সেই জন্যই যতগুলো স্টাডি আসছে যেগুলো নাকি আমরা জানি যে প্লাস্টিকের উপরে, স্টিলের উপরে বেশি থাকে, তারপরে উডের উপরে কম থাকে, কার্বন পেপারের উপরে সবচেয়ে কম, যেটা নাকি আমরা কম্পেয়ার করি মাস্কের সাথে, এগুলো বেশিরভাগই হচ্ছে PCR. So we really don't have very good data are those viable viruses. But in general, we know from previous viruses, SARS viruses, in general, a virus can be viable up to 3 to 6 hours even. More than that, whether they are viable or not, we really don't know for sure. আচ্ছা, আমরা মনে হয় কোশ্চেন কি আর আছে তারেক ভাই? আর তো কোশ্চেন দেখছি না আমি এখানে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আস্তে র‍্যাপ আপ করি। আমার মনে হয় ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি একটু পরে ফোন দিয়ে একটা ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারে যেটা আমরা কনক্লুশন করলাম সেটা হলো যে এই শাকিল, আমি একটা কোশ্চেন করতে পারি তোমার সবার জন্য? হ্যাঁ, শিওর। কোশ্চেনটা আসছে তিতাস, আমার ছোট ভাই তিতাস ভাই, মোস্তাক ভাই। খুবই একটা কঠিন কোশ্চেন, কিন্তু এটা ভেরি বাস্তব একটা কোশ্চেন। আমি একটু পড়ি, আমার 30 সেকেন্ডস লাগবে এটা পড়তে। সকালবেলা বস্তিতে, হাটে মাঠে ঘাটে মানুষজন গায়ের সাথে গা লাগিয়ে লাইন দিয়ে টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকে। হাত না ধুয়ে রাস্তার পাশের হোটেলে খায়, মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়ায়, মুটে মজুরে কাজ করে, হয়তো একই পুকুরে গাদাগাদি করে স্নান করে। এই সমস্ত নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের করোনা হয় না কেন? হাসপাতালের বেশিরভাগ রোগী এবং মৃত মানুষের মধ্যবিত্ত আর উচ্চবিত্ত, মানে যারা মারা যাচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্ত। শুধু বাংলাদেশ ভারত নয়, এমন হয়তো কম বেশি পৃথিবীর অনুন্নত দেশেও হচ্ছে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? আমি একটু নন স্পেশালিস্ট হিসাবে, ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট আমাদের এখানে আছেন তাবরিজ ভাই, আমি নন স্পেশালিস্ট হিসাবে দুই একটা জিনিস আমি জাস্ট বলবো। আপনি যদি বোম্বের যে সবচেয়ে বিগেস্ট বস্তি যেটা, সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট বস্তি কিন্তু বোম্বেতে যেটা আছে, ওখানে ওরা বলছিল ওদের মর্টালিটি খুব লো। পরে অ্যাকচুয়ালি দেখা গেছে যে ওখানে মর্টালিটি লো না, ওখানে মর্টালিটি যথেষ্ট হাই, এটা সাংঘাতিক আন্ডার রিপোর্টেড।
আমরা ভাবি যে বড় লোকরা মারা যাচ্ছে, ইম্পর্টেন্ট লোকজন মারা যাচ্ছে, কেননা তাদের নিউজ আমরা পাই। আমরা জানি না কতগুলো গরিব লোক মারা যাচ্ছে। আর আরেকটা জিনিসটা এমনি ঠিক যে বাংলাদেশের পপুলেশন তো অনেক ইয়াঙ্গার পপুলেশন, সো আন্ডার দ্য এজ অফ 60 মর্টালিটি যদি আমরা দেখি ইটস অনলি 0.6%, তাই না? সো এটা একটা ব্লেসিংস আমাদের জন্য। প্লাস ভাইরাসের অ্যাক্টিভিটিও চেঞ্জ হতে পারে, বিভিন্ন স্ট্রেইন আসে, সো এগুলি সবই ফ্যাক্টর আছে বলে আমার মনে হয়। তাবরিজ ভাই, এখানে কি আপনার মতামত কি? তোমার প্রথম দুইটা পয়েন্টের সাথে আই এগ্রি। নাম্বার ওয়ান হচ্ছে যেমন আমাদের গ্রামে, আই টক টু মাই মাম এভরি ডে বেসিক্যালি কোথায় কি কি হচ্ছে জানার জন্য। আমাদের গ্রামে গত কয়েক সপ্তাহে কয়েকজন মারা গেছে যারা নাকি আই এম প্রিটি শিওর দে আর কোভিড বেসিক্যালি, বাট দে ইভেন ডিডন্ট গো টু হসপিটাল অর এনিথিং, সো আনরিপোর্টেড। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এজ পপুলেশন, সেটা। আরেকটা হচ্ছে যে থার্ড পয়েন্টের ব্যাপারে আই ডিসএগ্রি, উই ডোন্ট নো ফর শিওর। তুমি যেটা বলছো আমরা জানি না, আমিও ওইটাই বলবো। আমরা জানি যে মিউটেশন বা ডিফারেন্ট স্ট্রেন যেগুলো আছে সেগুলো সিগনিফিকেন্ট না ভিরুলেন্ট চেঞ্জ করার জন্য। হাউএভার আমরা যেটা জানি যে হচ্ছে যে উই ডোন্ট নো ইয়েট the immune response in our country, in third world country, are they going to be different than immune response in developed world? কারণ হচ্ছে obviously the exposure to different kind of viruses, other human coronaviruses are pretty high in those countries. So we don't know yet, same thing like you, whether the different strain আসবে কিনা ভবিষ্যতে, there's some uncertainty, but I agree underreported age population and undiagnosed cases এগুলা হচ্ছে মূল কারণ আর কি। থ্যাংক ইউ তাবরিজ ভাই। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে, আমরা র্যাপ আপ করা দরকার। আমরা যদি সামারাইজ করি আমাদের হোল ডিসকাশন গুলো, একটা ইম্পর্টেন্ট মেসেজ আমরা পেলাম তাবরিজ ভাইয়ের থেকেও, যেটা বললেন সেটা হলো যে এই কভারঅলটা ইটস অ্যান ইনফেকশন রিস্ক। কভারঅল ডফিং স্পেশালি ডফিং ইজ ভেরি ডিফিকাল্ট। সো বাংলাদেশে যতদিন না কভারঅল চেঞ্জ হচ্ছে, ইন দ্য ইন্টারিম আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যদি অ্যারোসল জেনারেটিং প্রসিডিউরে ইনভলভ না থাকেন, there is absolutely no need to wear the coverall. 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হ্যান্ড হাইজিন। যতবার সম্ভব হাত ধোয়া দরকার, এবং এটা এনশিওর করতে হবে হসপিটালে। যেমন অনেক জায়গায় দেখা যায় সাবান দেওয়া থাকে হাত ধোয়ার, দেখতে হবে যে সব জায়গাতে যাতে এরকম হ্যান্ড সোপ না দিয়ে লিকুইড সোপ, যেটা পুশ করে সাবান দিয়ে হাত ধোয়া যায়, এরকম ব্যবস্থা রাখতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফেসটাকে সেভ করতে হবে ঠিক মতো, মাস্কটা ঠিক মতো পরতে হবে, একটা ভাইজার রাখতে হবে, পেশেন্টের সাথে ডিসটেন্স মেইনটেইন করতে হবে। আমরা অন্যান্য জিনিস যেগুলি নিয়ে ডিসকাশন করলাম, অ্যান্টিকোয়াগুলেশনের মেসেজটা খুবই ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। সেটা হলো হসপিটালাইজ পেশেন্টদের জন্য উইথ মডারেট টু সিভিয়ার ডিজিজ, মাইল্ড ডিজিজে এটা ইউজ করা উচিত না। অনলি মাইল্ড ডিজিজে ইউজ করা উচিত যদি একটা কোনো পেশেন্ট বাসাতে সে অক্সিজেনে থাকে। সে যদিও বাসাতে অক্সিজেনে আছে, so he is actually by definition not mild disease patient with moderate to severe disease ওই পেশেন্টটা। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট রিয়েলাইজ করা। আর অক্সিজেন থেরাপি নিয়ে তাজবির ভাই একটা ডিটেইল সেশন করবে, যেটা আইসিইউ এন্ড হাই ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট ওখানে থাকবে। আপনারা ওই সেশনটা কাইন্ডলি জয়েন করবেন। কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে, একটা লাস্ট কোয়েশ্চেন আছে on UV light, মানে is UV light, I'm guessing the question is, does UV light kill the virus on personal things like mobile or key? তাবরিজ ভাই একটু আনসার করেন কাইন্ডলি। You're on mute, Tabriz. তাবরিজ ভাই, you are on mute, আপনার মিউট করা। হ্যাঁ, ইউভি লাইট দিয়ে আমাদের যে ছোট ছোট অবজেক্ট যেগুলা সেলফোন, তারপরে কি, এগুলো দিয়ে করে। এটা হচ্ছে শুধু দেখতে হবে ম্যানুফ্যাকচারের যেটা নাম্বার, কত ইউভি লাইটের ডিফারেন্ট মেজারমেন্ট যেটা আছে এবং কত টাইম, এটা ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট, এটা শুধু দেখতে হবে। ইয়াস, ইউভি লাইট দিয়েও আপনার ছোট ছোট অবজেক্ট যেগুলো, আমার যেমন করি, আমার হাসপাতালের ছোট একটা ইউভি লাইট মেশিন আমাদের ডক্টরস লাউঞ্জে আছে। আমি বেরোয়ার আগে আমার চাবি, তারপরে ফোন, এগুলি ওটার মধ্যে 30 সেকেন্ড লাগে আমার, ওইটা করে আমরা বেরোয় আসি। কিন্তু এটা দিয়ে এটা বলতে চাই, মাস্ক এবং অন্যান্য ওগুলি করা যাবে না, দে আর নট ফর দ্যাট। হ্যাঁ, এটা হচ্ছে এটার উত্তর। মাস্ক পরলে প্রবলেম কি তাবরিজ ভাই? বুয়েটের ছেলেরা, হ্যাঁ, মাস্ক ইউভি লাইট দিয়ে ডিকন্টামিনেট করা যাবে না, সেটা বলছি। কেন করা যাবে না? এর কোনো স্পেসিফিক রিজন আছে? হ্যাঁ, কাপল অফ রিজনস বলে। নাম্বার ওয়ান হচ্ছে দ্যার ইজ নো
ইউভি লাইট দিয়ে করা যাবে কোনটা, যদি আমরা আপনার তোমার যেভাবে প্রোটোকল আছে সেটা দিয়ে। আমি বলছি যেগুলো নাকি কমার্শিয়াল অ্যাভেলেবল, যেগুলো এটা N95 বিশেষ করে, যেটা নাকি আমাদের এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ভ্যাপারাইজার। ইউভি লাইট দিয়ে যেটা হয়, এটা ওই পোরগুলা ড্যামেজ হয়, আর যে ফিট যেটা সেগুলার কনসিস্টেন্সি একটু ড্যামেজ হয় বেশি। সেজন্য ইউভি লাইট যদিও সেকেন্ড অল্টারনেটিভ হিসাবে অ্যাকসেপ্টেবল, আমি বলছি হচ্ছে যেগুলো নাকি কমার্শিয়াল, আমরা যে সবসময় ব্যবহার করি সেগুলি দিয়ে করা যাবে না। আচ্ছা, এমনি বুয়েটের ইঞ্জিনিয়াররা মিলে একটা রিসার্চ করছে বাংলাদেশে N95 কে ইউভি লাইট দিয়ে ডিস্টেরিলাইজ করা যায় নাকি এটার উপরে। আমার মনে হয় আপনার ফিডব্যাকটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হবে। এই আছে, এটা ওই NIH এর এখানে আছে, ওরা ওখানে দেখতে পারে ওয়েবসাইটে। ইউভি লাইটের ওই মনে হয় কত 1 ঘন্টা না কতক্ষণ লাগে একটা, ওটার একটা করেছে, কিন্তু যেটা সমস্যা হয়ে গেছে ওই ফিট এবং সিল, ওইখানে কিছু এটার প্রবলেম হয়। এই আবার এটা ইউভি লাইট দিয়ে ইয়ে করার পরে, ডিসইনফেক্ট করার পরে। আচ্ছা আচ্ছা, না ইটস ভেরি ইউজফুল টু নো। বাংলাদেশে ওই রিসার্চ যাদের হচ্ছে আমি তাদেরকে বলবো। আর NIH has data on that. আচ্ছা আচ্ছা, one last question to Dr. Tabriz, যে আপনি যে N95 মাস্কের ক্ষেত্রে যখন সেটা কোনো প্লাস্টিক ব্যাগে রাখা হয়, ওই ব্যাগটা কি মুখ লাগিয়ে রাখবে না খোলা রাখবে? না, প্রথম কথা হচ্ছে আমি প্লাস্টিকের ব্যাগে রাখার ব্যাপারে কিন্তু বলিনি, আমি বলছি যেটা পেপার ব্যাগে রাখতে হবে। প্লাস্টিকের ব্যাগে রাখা যাবে না, জিপলক ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ, কারণ ওই যে হিউমিডিটি বা যে বাইরের দিকে যে আর্দ্রতা হয় সেটাকে আমাদের শুকাতে হবে। আর এই ব্যাগটা এখানে রাখার জন্য আমরা কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই বেশি সময় একটু খোলা রাখি, সো দ্যাট মাস্ক ইজ ব্রিদিং। এটা একটা। আরেকটা জিনিস আমি জানি ওখানে র্যাপ আপ আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে ওই হ্যান্ড হাইজিনটা আরেকবারও ইম্পর্টেন্ট, এটা বলি। কারণ বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে হেলথ কেয়ার ওয়ার্কাররা, despite all the precaution, some study shows within an hour a lot of healthcare workers touch their face 16 times per hour. Some study says 25 times per hour. তার মানে কি আমাদের হাত চলে যেতে পারে কিন্তু এত কিছু করার পর। তাহলে কি করতে হবে, যদি হ্যান্ড হাইজিন করি তাহলে কিন্তু we are still safe. That's what my message. Hand hygiene, hand hygiene, hand hygiene. আচ্ছা, আমি তাবিজ ভাই এই প্রশ্নটা কেন করছে আমি বলি। ইন্টারনেটে একটা খুব ওয়াইডলি প্রচলিত ভিডিও আছে, বুঝছেন? সেটা হলো, এটা আমেরিকা থেকেই আসছে ভিডিওটা। এটা একটা হচ্ছে FFP2 মাস্ক। এনিওয়ে আমি একটু কুইকলি দেখাই যে এটা রিউজ করবে আর কি। এই মাস্কটা আসলে একটু ডিফারেন্ট সাইজের, আমার ইয়ের জন্য না। হ্যাঁ, ধরেন আমি দেখাচ্ছি। তো সে যেটা দেখাইছে, এভাবে মাস্কটাকে ধরে তারপর স্ট্র্যাপ গুলোকে আস্তে আস্তে এরকম উল্টায়, এভাবে খুলে এটাকে তারপর কভার করে। এই ভিডিওটা খুব ওয়াইডলি ইন্টারনেটে প্রচলিত এবং অনেকে এটা কিন্তু ইউজ করে। সো বেসিক্যালি এটা এরকম থাকবে একটা কন্টেইনারে, এবং কন্টেইনারে আপনি ক্যাপটা রেখে দিবেন, এটা আপনি ফিফথ ডেতে যে তারপর ইউজ করবেন। সো আমার কাছে এমনি দেখে লজিক্যালি থিঙ্কিং আমার কাছে এটা খুব একটা খারাপ আইডিয়া মনে হয়নি। আপনি যদি ঠিক মতো খুলে ওভাবে রাখতে পারেন, আপনি টাচ করতেছেন না এসেনশিয়ালি জিনিসটা। I'm not sure how safe somebody can practice on a regular basis though. হ্যাঁ, যেটা নাকি আমি বলছি প্রথমে, এটাকে পড়ার সময় এই যে তোমার থ্রেডটা এবং এগুলাকে যদি সেভ করতে হয়, এটার যে ফিট আবার সিল হওয়ার সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম ফিফথ টাইম, সেটা যতটা কম এটাকে ডিস্টোর্ট না করা ভালো। এই যে একটা বাটির মধ্যে দেওয়া আছে, এটা কতটা ডিস্টোর্ট হচ্ছে, তারপরে সেকেন্ড টাইম থার্ড টাইম পড়ার সময় এটা যে স্ট্রাকচারাল যে ইন্টিগ্রিটি এটা থাকছে কিনা। Everything that we do in medical science, as you know, based on some study, even with this mask use, there is some study. এটা তো কোনো স্টাডি নেই। হ্যাঁ, দ্যাটস ট্রু। আমি আপনাকে ইন্ট্রোডিউস করাই দিই আমার ব্রাদার ইন ল, ডক্টর সাজিদ চৌধুরী। রবিন, তুমি একটু আনমিউট করো। তোমার এই রিসার্চটা সম্পর্কে তাবিজ ভাইকে একটু ব্রিফলি বলো, তুমি যেটা করতে চাচ্ছ। ও বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের বইয়ের মেইন কারিগর। বলো। আপনারা মানে আল্ট্রাভায়োলেট ডিকন্টামিনেশন নিয়ে কথা বলছিলেন, ওটার ব্যাপারে আমি একটু মানে কমেন্ট করতে চাচ্ছিলাম যে আল্ট্রাভায়োলেট রে দিয়ে এখন বাংলাদেশে অনেকগুলি চেম্বার বা অনেক হ্যান্ডহেল্ড ডিভাইস আছে। আল্ট্রাভায়োলেট ডিকন্টামিনেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন ওয়েভলেংথে, সেটা কারেক্ট ওয়েভলেংথে প্রথমত লাইটগুলি এমিট করছে কিনা, এবং দ্বিতীয়ত কারেক্ট ডোজে সেটা মাস্কে ডিকন্টামিনেট করতে পারছে কিনা। সো মানে যেটা এখন আনফরচুনেটলি আমাদের কাছে নাই, যে একটা মানে গাইডলাইন অর
কোনো স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিউর যে চেম্বারগুলো আছে সেগুলিকে ভেট করা যাবে কিনা। তো আমরা বুয়েট থেকে যেটা চেষ্টা করছি যে একটা হসপিটালের সাথে এমওইউ করে একটা স্ট্যান্ডার্ড চেম্বার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন বানিয়ে সেটাকে ক্যারেক্টারাইজ করে দেন ওটা সব জায়গায় সার্টিফাই করার চেষ্টা করছি আর কি। এটা কি ইয়ের সাথে পার্ডুর সাথে? পার্ডু না, এটা অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা হচ্ছে কি ফান্ড করবে, আর চেম্বারটার মূল ডিজাইন হচ্ছে কি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির করা। তো আমরা হচ্ছে লোকালি সোর্স ম্যাটেরিয়াল দিয়ে সেটাকে ক্যারেক্টারাইজ করে সেটা ইন্ট্রোডিউস করব। তাবরিজ ভাই যে পয়েন্টটা মেক করছে যে আল্ট্রাভায়োলেট ইয়ে করলে ইরেডিয়েশন করলে মাস্টার ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে নাকি? রাইট, ডিসইনফেকশনের ব্যাপারে ইটস নট আ কোশ্চেন, ইট ক্যান বি ডিসইনফেক্টেড এন্ড ডিকন্টামিনেটেড। যেটা 3টা প্রসেস এনআইএস থেকে অ্যাপ্রুভ করছে। একটা হচ্ছে নাম্বার 1, যেটা নাকি আমার হাসপাতাল একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে ওরা মাছগুলো আমরা পাঠাচ্ছি, সেটা হচ্ছে ওই হাইড্রোজেন পারঅক্সাইড ভ্যাপারাইজেশন। সেকেন্ড হচ্ছে আলট্রাভায়োলেট, আর থার্ডটা হচ্ছে স্টিম, যেটা স্টিম দিয়ে যেটা করে। এগুলোর ব্যাপারে যেটা এখনো পর্যন্ত খুব স্ট্রং যেটা নাই সেটা হচ্ছে how safe in clinical use after you decontaminate the ultraviolet light in terms of this strength integrity, যেটা নাকি ফিল্ট্রেশন না, আমি বলছি যেটা ফিট এবং সিল, কয়েকবার এবং কতবার করা যাবে। ডিকন্টামিনেশন তো একবার করলাম, ইউজ করলাম, আপ টু হাউ মেনি টাইমস ইউ ক্যান ডিকন্টামিনেট। এই আলট্রাভায়োলেট কয়েকবার ইউজ করলে এই এখানে সিল হয়, এটা অনেক সময় কমে যায় কিনা, এগুলো ব্যাপারে কিছু কোশ্চেন আছে। আমার মনে হয় ইউ ক্যান অবভিয়াসলি লুক ইনটু দ্যাট। এনআইএইচ এর এবং ওই সিডিসির ওখানে কিন্তু এগুলোর ব্যাপারে কিছু আছে। আমি যেহেতু ওগুলোর ব্যাপারে টেকনিক্যাল সাইড সম্পর্কে আমার বেশি ধারণা নাই। না, এমনিতে দুইটা মেথড আপনি বললেন যে হাইড্রোজেন পারঅক্সাইড হলে ডেফিনেটলি সেটা একটা কেমিক্যাল করোসিভ, এটা মানে সিলের মানে এফেক্ট করবে। হাউএভার আল্ট্রাভায়োলেট রে ডিকন্টামিনেশন হচ্ছে গিয়ে সিডিসির নিজস্ব একটা ইমার্জেন্সি গাইডলাইন দিয়ে এখন অলরেডি ওরা মানে নর্থ আমেরিকায় করছে এবং সেটা ওরা অ্যাক্টিভলি এনকারেজ করছে। সো এখন ওরা যেটা যে মানে সেটা বললাম যে পার্টিকুলারলি একটা ডোজ যেখানে মাস্টার ইন্টিগ্রিটিটা নষ্ট হবে না, প্লাস হচ্ছে গিয়ে ভাইরাসটাও মরবে, সো সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টি ক্যারেক্টারাইজ করে সেই ডোজটা বের করে মানে চেম্বারটা সেভাবে ডিজাইন করতে হয়। সো রবিন, এখানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আনটেস্টেড চেম্বার যদি হয় যেটা বেশি ডোজ দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে মাস্টারকে ড্যামেজ করে দিতে পারে। রবিন, এখানে অনেক হেলথ কেয়ার ওয়ার্কার আছে, তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা যদি চ্যাট বক্সে দিয়ে দাও, বুঝছো, কেউ যদি এনরোল করতে চায় স্টাডিতে, কারণ তোমার তো অবভিয়াসলি বেশি মাস্ক হলে তোমার জন্য এটা সুবিধা, কেউ এনরোল করতে চাইলে তোমাকে তাহলে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সেকেন্ড পয়েন্ট যেটা তোমাকে আমি আগে বলেছিলাম যে নেগেটিভ প্রেসার রুম খুব সিম্পল ওয়েতে আইসিইউতে করা সম্ভব নাকি, এই জিনিসটা একটু এক্সপ্লোর করতে, এটার ব্যাপারে কি কোনো আপডেট দিতে পারবা? এটাতে আমি যতটুকু কথা বলছিলাম নেগেটিভ প্রেসারে, এখানে এনার্জি কনজাম্পশন হচ্ছে কি একটা বড় কোয়েশ্চেন, যে মানে যে পরিমাণ আপনার ডিপেন্ডিং কত বড় রুম, প্রথমত এটা মানে ছোট কন্টেন্ট জায়গায় হলে কিছুটা হয়তো ম্যানেজেবল হবে। সো সেক্ষেত্রে এটা মানে লোকালি সোর্সড ম্যাটেরিয়াল দিয়ে হয়তো এক্সস্ট ফ্যান ইউজ করে এবং রুমটাকে প্রপারলি সিল করে তখন ওটাকে বানানো যেতে পারে। কিন্তু আমাদের মানে পার্ডু ইউনিভার্সিটির যেটা আপনাকে বলছিলাম যে ক্লিন রুমের ক্ষেত্রে এটা ইউজ করে, মানে ক্লিন রুমে অ্যাকচুয়ালি পজিটিভ প্রেসার ইউজ করে, বাট টেকনোলজি সেম। মেইন অসুবিধা যেটা হচ্ছে যে এটা এক্সট্রিমলি এনার্জি কনজিউমিং একটা প্রসেস। তো সেটার জন্য আপনার হচ্ছে গিয়ে যদি পুরনো হসপিটাল হয় সেখানে আদৌ পাওয়ার গ্রিড সাপোর্ট করবে কিনা এরকম বড় একটা এক্সস্ট ফ্যানের সিস্টেম, ওটা হচ্ছে গিয়ে আলাদা একটা ইমপ্যাক্ট স্টাডি করে দেখা লাগবে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা মনে হয় র‍্যাপ আপ করব। জি স্যার মোহাম্মদ স্যার, একটু আপনার কাছে আর ওই ইয়ার কাছে একটু প্রশ্ন ছিল তাজবিরুল স্যারের কাছে। জি, তাজবিরুল স্যার হসপিটালের একটা ফোন, উনি হসপিটালের একটা ফোন, এটা কি আইসিইউ এইচডিইউ ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন? না 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 স্যার, আমরা চিটং মেডিকেলে একটা স্টার্ট করছি প্রফেসর অনিরুদ্ধ ঘোষ জয়ের আন্ডারে, উনি হচ্ছে স্যার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, আমি কো ইনভেস্টিগেটর হিসেবে আছি। জাস্ট টু ইনফর্ম ইউ, আর কিচ্ছু না, কোশ্চেন না। জি, তো প্রথমে যে 9 জন ডাক্তার মারা গিয়েছে, জাস্ট সিম্পল সিমটমস ছিল ফিভার, আর কিচ্ছু ছিল না।
ওরা যখন হোম কোয়ারেন্টাইন ছিল, অর্থাৎ ডে 9 অফ কোভিড সিমটম রেসপিরেটরি ডিস্ট্রেস, ডে 10 এর স্যাচুরেশন পড়ে গেছে, হাই ফ্লো নেজাল ক্যানুলা 12 থেকে 13তম দিনে মারা গেছে। এরকম করতে করতে স্যার যখন 9টা ডাক্তারের টালি করলাম, সবগুলো বাসায় হোম কোয়ারেন্টাইন, জাস্ট জিম্যাক্স এজিথ্রোমাইসিন খাওয়ার পরে কি রে নেই, এতবার ওনারা SpO2 ছিল, অক্সিজেন ছিল, কি রে মারা যাচ্ছে কেন? এরকম করতে করতে যখন দেখলাম, টালি করতে গিয়ে দেখলাম যে 9টা ডাক্তার মানে কিছুই নেয় নাই, XYZ, আমি নাম বলবো না আপনাকে। আচ্ছা, আর এগুলো করতে গিয়ে আমি যখন জয়সে বললাম, স্যার আমরা তো মনে কিছু মিস হচ্ছে, যারা মারা গেছে। মানাহিল ফাউন্ডেশনের নাম তো শুনেছেন চিটং এ, যারা কোভিড সাসপেক্টেড পেশেন্ট অথবা কোভিড পজিটিভ রোগীগুলোকে মানে মানে কবর দেওয়ার জন্য সাহায্য করতেছে। ওদেরকে ফোন দিলাম যে আমাকে নাম্বার গুলো দাও। নাম্বার দেওয়ার পরে প্রায় 30-40টা মানে স্যার পেশেন্টের মানে ডাটা চলে আসছে, ওরা এক্সরে কখন করাইছে, এটা কখন করাইছে, হোয়াটসঅ্যাপে আমাকে দিছে। মানে বেশিরভাগ রোগীর ডে 0 থেকে ডে 5 পর্যন্ত যত ইনভেস্টিগেশন করেছে সব নর্মাল, ইনক্লুডিং এক্সরে, সিবিসি, সিআরপি, সিরাম থেরাপি। হঠাৎ ডে 9 এ রেসপিরেটরি ডিস্ট্রেস, ডে 11 এ মারা গেছে। এরকম করতে করতে জাস্ট ডাটাটা জাস্ট দেওয়ার জন্য আপনাকে শেয়ারিং করলাম যে স্যার যতগুলো কোভিড সাসপেক্টেড রোগীগুলো ছিল, এই মাইল্ড সিমটমস, যে বিভিন্ন জায়গায় যে বলতেছে আমরা মানে পরে একটা টালি করে দেখলাম সবগুলা রোগীগুলা মানে কখন কোনটা প্রেডিক্ট করে খারাপ হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক মানে যারা হ্যাপারিন পাইছে তারা কিন্তু বেঁচে গেছে। এখন ওইটা টালি করতে করতে আরেকটা জিনিসে চলে আসছে, 40-50টা স্যার আমার কেস রিপোর্টে মনে জাস্ট টু ইনফর্ম ইউ, জাস্ট আর কিছু না। তো দেখলাম যে যাদেরকে যারা কোমরবিড কন্ডিশন আছে তাদেরকে, যেহেতু হসপিটালে তো জায়গা নেই চিটং যে অবস্থা চলতেছে এখন, তো স্যাররা বা বিভিন্ন জনরা আমরা কি করছি 40 ডেইলি ডোজে বাসায় নিয়ে নিচ্ছে, অক্সিজেন রিকোয়ারমেন্ট থাকলে 2 সপ্তাহ পরের লাং এক্সরে বায়োলেটারাল একদম ফ্লোরিড কনসলিডেশন, কিন্তু হাঁটতেছে 6 তলায়, হাঁটতেছে 6 তলা বিল্ডিং এ হেঁটে উঠতেছে, ও রিক্সা চালাচ্ছে। যে রুগীকে মানে এটা সিম্পল সিমটমস, ফিভার ছাড়া আর কিছুই ছিল না, তাকে যখন আমি বাসায় পাঠিয়ে দিছি, সে নবম এবং দশম দিয়ে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, NRM, হাই ফ্লো নেজাল ক্যানুলা, এরপর 11তম দিনে দিন মারা যাচ্ছে। ওর এক্সরেটাও সেম বায়োলেটারাল বেজাল ইনভলভমেন্ট। এখন আমাদের ইস্যু হচ্ছে দোনোটা লাং এক্সরে যদি পাশাপাশি রাখেন, এরকম প্রায় এদিক দিয়ে 10টা হয়েছে, এদিক দিয়ে 10টা হয়েছে, আমাদের ইস্যু হচ্ছে এখানে এই রোগীগুলা মানে বাসায় ছিল, হঠাৎ রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়েছে, SpO2 পড়ে গেছে, সেম বায়োলেটারাল বেজাল ইনভলভমেন্ট, বেজাল ব্রঙ্কোপালমোনারি সেকেন্ড, কিন্তু এই রোগীগুলা তাও ইনভলভমেন্ট করছে, শুধু বাসায় হ্যাপারিন পাইছে কিন্তু বেঁচে গেছে, কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নাই। এই জাস্ট টু ইনফর্ম ইউ। আর কিছু না, থ্যাংক ইউ। আমরা আর কিছু কি ইমপ্লয় করব নাকি? না, আমার আমার মনে স্টাডিটা হয় অলরেডি তাজবিরুল স্যারকে পাঠিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, আচ্ছা, না থ্যাংক ইউ মোহাম্মদ। আমার মনে হয় আমাদের সেশনটা র‍্যাপ আপ করা উচিত। আমার মনে হয় না, থ্যাংক ইউ, আপনি পয়েন্ট মেক করছেন, আমরা এগুলো অ্যাড্রেস করব নেক্সট ইয়েতে। এমনি আমি যেটা বলছিলাম যে কেউ যদি বাড়িতে থেকে অক্সিজেন থেরাপি দেওয়া হয়, ইউ হ্যাভ টু ট্রিট দ্যাট পেশেন্ট অ্যাজ ইফ ইউ আর ট্রিটিং দ্য পেশেন্ট ইন দ্য হসপিটাল। সো ওই ব্যাপারে ডেফিনেটলি ক্লেক্সাইন দিতে হবে। কিন্তু যারা এমনি মাইল্ড ডিজিজ নিয়ে ইয়াং পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অ্যাকচুয়ালি ক্লেক্সাইন দেওয়ার যুক্তি আমি দেখি না। আর আরেকটা জিনিস হচ্ছে সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, এগুলি কিন্তু মাইল্ড ডিজিজে আর্লি স্টেজে করে খুব একটা লাভ নাই। আমি যেটা দেখতে পাচ্ছি রেগুলার, ফেরিটিন লেভেল ডে 1 এ, ফেরিটিন লেভেল ডে 3 তে, ফেরিটিন লেভেল ডে 5 এ, এটার অ্যাকচুয়ালি কোনো কিন্তু মানে খুব একটা জাস্টিফিকেশন নাই আমার মতে, এবং সিটি স্ক্যানেরও নাই মাইল্ড ডিজিজে। সিটি স্ক্যান করা উচিত হাসপাতালে যদি ভর্তি হয়, এবং চিন্তা করতে হবে যে আমার ম্যানেজমেন্টটা কিভাবে চেঞ্জ করবে। ম্যানেজমেন্ট যদি চেঞ্জ না করে, there is no point in doing a CT scan, because এই সিটি স্ক্যানারে পাঠাচ্ছেন, মেশিনটাও কিন্তু কন্টামিনেটেড হচ্ছে, বুঝছেন? এনিওয়ে, আমার মনে হয় আমরা অনেক আলোচনা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ইনপুটের জন্য। এই সেশনটা কিন্তু একদম ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা জুনিয়র, যারা মিডল গ্রেডে, তাদের জন্য। কাজেই do not hesitate to ask us any question that you think is necessary, important. Thank you, sir. So inshallah, just to repeat, যে মানে কেউ কোনো কিছু যদি সেশন থেকে কেউ যদি দেরিতে জয়েন করে থাকে বা কোনো কিছু মিস করে থাকে, তো আমাদের ফেসবুক পেজে এগুলো ভিডিওগুলো দেখা যাবে। আর কেউ যদি আগের সেশনগুলো মিস করে থাকে, সেগুলো আমাদের ফেসবুক পেজে আছে, যে কেউ যে দেখে নিতে পারবে।
আর around the table among our facilities আপনাদের কারো কিছু বলার আছে? Otherwise I'm going to wrap up this session. থ্যাংক ইউ তারেক ভাই, একটু আমাদের মানে নেক্সট প্রোগ্রামগুলোর ডেট এন্ড টাইমটা বলে দিলে সবাইকে। হ্যাঁ শিওর। সো আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে আগামী রোববার বা সেম টাইম বাংলাদেশ টাইম 10টা রাত 10টা। আর আমাদের নেক্সট টপিক হচ্ছে ইন্ট্রোডিউসিং অটোমেটিক বিপি ট্রলি অ্যান্ড আর্লি ওয়ার্নিং স্কোর চার্ট। তো ওইটা আমাদের নিবেন ডক্টর সব্যসাচী রয়। আপনি কি তার সঙ্গে এখন কিছু বলতে চান নাকি দেন উই গোইং টু ইন্ট্রোডিউস হিম? ডাক্তার রেশমাও থাকবেন ওটাতে, ডাক্তার রেশমা প্রেজেন্ট করবে ওনার এক্সপেরিয়েন্স। হ্যাঁ sure. So thank you very much everyone. অনেক সময় নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, ফ্যাসিলিটেটর আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস যারা জয়েন করেছেন। আই এম শিওর আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, and it was very useful. মানে আমি মানে from my personal perspective it was very very useful. অনেক কিছু শিখলাম। সো আপনাদের সবাইকে আমি নেক্সট সেশনে ইনভাইট পাঠিয়ে দেবো as soon as possible. সবার সাথে দেখা হবে তখন। আর আজকের সেশনের জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। খুদা হাফেজ। থ্যাঙ্কস সবাই।